সুপ্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছি। আমরা আমরা আজকে ঈদ আয়োজনে, অর্থাৎ সামনে ঈদ, 7 তারিখে ঈদ, তাই না ভাই? 7 তারিখে ঈদ। তো ঈদ, প্রতিটা ঈদ, যখনই ঈদ হয়, ঈদ উপলক্ষে আমরা কিছু না কিছু করি। বাট এই ঈদ উপলক্ষে আমরা আজকে দারুণ কিছু আয়োজন করেছি। দারুণ কিছু বলতে, একসাথে বিসিএস সামনে পরীক্ষা কখন কোনটা হবে, অর্থাৎ 47 তো আমরা জানি, ডেট জানি, 48 তো জানলাম যে স্বাস্থ্য কাটারে হবে, 49তম 50তম বিসিএস কবে হবে, বা কি ধরনের প্রস্তুতি হতে পারে, প্রস্তুতি কৌশল কি, সেগুলো নিয়ে কথা বলবো একটু। এরপরে আমরা কথা বলবো যে প্রাইমারি পরীক্ষা কবে হবে, একদম সাম্প্রতিক সময় পরীক্ষা হওয়ার কথা প্রাইমারি নিয়ে, প্রাইমারিতে কতজন লোক নিয়োগ দিচ্ছে সেটা নিয়ে কথা বলবো, এবং সেটার প্রস্তুতি কৌশল, প্রশ্ন কিভাবে সলভ করতে হয়, সেই টিপস এন্ড ট্রিক্স সেটা দেখবো আমরা। আর তারপরে এনটিআরসি নিয়ে, মানে শিক্ষক নিবন্ধন নিয়ে যে একটা বড় সার্কুলার আসতেছে, 1 লাখের উপরে আর কি লোক নেওয়া হবে। তো দারুণ সুযোগ। এইটার খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। মজাদার আলোচনা আছে, আলোচনা শুধু না, ওখানে প্রশ্ন সলভ করা কৌশল আমরা শিখবো। আর তারপরে 11তম 20তম গ্রেডের অসংখ্য সার্কুলার, প্রতি সপ্তাহে সার্কুলার, প্রতি সপ্তাহে পরীক্ষা। একদিনে তো 23টা পরীক্ষা হয়েছে, তাই না? একদিনেই 23টা পরীক্ষা হয়েছে। তো এগুলো খুব মজার ব্যাপার। চাকরি পরীক্ষা শেষ নাই, এরপরে ব্যাংক পরীক্ষারও তো একটা আলোচনা আছে। ব্যাংক পরীক্ষা আলোচনা আমরা এখানে করবো, খাদ্য অধিদপ্তরের আলোচনাও আমরা করবো, পরীক্ষা যে সামনে হবে সেটা আলোচনা করবো। তো এত চমৎকার একটা আয়োজন, আমরা আয়োজনটার এই ঈদ উপলক্ষে করছি। আর এর সাথে খুব কি বলে, একটা দারুণ একটা সারপ্রাইজ গিফট আছে, মানে একটা মহা ছাড় আছে, যেটা আমরা ঈদের মধ্যে দেই। এই ছাড়টার ঘোষণা আমরা পরে দিব ইনশাল্লাহ। তো সবাই সাথে যুক্ত থাকলে আমরা যেই সময়টা থাকবো, মানে এই সময়টা খুব ফ্রুটফুল টাইম হবে। এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারবেন যেগুলো থেকে এই যে যতগুলো চাকরির কথা বললাম, প্রত্যেকটা চাকরি পরীক্ষায় এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো কাজে লাগবে। তো আশা করছি পুরোটা সময় সাথে থাকবো আমরা। আর এই যে আমাদের বিদ্যাবাড়ির সিনিয়র শিক্ষক, আমাদের সব যে শিক্ষক প্যানেল আছে, তাদের মধ্যে থেকে যারা আমরা আজকে ক্লাস নিচ্ছিলাম, তাই না, বিভিন্ন রুমে ক্লাস নিচ্ছিলাম, তারা এখানে একখানে যুক্ত হয়েছে। ঈদ আয়োজনটার, ঈদের দিন তো আমরা থাকি না, যে যার মতো বাড়িতে যাব, ওইটার একটা এই ক্লাসে পড়াইতে শুভেচ্ছা বিনিময় হবে, তাই না? আমার সাথে যে সালাম ভাই আছে, প্রিয় সালাম ভাই, হাই বলে দেন। তারপর আমাদের যে অভ্র আছে, শাওন আছে, আমাদের ওশান স্যার আছে, আমাদের এই যে হাসি খুশি রফিক স্যার আছে, ইরফান স্যার আছে, আর যে মন খারাপ আমাদের সোহাগ স্যার আছে। সোহাগ স্যারকে কোথা ধরে নিয়ে আসা হলো? ওই যে রোকেয়া হলের সামনে থেকে, রোকেয়া হলের সামনে আমাদের ফুজাইল আছে, খুব হাসি খুশি মানুষ ফুজাইল। তো আমরা এই যে এই স্যারদের ক্লাস তো নিশ্চয়ই করা হয়েছে, স্যাররা তো জাহাজ, বিদ্যার জাহাজ। তো আমরা আজকে যেটা করব, প্রথমে কোনটা আলোচনা করব? বিসিএস নিয়ে আলোচনা করব। তারপরে আমরা বাকি সাবজেক্টগুলো আলোচনা করব। পুরো সময়টা সাথে থাকতে হবে। আর যারা যারা সাথে আছি, ফ্রেন্ডস যারা আছে, প্রত্যেকে ইনভাইট করে দেন, যাতে করে এইখান থেকে যে আমরা আলোচনাগুলো করবো, যে টিপস গুলো বলবো, এইগুলো কাজে লাগবে। প্লাস হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। বাট ঈদ আয়োজন, এটা খুব মজার কাজগুলো করবো ইনশাল্লাহ। আর যেটা বলছিলাম যে বড় একটা ছাড় থাকবে, ডিসকাউন্ট থাকবে, যেটা আমরা ঈদে শুধু করি, মানে এটা আমাদের বিদ্যাবাড়ির সর্বোচ্চ ছাড়। সেটা শুরু হবে আজকে থেকে। আমি একটু বলে দেবো নাকি? ওকে, আমরা শুরু করে দিই। হ্যাঁ, ইনশাআল্লাহ শুরু করে দিই। তাহলে আমরা প্রথমে বিসিএস নিয়ে আলোচনা করি 2-3 জন মিলে। স্যাররা তো বিভিন্ন ক্লাসে যাবে, ওনারা এখন এই মুহূর্তে ক্লাসে আছে। তো ক্লাস থেকে ধরে আনা হয়েছে, আমাদের চারপাশে ক্লাসরুম, তাই না? শুধু সোহাগ স্যারকে বাইরে থেকে ঠিক আছে। আমরা বিসিএস নিয়ে আলোচনা করব। আমি, আমাদের প্রিয় সালাম ভাই আর অভ্র, আমরা 3জন বিসিএস নিয়ে আলোচনা করব। এখন মোটামুটি 10-15 মিনিট আমাদের সাথে থাকতে হবে। তারপরে আমাদের পরে আসবে প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে আলোচনা, তারপরে আসবে এনটিআরসি নিয়ে আলোচনা, তারপরে আসবে 11-20 গ্রেড আলোচনা, তারপরে আসবে ব্যাংক আলোচনা। আর ওই সাথে যে আমাদের যে একটা বিগ একটা অফার আছে আজকে থেকে, এটা তো জানতে পারবোই। সো আমরা শুরু করে দিই। তোমরা ক্লাসে যাও, ঠিক আছে? ওকে, ও আমাদের সাজ্জাদ তো ভোলায় থাকে, ওকে সবসময় তো আনা যায় না, ভোলায় পোস্টিং। ও যখন ঢাকায় আসে, আমাদের এখান থেকে ক্লাস তো নিয়মিতই নেয়। ওখান থেকে ভোলা থেকেই দিনে 3-4 টাকার ক্লাস নেয় প্রতিদিনই। ঈদ আয়োজনে এখন আমরা 3জন সাথে থাকতেছি। অভ্র, তো আমরা কি করবো, এটা আলোচনা করে দেই নাকি? তো চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সলভ করা কৌশল, প্রশ্ন কেউ সলভ করতে হয়, এটা কৌশল বলবো। নিয়োগ পরীক্ষা নিয়ে যেটা পরীক্ষা কখন হইতে পারে সেটা নিয়ে কথা বলবো, তাই না? এই যে যেমন দ্বিতীয় পর্বে এই আলোচনাটা থাকবে, সেটা হচ্ছে যে সর্বশেষ আপডেট, মানে 47, 48, 49, 50তম বিসিএস, এইটা নিয়ে একটা কথা বলবো। 50তম কবে হইতে পারে সেটা নিয়ে কথা বলবো। প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে, 19তম শিক্ষক নিয়োগ নিবন্ধন নিয়ে, 11তম 20তম গ্রেডের সকল চাকরি, আর ব্যাংক নিয়োগ পরীক্ষা এবং খাদ্য অধিদপ্তর পরীক্ষার নিয়োগ নিয়ে এতগুলো আলোচনা হবে আমাদের আজকে আলোচনায়। ভাই
আমরা দেখি এরপরে হ্যাঁ ইনশাআল্লাহ। তো বিসিএস নিয়েই প্রথমে আমরা শুরু করে দেবো। বিসিএস এর যে আলোচনাটা আমরা তিনজনে আলোচনা করব, প্রথমে কোনটা করব, ইংরেজি না আপনারটা না অবরোধটা? ইংরেজি হোক না দেখি। ইংরেজি দিয়ে, তাহলে প্রথমে ইংরেজি দিয়ে শুরু করি, ইংলিশ দিয়ে। হ্যাঁ, প্রিপজিশন আলোচনা করা 5 মিনিটের মধ্যে সো টাফ, তাই না? এটা একেবারে কঠিন একটা বিষয় হবে প্রিপজিশন আলোচনা করা 5 মিনিটের মধ্যে। তার মধ্যে থেকে খুব ইন্টারেস্টিং দুটো প্রিপজিশন বা কয়েকটা প্রিপজিশন আছে এখানে, যদি আলোচনা করি আমরা। এই যে অ্যাক্রস এবং থ্রু। অ্যাক্রস কোথায় বসে, থ্রু কোথায় বসে, এরপরে একটা হচ্ছে বাই বসে কোথায়, ইন, সিন্স, ফর, ডিউরিং, থ্রু আউট। কতগুলো প্রিপজিশন, কিন্তু সময় মাত্র 5 মিনিট। হ্যাঁ, এই প্রিপজিশনগুলো থেকে যেই জায়গাটা পরীক্ষায় আসে শুধু ওই জায়গাটা বলবো, ঠিক আছে? এখন এখানে আমরা খেয়াল করি প্রথমে অ্যাক্রস এবং থ্রু। ভাই অবরোধ, তুমি তো জানোই যে অ্যাক্রস এবং থ্রু, আমরা একটু গল্প করতে করতে এটা আলোচনা করি। অ্যাক্রস এবং থ্রু এগুলো তো ব্যবহার আমরা জানি যে কোথায় কোথায় বসে, তাই না? পরীক্ষাও আসে। তো এইটার ক্ষেত্রে কখন অ্যাক্রস বসে, কখন থ্রু বসে, এগুলো ব্যবহার মাল্টি ব্যবহার আছে, বলতে গেলে তো অনেক সময় যাবে। বাট মেইন যেটা ব্যাপার সেটা আমরা খেয়াল করি যে কোথায় অ্যাক্রস বসে, কোথায় থ্রু বসে। দুটো জিনিসের মধ্যে আমরা একটা মানে খুব সহজেই পার্থক্য, মানে সময় কম দেখে একটু ফাস্ট বলতে হচ্ছে। হ্যাঁ, যেমন অ্যাক্রস এবং থ্রু কোথায় বসে এইটা আমরা এখানেই ক্লিয়ার করে দিই। খেয়াল করবো আমরা 1 2 3, এটা কয়টা পার হইলো অব্র? 3টা। 1 2 3। আবার এখানে কয়টা হইলো? 2টা। তাহলে খেয়াল করতে হবে যে কোন জায়গাটার 2টা পার আছে, কোন জায়গাটা 3টা বা 4টা পার আছে। 3টা হইতে পারে, এটা 4টাও হইতে পারতো, 4টা পার। যেমন আমি যদি চেয়ারে বসি, নর্মাল চেয়ারে বসি, নর্মাল চেয়ারে কয়টা পার থাকে? একটা পার্ট আর একটা পার। আবার যদি হাতলওয়ালা চেয়ার থাকে তাহলে কয়টা পার হয়? 3টা পার। 3টা পার্ট হয়ে যায়। এই ক্ষেত্রে খেয়াল করবো, যেমন আমরা যদি দেখি এটা কি 2টা পার আছে, রাস্তার কয়টা পার? 2টা পার। নদীর কয়টা পার? 2টা পার। যদি এটা সমুদ্র হয়, সমুদ্র কয়টা পার? সমুদ্র অনেক, সমুদ্রের পার অনেক পার হচ্ছে 3টা। এই পার গুলো খেয়াল করতে হবে, একসাথে অনেকগুলো প্রিপারেশন জানা হয়ে যাবে। আমরা মনে রাখবো যে যখনই যে জিনিসের 2টা পার থাকবে ওইটার উপরে কিছু হইলে সেটা হবে অন, আর যেটা 3টা পার থাকবে ওইটার মধ্যে 3টা বা 4টা, এটার মধ্যে কিছু হইলে সেটা হবে ইন। যেমন যদি বলি জানলা একটি পাখি বসে আছে, এ বার্ড ইজ সিটিং ড্যাশ এ উইন্ডো, তাহলে জানলায় কয়টা পার? 4টা পার। নর্মালি কিন্তু সে কনফিউজ হয়ে যাবে জানলার মধ্যে ইন দিব না অন দিব। দেখো চিন্তা করলে কিন্তু মাথায় কিন্তু ভীষণ কনফিউশন চলে আসে যে জানলার মধ্যে ইন হবে না, জানলার মধ্যে অন দিব না ইন দিব, হয় না এরকম? খেয়াল করো পার দিয়ে, তাহলে পার যদি 4টা থাকে তাহলে হবে ইন, বা 3টা থাকে তাহলে হবে ইন, আর যদি পার 2টা থাকে তাহলে হবে অন। তাহলে রাস্তার উপরে কি হবে? অন হবে। নদীর উপরে কি হবে? অন হবে। কিন্তু যদি পুকুর হয় ইন হবে, তাহলে ইন হবে। সমুদ্রের মধ্যে গেলে কি হবে? ইন হবে। এখন কাজটা শেষ। এটা যদি জানলা হয় তাহলে কি হবে? ইন হবে। জাস্ট এটা খেয়াল করতে হবে, এই ইন দিয়ে কোনো গতি যদি ভেদ করে যায় আর অন দিয়ে যদি কোনো গতি ভেদ করে যায়, এই যে এরকম জাস্ট অন দিয়ে যখন ভেদ করে যাবে সেটা হবে অ্যাক্রস। যেখানেই অন হবে ওইটা যদি ভেদ করে যায় তাহলে অ্যাক্রস। যেমন গ্রামের মধ্যে কি হবে? গ্রাম, ভিলেজ, আমরা কি বলি? ইন দা ভিলেজ, ইন হয় না? তাহলে কেউ যদি এই ভিলেজ যদি 1 গ্রাম থেকে 1 গ্রাম চলে যায় তাহলে কি হবে? থ্রু হবে। এই যে ভাই ধরে বলছে। হ্যাঁ, আর জানলা দিয়ে একটা বিড়াল লাভ দিয়ে ওই পারে গেল তাহলে কি হবে? এটা থ্রু হবে। তাহলে যদি ইন দিয়ে ক্রস করে যায় সেটা হচ্ছে থ্রু, আর যদি অন দিয়ে ক্রস করে যায় তাহলে সেটা হচ্ছে অ্যাক্রস। এই দুটো ক্লিয়ার কিনা? ক্লিয়ার। তোমরা ক্লিয়ার কিনা? অন দিয়ে কোনো কিছু উপর দিয়ে গেলে ক্রস করলে সেটা হচ্ছে অ্যাক্রস, আর যদি ইন দিয়ে যায় সেটা হবে থ্রু। যেমন মাঠ ক্রস করে যাচ্ছে, খোলা মাঠ, একটা মাঠ আছে, মাঠ ক্রস করে গেল তাহলে কি হবে? অ্যাক্রস। কারণ ওই মাঠের কি নাই, মাঠের উপরে কি হয়? ইন দ্য ফিল্ড না অন দ্য ফিল্ড? অন দ্য ফিল্ড হয়। আবার ইন দ্য ফিল্ডও হয় যদি সেই মাঠটা 4টা বাউন্ডারি থাকে, পাশ থাকে। যেমন ফুটবল খেলা চলতেছে তখন 4টা পাশ থাকবে, তখন এটা ক্রস করে গেলে হবে থ্রু। আর যদি যে কোনো খোলা মাঠের উপর দিয়ে যায় সেটা হবে অ্যাক্রস। সহজ কথা বলতে গেলে এই ক্ষেত্রে ভাই এটা দেখেন তো, এই যে এটা কি বলি আমরা, এই যে ভাই খুব রসিক মানুষ তো, এটা কি চিহ্ন? এটা আমাদের বেলায় এটা ছিল, মানে ওরা বলতে পারবে না, তোমাদের বেলাতে ছিল, এটা ছিল না? এইটা ছিল না, এই যে এটা ছিল, দেখো এই তীর চিহ্ন কোন দিকে গেছে? উপর দিয়ে যায় না, এটা ভিতর দিয়ে গেছে। ভিতর দিয়ে গেছে না লাভের? তাহলে এটা থ্রু না অ্যাক্রস? এই লাভের ভিতর দিয়ে গেলে কি হবে? অ্যারোটা যে ভিতর দিয়ে গেছে এটা থ্রু হবে না অ্যাক্রস হবে? অবশ্যই বাউন্ডারি, এটা একটা
এই ইন লাভের ভিতরে কি হবে? ইন হবে, যেহেতু বাউন্ডারি আছে। তাহলে এটা ভিতর দিয়ে গেছে, তাহলে হচ্ছে থ্রু। আর যদি এই যে উপর দিয়ে যায় তাহলে কি হবে? অ্যাক্রস। এই যে এটা উপর দিয়ে গেছে তাহলে হচ্ছে অ্যাক্রস, আর ভিতর দিয়ে হবে থ্রু। এখন যদি বলে দ্য ক্যাট জাম্পড, কি হবে? থ্রু দ্য উইন্ডো, মানে জানলা পার হয়ে গেছে। আর এই যে রাস্তা ক্রস করে তাহলে কি হবে? অ্যাক্রস। এই বিষয়টা অ্যাক্রস এবং থ্রু বিষয়টা আমরা এখানে রেখে দেই, কারণ একটু পরে আমাদের কোশ্চেন সলভের মধ্যে যাবো, তখন এটা কাজে লাগবে। এরপরে আমরা দেখি যে এই যে বাই কোথায় বসে, ইন কোথায় বসে, এইটা অবশ্য বিগ আলোচনা, কিন্তু এটা খুব শর্ট করে আমরা আলোচনা করবো। বাই, ইন, সিন্স, ফর, থ্রু আউট কোথায় বসে, তাই না ভাই? এইখানে আমরা দেখবো খেয়াল করে এই দুটো কোথায় বসে, সিন্স ফর কোথায় বসে। সিন্স ফর ব্যাপার সবাই জানি আমরা, পরীক্ষা আসে কিন্তু পারি সবাই। আর বাই ইন কোথায় বসে সেটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। যেমন খেয়াল করি যদি আমরা আই হ্যাভ বিন ডুইং ইট ড্যাশ 5 years, I have been doing it dash 5 years। এইটা আমরা কি করতে পারি? অ্যানসারের মধ্যে কি থাকে? ফর থাকে, তারপরে সিন্স থাকে, তারপরে বাই থাকে, তারপরে ইন থাকে। এটা বি হবে, এটা সি হবে, এটা ডি হবে, ইন থাকে, 4টা অপশন থাকে। এখানে জাস্ট খেয়াল করো আমরা যে এই যে হ্যাভ বিন, এটা কোন টেন্স আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে সময় দেওয়া আছে, এগুলো সবগুলোই সময়ের আগে বসবে, সবগুলো সময়। এই যে সময় দেওয়া আছে 5 years, এখানে হতে পারতো 10 years, এখানে থাকতে পারতো 1990 বা 2001, এরকম থাকতে পারতো। আই হ্যাভ বিন ডুইং ইট ড্যাশ 2001, 2001 সালতে এটা করতেছি, এরকম সময় দেওয়া থাকবে। তাহলে এই সময়গুলো যখন দেয়া থাকবে, তার আগে এই ফর, সিন্স, বাই, ইন এগুলো যা আছে সময়ের আগে, এগুলো সবই বসবে কার আগে? সময়ের আগে বসবে। এই যে সময় দেওয়া আছে সময়ের আগে বসে, এই সময়ের আগে কোনটা কখন বসে সেটা আমাদের দেখতে হবে। এখানে বাই ইন, বাই বা ইন এই দুটোই বসবে ফিউচার সময়ের আগে। আমি এত শর্ট করে বলতেছি, যদি ওরা খেয়াল করতে পারে তাহলে খুবই কাজে লাগবে, সবই পরীক্ষা আসে এগুলা। বাই ইন বসবে কোনটা? ফিউচারের সময় থাকলে সেটা বসবে। সিন্স ফর বসবে কোথায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বসবে, ঠিক আছে? আর ডিউরিং থ্রু আউট কোথায় বসবে? পাস্ট টেন্সের ক্ষেত্রে বসবে, ঠিক আছে? একটা ফিউচার, একটা প্রেজেন্ট। এখন ওদের মাথাতে গন্ডগোল লাগছেই, এটা সব ক্লিয়ার হয়ে যাবে। শর্টকাট বলা তো আমি প্রশ্ন যাওয়ার আগে একটু জাস্ট মাথায় দিচ্ছি, প্রশ্ন যখন বলবো তখন ক্লিয়ার হয়ে যাবে। বাই ইন বসে ফিউচারের সময় ক্ষেত্রে, সিন্স ফর বসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, ডিউরিং থ্রু আউট বসে পাস্ট টেন্সের ক্ষেত্রে। এখন ওই যে সিন্স কোথায় বসে, ফর কোথায় বসে, বাই কোথায় বসে, ইন কোথায় বসে, কাজটা সহজ। এই যেই সময়টা গণনা করা যাবে, কাউন্ট করা যাবে, ওই সময়টার আগে বাই বসবে। যেই সময়টা কাউন্ট করা যাবে ওই সময়টার আগে বাই, সরি, ওই সময়টার আগে ফর বসবে অথবা ইন বসবে। তোমার কাছে জটিল লাগতেছে কিনা? জটিল তো লাগছেই। যেই সময়টা কাউন্ট গোনা যাবে, 3 years, 5 years, 15 years, 2 months, 1 month, গোনা গেলেই তার আগে হয় ফর বসবে অথবা ইন বসবে। তাহলে ইন কথা বসবে যদি কাজটা ভবিষ্যতের সময় হয়, আর কাজ যদি প্রেজেন্ট পারফেক্ট কন্ডিশন হয় তাহলে হবে ফর। তাহলে গোনা গেলে কি হবে? ফর বা ইন বসবে। ফিউচারে হলে ইন, আর প্রেজেন্টে হলে ফর। ওকে। আর যদি গোনা না যায়, কাজটা কখন শুরু হয়েছে এই শুরুর সময়টা থাকে, ঠিক আছে? গণনা করা যাবে না, শুরুর সময় থাকবে। এগুলো পরে ভিডিওটা দেখে লিখে নিও। শুরুর সময় থাকলে সেটা হচ্ছে সিন্স হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে বাই হবে। এই যে যা বললাম, গন্ডগোল তো লাগছেই, কিন্তু একসাথে অনেকগুলো প্রিপারেশন হয়ে যাবে। আবার বলি, সময়টা ভবিষ্যতে যে সময়টা থাকবে এই সময় দেয়া আছে। 2001 সাল মানডে থাকতে পারতো, মর্নিং থাকতে পারতো। যেই সময়টা থাকবে ওই সময়টা যদি গোনা যায়, যেমন 5 years গোনা যাচ্ছে, তাহলে ওটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকলে ফর হবে, ফিউচার টেন্সে থাকলে ইন হবে। আর যদি গোনা না যায়, যে মানডে থেকে গোনা যাচ্ছে না, 2001 সাল থেকে গোনা যায় না, তাহলে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে থাকলে সিন্স হবে, ফিউচার থাকলে বাই হবে। আর এটা হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে এই যে আই হ্যাভ বিন ডুইং ইট ড্যাশ 5 years, এই যে 5 years গোনা যায় এবং এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কি হবে? এটা ফর হবে। এটা যদি 2001 সাল বলি তখন হবে সিন্স। আর এইটাকে যদি বলে আই উইল হ্যাভ ডান ইট ড্যাশ 5 years, এখন আনসারটা কি হবে? উইল হ্যাভ বলছে, তো তাহলে এটা হলে ইয়া হবে। এই যে গোনা যায়, গোনা গেলে কি হয়? ইন হয়, ভবিষ্যতে এলে। তাহলে এবার আনসার হবে এইটা।
আর এটা যদি বলতো যে 2001 সাল তো ফিউচার হবে না, ফিউচার কত হবে 2031 সাল, 31 বললে তখন কি হবে, বাই হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা যেভাবেই করবে ওইভাবে আনসারটা করা যাবে। ঠিক আছে, আর ডিউরিং থ্রু আউট কোথায় বসে, এটা হচ্ছে পুরো সময়টাকে বোঝায়, শুরুর সময়ও নাই, গোনাও যায় না, পুরো যে সময়টা থাকে সময়টা পুরোটাকেই বোঝায়। ঠিক আছে, পাস্ট টেন্স ক্ষেত্রে ইউজ হয়। এই যতটুকু বলছি এতটুকু যা মনে আছে এটা ভিডিওটা আবার দেখে নিও, যেহেতু সময় ভাগে হচ্ছে 5 মিনিট, 5 মিনিট আমার হয়ে গেছে। এখন আমরা ঝটপট প্রশ্নগুলো দেখি। ওল্ড ঠিকই বলছি, আর এখন তোমাদের সব তো ভুলে গেছে। এখন দেখো, দ্য ওল্ড রোড গোজ, এর সব পরীক্ষায় আসছে আর কি, আসা প্রশ্ন কয়েকবার করে আসছে এগুলা প্রশ্ন। দ্য ওল্ড রোড গোজ ড্যাশ দ্য ভিলেজ, তাহলে ভিলেজের মধ্যে ইন হয় না আন্ডার হয়? ইন, ভিলেজের মধ্যে কি হয়, ইন হয়। ইন হবে, তাহলে ইন যেখানে হবে ওইটা যদি ক্রস করা যায়, মানে গ্রামটা এই রাস্তাটা কি হয়েছে, এই গ্রামের ভিতর দিয়ে গেছে, থ্রো হবে। তাহলে কি হবে যে ইনের ভিতরে গেলে থ্রো হবে। ভাই তো ভালো ট্যালেন্ট। হ্যাঁ, তো ইনের ভিতরে দেখলে কি হবে, থ্রো, তাহলে থ্রু হবে। থ্রু আছে কোথায়, এই যে থ্রু আছে, তাহলে 4টা মধ্যে আনসার কোনটা, থ্রো হবে, থ্রু আনসার, এই যেটা আনসার। রাইট। এটা বুঝছে কিনা, আমরা কি বললাম ফার্স্টেই বলছি, কিন্তু এটা যদি ইনের ভিতর দিয়ে যায় তাহলে হবে থ্রু, থ্রো, আর যদি অনের উপর দিয়ে যায় তাহলে কি হবে, অ্যাক্রস। অ্যাক্রস, থ্রু এর অ্যাক্রসের কথা বলছি। হ্যাঁ, তাহলে এই যে গ্রামের মধ্যে ইন হবে, তাহলে এই যে রাস্তাটা কোথায় গেছে, এই গ্রামের মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে গ্রামের মধ্যে যাওয়া মানে যেহেতু ইনের মধ্যে যাচ্ছে সেটা কি হবে, থ্রো। থ্রু। এটা সি যদি হইতো, সমুদ্র হইতো, সমুদ্রের মধ্যে হলে থ্রু হইতো। ঠিক আছে, আবার নদীর যদি উপর দিয়ে যাইতো, নদী ক্রস করে যেত, তাহলে তো অ্যাক্রস। অ্যাক্রস। দেন 2 নাম্বার কোশ্চেন, ইট ইজ ডেঞ্জারাস টু রান ড্যাশ দ্য রোড। রাস্তার মধ্যে বলতো যে রাস্তা, সোজা রাস্তা দিয়ে হাঁটলে কি ডেঞ্জারাস হওয়ার কথা? না, ডেঞ্জারাস কখন হবে, যখন রাস্তাটা ক্রস করবে। Right. ক্রস করবে। রাস্তার উপরে ইন না অন, রাস্তার উপরে, রাস্তা দুটো পার, অন হবে, দুটো হলে অন, হবে। আর যখন রাস্তা ক্রস করবে সেটা কি হবে, অ্যাক্রস হবে না থ্রু হবে, ক্রস। অ্যাক্রস হবে। তাহলে এইখানে আনসারটা কি হবে, যেহেতু রাস্তা ক্রস করার ইট ইজ ডেঞ্জারাস টু রান, এটাও পরীক্ষা আসছে, ব্যাংক পরীক্ষাতে মেলা পরীক্ষা আসছে, ইট ইজ ডেঞ্জারাস টু রান ড্যাশ দ্য রোড, তাহলে কি হবে এটা, ক্রস দ্বারা যে অন কিন্তু হবে না, অন হবে না। অ্যাক্রস হবে, কারণ রাস্তাটা ক্রস করা বোঝাচ্ছে। করা। ডেঞ্জারাস কখন, যখন রাস্তাটা ক্রস করে, তখন ক্রস করলেই হবে অ্যাক্রস। তাহলে এটা নদী হোক রাস্তা হোক, দুইটা পার ক্রস করলে হচ্ছে অ্যাক্রস। যখন 4টা পার হবে বা 3টা পার হবে সেটা ক্রস করলে কি হবে, থ্রু হবে। থ্রো হবে। তাহলে অ্যাক্রস ক্রস দিয়ে, এই যে অ্যাক্রস বা থ্রু দিয়ে দুইটা আমরা শিখলাম। অসংখ্য প্রশ্ন আছে এরকম, যদি এইটুকু আলোচনা শুনে থাকো, এবং ওই যে ইন কখন হয়, অন কথা হয় যেটা বলছি, ওইটা ক্রস করলে কি হয়, এটা যদি নোট করতে পারো, এই ধরনের প্রিপারেশনগুলো তুমি পারবা। এটা আলোচনা আরো লম্বা আলোচনা, বাট এইটুকুতেই তোমার অনেকখানি কাজ হয়ে যাবে। সেকেন্ড আলোচনা, থার্ড কোশ্চেন, দ্য সায়েন্টিস্ট উইল হ্যাভ ফিনিশ দেয়ার রিসার্চ ড্যাশ 3 ইয়ার্স। এই কোশ্চেনটা আমরা একটু দেখি কি উত্তর করে, একটু ফাস্ট, মানে কি করে আমাদের ভুলগুলো হয়, বুঝছো অব্র, জি। ভুলগুলো কিভাবে হয় এটা দেখো। যে এই যে আমি একটু বললাম না, যে ওই যে কি বলছিলাম, আমি একটু আগে বলছিলাম যে এই যে সময়। ইন আর ফর, এই দুটো কখন হবে, যদি কাউন্টেবল হয়, সময়টা যদি কাউন্টেবল হয়, আর কি থাকে, ফিউচারে হলে কি হবে, ইন হবে, আর প্রেজেন্ট টেন্সে হলে কি হবে, ফর হবে। ফর হবে। এটা বলছিলাম। আর একটা ছিল কি বাই, আর একটা ছিল সিন্স। সিন্স, ফিউচারে হলে বাই, বাই, আর পাস্ট হলে, আর প্রেজেন্ট হলে প্রেজেন্ট হলে সিন্স। সিন্স। Since। আর এটা কি হবে, শুরুর সময়টা থাকবে, স্টার্টিং পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। নইলে ওই যে ওইভাবে পড়তে হবে, যে মানে নির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়, ব্যাপক, মানে এখানে যে কতগুলো নিয়ম পড়তে হবে, একবারে সবগুলো বলে দিচ্ছি। তাহলে আবার সেটা হচ্ছে যে এই যে ফর হয় কোথায়, যদি প্রেজেন্ট টেন্স থাকে, আর সময়টা 3 বছর 4 বছর কাউন্টেবল, কাউন্টেবল হয়। ওই 3 বছর 4 বছর সময়টা যদি ফিউচারে হয় তাহলে কি হবে, ইন হবে। ইন হবে। আবার যদি শুরুর সময় দেওয়া থাকে এবং সময়টা গণনা করা যায় না, তাহলে প্রেজেন্ট টেন্সে বেলা হবে সিন্স, আর সময়টা গণনা করা যায় না, ফিউচার টেন্স হলে কি হবে, বাই হবে। বাই হবে। এইটা স্পষ্ট দেয়া আছে, উইল হ্যাভ, উইল থাকলে কি হবে, এটা প্রেজেন্ট না ফিউচার টেন্সে আছে, ফিউচার টেন্সে আছে। Tense আছে। তাহলে ফিউচার টেন্সে হলে এরপরে কি সময়ও দেওয়া আছে, সময়ের আগে বসবে, সময়ের দেওয়া আছে, তাহলে অবশ্যই সিন্স হবে না, ফর হবে না, সিন্স ফর দুইটা আগে কাটা। হ্যাঁ। ঠিক আছে, ফিউচারে তাহলে কি হয়, ফিউচার থাকলে হয় ইন হবে অথবা বাই হবে। যদি সময়টা ফিউচারের সময়টা গোনা যায় তাহলে হচ্ছে ইন, আর ফিউচারের সময়টা যদি গোনা না যায়, যেমন সোমবারের মধ্যে কাজটা করব, মানে 2000 কত সালের মধ্যে, 31 সালের মধ্যে কাজটা করব, তাহলে 31 সালের মধ্যে এখন সময় কত, সেটা তো গোনা যায় না। এরকম যে সময়টা সামনে হবে, ফিউচার হবে, সময়টা যদি গোনা না যায় তাহলে হবে বাই,
আর সামনে 3 বছরের মধ্যে কাজটা করব, এই 3 বছর গোনা যায়, গোনা গেলেই তখন হবে ইন। এই কাজটা বলছে যে সায়েন্টিস্ট উইল হ্যাভ ফিনিশ দেয়ার রিসার্চ কত বছর, 3 বছরের মধ্যে করবে, তাহলে এই 3 বছর গোনা যায় এবং কাজটা ফিউচারের, তাহলে উত্তর থেকে অবশ্যই হবে হয় ইন হবে অথবা বাই হবে। যেহেতু সময়টা গোনা যাচ্ছে তাহলে অবশ্যই আনসারটা কি হবে, ইন হবে, সিন্স ফর হবে না, তাহলে আনসারটা হবে ইন। এগুলো সবই কাটা। অলরেডি কি আবার দেখবা ভিডিওটা, আবার দেখবা কয়েকবার, যতটুকু আমি বললাম এটা তোমার মনে করো যে অনেকগুলো প্রিপোজিশনে কাজ করবে, অনেক প্রশ্ন তুমি আনসার করতে পারবা, বাট এটা তোমাকে কয়েকবার দেখতে হবে, কারণ আমি ফার্স্ট বলছি, তোমার অনেকগুলো কথাই এই মাথা থেকে ওই মাথা চলে গেছে, উপর দিয়ে গেছে, বাট এটা তুমি পরে ফ্রি সময়ে আবার দেখবা, ঠিক আছে? আরো কোশ্চেন আছে বোধহয়, এই যে ইন উত্তর। 4 নাম্বার, ড্যাশ 50 ইয়ার্স বাংলাদেশ হ্যাজ বিন সাফারিং, এটা ফ্রম পলিটিক্যাল ক্রাইসিস। হ্যাঁ, ড্যাশ 50 ইয়ার্স বাংলাদেশ হ্যাজ বিন সাফারিং, এটা লিখে দেই, পরে আবার এটা স্ক্রিনশট করে বলবে যে স্যার ভুল হয়েছে, এটা ফ্রম হবে। হ্যাঁ, এখন দেখি আমরা এই সময়টা বলছে, সময়টা আগেই দেওয়া আছে, এই যে সময়, এই সময়ের আগে 50 ইয়ার্স মানে কি 50 বছর, সময়ের আগে বসবে। হ্যাজ বিন সাফারিং কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে অবশ্যই ইন বাই বসবে না, কি বসবে, সিন্স ফর বসবে, তাই না? তাহলে 50 ইয়ার্স গোনা যায়, গোনা গেলে কি হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে হবে ফর। এই যে ড্যাশ 50 ইয়ার্স শুরুতে গ্যাপ, তাহলে শুরুতে হবে ফর 50 ইয়ার্স বাংলাদেশ হ্যাজ বিন সাফারিং ফ্রম পলিটিক্যাল ক্রাইসিস। তাহলে আনসারটা দেখো, চারটা, এই 5টা অপশন আছে, 5টার মধ্যে উত্তরটা হচ্ছে ই, ফর হবে। কেন ফর হইলো, যে সময়টা গুণ, এই যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, আর 2 নাম্বার যে সময়টা দেওয়া আছে সময়টা গোনা যায়, ঠিক আছে? যদি এটা বলতো, এটা না বলে যদি বলতো যে 1971 বা 1975 যাই বলি, ড্যাশ 1971 বাংলাদেশ হ্যাজ বিন সাফারিং ফ্রম পলিটিক্যাল ক্রাইসিস, তখন ওই সময়টা কি হবে, ওই সময় থেকে এই পর্যন্ত কতদিন এটা গোনা যায় না, তখন উত্তরটা হতো সিন্স। যেহেতু 50 ইয়ার্স গোনা যায় এই জন্য, এবং প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য আনসার হচ্ছে ফর। এই প্রশ্নটা আবার এটা দেখবা যে কি বলছি আমি, হ্যাঁ 2বার 3বার দেখবা, তাহলে তোমার মাথা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমাদের সময় কম, তোমাকে ধরে ধরে যে বোঝাবো এত সময়টা নাই, বাট যতটুকু বলছি এটা কয়েকবার ভিডিওটা দেখলে, যদি কোনো ক্লিয়ার না থাকে অবশ্যই ক্লিয়ার হবা। উত্তরটা ফর। এই যে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা এখানে কোশ্চেনটা কি পেলাম, এই কোশ্চেনটার মধ্যে কি আছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ দ্য কারেকশন, মানে এটা 12তম বিশেষ বুঝে আসছে। এখানে বলছে মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ডিউরিং 6 উইকস ইন সামার। এই যে এখানে আমরা খেয়াল করি 6 উইকস, এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? 6 উইকস অবশ্যই কাউন্টেবল। কাউন্টেবল আগে কি বসে, কাউন্টেবল আগে ফর বসে, তাই না? কাউন্টেবল আগে কি বসবে, ফর বসবে, ফর। তাহলে ইন সামার, এই যে 6 উইকস কই, এই যে 6 উইকস, তারপর আর কই, এই যে 6 উইকস, তারপরে কি, এই যে 6 উইকস, এই যে এই 6 এর আগে ডিউরিং আছে, এটা কাটা, এই 6 উইকস এর আগে ডিউরিং আছে, এটাও কাটা, এই 6 উইক আগে ডিউরিং আছে, এটাও কাটা, তাহলে উত্তরটা হবে এই যেটা ফর 6 উইকস। হ্যাঁ, ডিউরিং দ্য সামার, এই যে পুরো সময়টা, সামারের পুরো সময়টা বোঝাচ্ছে, ডিউরিং দ্য সামার, এই ডিউরিং এর কারণে এখানে ওয়াজ হয়েছে, কিন্তু এই 6 উইক যে আছে কাউন্ট করা যায়, কাউন্টেবল হলে তার আগে ফর বসবে। যদি ফিউচার টেন্স হতো তাহলে ইন হইতো, বাট এখানে ডিউরিংটা বসছে কিছু জন্য, যে ওয়াজ আছে এবং এই সামার, পুরো সামারটাই বোঝাচ্ছে, সেজন্য হচ্ছে ডিউরিং। বাট আমাদের টেকনিকটা কি, যদি সময়টা কাউন্টেবল হয় তার আগে ফর হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে 6 উইকস কাউন্টেবল, এই জন্য তার আগে ডিউরিং হবে না, এই জন্য এটা কাটা দিলাম। এই যে 6 উইকস কাউন্টেবল, তার আগে ডিউরিং হবে না, এই জন্য কাটা দিলাম। তারপরে এখানে ছিল 6 উইকস, এটা কাউন্টেবল, তার আগে ডিউরিং, এটাও হবে না। এই যে 6 উইকস আছে তার আগে ফর আছে, এইটা আনসারটা, সহজ টেকনিক। তাহলে ফর হবে, হ্যাঁ কাউন্টেবল হলে ফর হবে, যদি ফিউচারে হইতো তাহলে ইন হইতো। আমি একটু সময় বাদে বেশি হয়ে গেল, সমস্যা নেই। তো এটা ঝটপট আমাদের কাজ হইলো, আশা করছি বেশ কিছু প্রিপারেশন তোমাদের জানা হইলো। আর এগুলো, এই ভিডিওটা যদি না বুঝে থাকো, যদি ফার্স্ট কেসি প্রিপোজিশন একটা জটিল জিনিস, সেটা খুব ফাস্ট বলতে হয়েছে, যদি কানের উপর দিয়ে যেয়ে থাকে বা মাথার উপর যেয়ে থাকে, ভিডিওটা কয়েকবার বাসায় দেখবা, ইনশাল্লাহ মানে বহুত ফায়দা হবে, তাই না, অনেক কাজে লাগবে। ওকে, আমি একটু ফাস্ট বললাম, এরপরে বাংলা, আমাদের প্রিয় সালাম ভাই, একটা প্রশ্ন আছে, বাংলাদেশের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? 4টা অপশন, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, গীতি কবিতা। প্রথম একটা প্রশ্ন করি, আমি বেশি সময় নিব না। গীতি কবিতা কি, গান না আবেগ? প্রশ্ন, গীতি কবিতা কি, গান না আবেগ? গীতি কবিতা গান না, আবেগ। যিনি গান রচনা করেন তিনি গীতিকার,
যিনি সুর করেন তিনি সুরকার, আর যিনি পরিবেশন শিল্পী। তুমি গীতি কবিতা কিন্তু গান না, আবেগ। এই যে রোমান্টিক কবিতার ওয়াইফকে ভালোবাসতে গিয়ে বলতেছে তুমি আমি কত ভালোবাসি, তুমি আমার কুরবানির খাসি। এই যে আবেগে আর কি ওয়াইফ খাসি হয়ে গেল, তাও কোরবানি। এত মজা করে আমরা বলতে পারি এটা হলো গীতি কবিতা। তাহলে গীতি কবিতা কিন্তু গান না, আবেগ। বাংলা সাহিত্যের মধ্যযুগের সমৃদ্ধ দ্বারা ছড়া, মধ্যযুগের শ্রেষ্ঠ সম্পদ বৈষ্ণব কবিতা, আর আধুনিক যুগের সমৃদ্ধ দ্বারা গীতি কবিতা। এই অনেক উত্তর করেছে, থ্যাংকস থ্যাংকস থ্যাংকস। গীতি কবিতার ট্যালেন্ট আসলে। গীতি কবিতার সূত্রপাত হয়েছিল বিহারীলাল চক্রবর্তীর হাতে, আর এর পরিপূর্ণ আসে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। তাহলে গীতিদের সূত্রপাত ছিল বিহারীলাল চক্রবর্তীর হাতে, আর পরিপূর্ণত রবীন্দ্রনাথের হাতে। যে আবেগের কবিতাগুলোই সব গীতি কবিতা। ওকে, বন্ধ হবে না, এটা গীতি কবিতা। এটা উত্তর, হ্যাঁ, গীতি কবিতা আবেগ মানে সমৃদ্ধ ধারা গীতি কবিতা। এরপরটা আমরা আসছি, টেকনিকটা হচ্ছে আবেগ। আবেগ, একদম আবেগ, অন্তর একান্ত আবেগ। সবাই লেখে খালি এই আবেগে, সবাই প্রতি বছর হাজার হাজার বই বের হয় এই আবেগের। শাহনামা মৌলিক গ্রন্থটি কার? আল্লাহ, ভেজাল আছে না? গুড, শাহনামা। এই ভদ্রলোক 3 দেশের জাতি কবি, ইরান, তাজিকিস্তান, আফগানিস্তান। আমাদের সময় এত কম, যেটা যে একটু মজা করে বলবো। আমি তো প্রিপারেশন মজা করে সব মজার জায়গা এটা। উনি কিন্তু পুরুষ কবি। উত্তরগুলো চাচ্ছি দেখি। গজনির অধিপতি সুলতান মাহমুদ বলেছিলেন একটা কাব্য রচনা করবা, যার প্রতিটা শ্লোকের জন্য কয়েকটা লাইন, একটা শ্লোক হয়, 6 লাইন হতে পারে, 8 লাইন হতে পারে, প্রতিটা শ্লোকের জন্য একটা করে স্বর্ণমুদ্রা পাবা। কাব্যটা যখন রচিত হয়ে গেল শাহনামা, তখন দেখা গেল এই কাব্যের শ্লোকের সংখ্যা 60,000। তার মানে বুঝছেন 60,000 স্বর্ণমুদ্রা। সুলতান মাহমুদ দিতে রাজি হলেন না, বললেন প্রতিটা শ্লোকের জন্য একটা করে রৌপ্য মুদ্রা নিতে রাজি থাকলে তুমি রাজি নিতে পারো। উনি এটা নিলেন না, ফেরদৌসী তার দেশে চলে গেলেন, ইরানে চলে গেলেন। 3 দেশের জাতি কবি ভদ্রলোক, ইরান, তাজিকিস্তান, আফগানিস্তান। যা সেটা ব্যঙ্গ কবিতা লিখে গিয়েছিলেন, যার মর্মার্থ খুবই কঠিন, যে নিম ও সবতই তিতা। ওকে, তুমি এটা আরো ডিটেলস বলবো একটা সময় নিয়ে, আজকে বরং একটু শর্ট করে দেই। তো উনি দেশে চলে গেলেন। তো সুলতান মাহমুদ যখন এই কাব্যটা পড়লেন শাহনামা, দেখলেন এক অসাধারণ কাব্য। পৃথিবীতে এই স্বর্ণ অনেকবার হাত বদল হবে, কিন্তু এই কাব্য রচিত হবে না। তিনি 60,000 ভরি স্বর্ণ কবির গৃহে পাঠিয়ে দিয়েছিলেন স্বর্ণমুদ্রা, কিন্তু গিয়া দেখে অনেক দেরি হয়ে গেছে, কবির লাশ দাফন করার জন্য কবরে নিয়ে যাচ্ছে। শাহনামা কাব্য যখন সুলতান মাহমুদ এই কাব্যটা পড়লেন, শাহনামাটা ওনার এখন পরবর্তীতে ঐতিহাসিকরা লিখেছেন যে সুলতান মাহমুদের কোনো দোষ ছিল না, বরং ওই যে আশপাশে যারা থাকেন সভাসদ, এরা ফেরদৌসী সম্পর্কে উল্টাপাল্টা বুঝিয়েছিলেন। কিন্তু সুলতান মাহমুদ যখন এই কাব্যটা পড়লেন, এটা অসাধারণ কাব্য। এখানকার যদি আপনি বীর রসের কাহিনী পড়েন, আপনার শিরা উপশিরা দাঁড়িয়ে যাবে। যখন করুণ রসের কাহিনী পড়বেন, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। যখন আপনি হাস্যরস পড়বেন, আপনি পেটে হাসতে খিল ধরে যাবে। এক অসাধারণ কাব্য। এক একটা মানে পর্ব আলাদা আলাদা করে লিখছে, মজা মজা অনেক কাহিনী। সূরা রুস্তমের ঘটনা আছে না, এটা কিন্তু এখান থেকে আছে। ইউসুফ জুলেখার মূল কাহিনী কিন্তু বাইবেল কোরআনে পরে এখানে লেখা। অসাধারণ। শাহনামা মানে রাজাদের ইতিহাস নিয়ে, রাজার কাহিনী, মজার মজার কাহিনী, অনেক বিশাল কিন্তু। এবং উল্লেখ্য যে শাহনামা কাব্যের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করেন মনিরউদ্দিন ইউসুফ আর কি। তো সেই ক্ষেত্রে তো 60,000 বড়ি এই সুলতান মাহমুদ এই কাব্যটা পড়ার পর 60,000 স্বর্ণমুদ্রা কবির গৃহে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু কবির ছেলেরা এটা গ্রহণ করেননি। বললেন যে আবার বাবা যে লাশ দেখে, যে গিয়ে দেখে লাশ নিয়ে যাচ্ছে কবরে, এরকম একটা অবস্থা। তো ট্র্যাজিক বিষয়টা। আমরা এবার চলে আসি যে আমরা নিয়ে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে একটু তাহলে এই যে থ্যাংক ইউ স্যার। সো আজকে এখন আমরা আসলে আমাদের অভ্র কিন্তু খুব পপুলার, খুব পপুলার। এবং এটা তাহলে একটু আমরা একটা আলোচনা শুনি। আমাদের একটা মজার বিষয় হলো মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে। আসলে মেসোপটেমিয়া বলতে বোঝানো হচ্ছে এখানে, খেয়াল করো, এটা হলো সভ্যতা। তো অনেক স্টুডেন্টকে আমি যখন স্যার ক্লাস নেই, ওদেরকে জিজ্ঞেস করে একটা সভ্যতা জিনিসটা কি। প্রায় আমাদের যখন 150, 200, 300 স্টুডেন্ট থাকে, আমি দেখি যে ওখানে কমেন্ট করে স্যার সভ্যতাই তো বুঝি না। তো সভ্যতা বলতে বোঝায় হয় নতুন করে কোনো কিছু শুরু হওয়া। এখানে যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা স্কুল জীবনে কেউ অনলাইন ক্লাস করছো কিনা, যেহেতু জব কোচিং, 90%ই বলবো স্যার স্কুল জীবনে করি নাই। হ্যাঁ, এই যে নতুন করে একটা জিনিস হলো, তুমি বাসায় বসে ক্লাস করতেছো, এই যে জিনিসটা, এটা হলো একটা সভ্যতা। তুমি যদি বলো যে স্যার ফিউচারে কোন জিনিসটা বেশি আসবে, যেমন ধরো এখন তুমি যদি রাস্তায় দেখো, তাহলে দেখবে এখন কিন্তু প্রচুর ইলেকট্রিক বাইক চলতেছে, ইলেকট্রিক গাড়ির দিকে মানুষ ঝুঁকতেছে। তার মানে অয়েলের ডিমান্ডটা পৃথিবীতে কমবে এবং এই তোমার হচ্ছে যে ইলেকট্রিক গাড়ির ডিমান্ডটা বাড়বে। এটা কিন্তু একটা সময় সভ্যতা। এবং আমার কাছে মনে হয় যে আজকে থেকে 100 বছর পরে যখন স্যার আমরা দুনিয়া থাকবো না, তখন এমনও হতে পারে যে একটা সভ্যতা পড়া হবে, যেটাকে টেক সভ্যতা বা এআই এর সভ্যতাও কি বলতে পারে, হতে পারে। তো সভ্যতা মানে হচ্ছে নতুন করে কোনো কিছু শুরু হওয়া। আমার প্রিয় শিক্ষার্থীরা,
এই মেসোপটেমীয় সভ্যতাটা কোথায় গড়ে ওঠে এটা কিন্তু পরীক্ষায় আসে, এবং অলরেডি সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে গেছে মেসোপটেমীয় সভ্যতা ইরাকে গড়ে ওঠে। ক্লিয়ার? সো এখানে যদি আমরা উত্তর দেই তাহলে আমরা এখানে কিন্তু উত্তর অলরেডি দেওয়া আছে যে মেসোপটেমীয় সভ্যতা কোথায় গড়ে ওঠে, ইরাকে। মেসোপটেমীয় সভ্যতাকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। যেমন আমরা যদি বলি একটা হলো সুমেরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, তারপরে হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা, তারপরে হলো অ্যাশোরীয় সভ্যতা, তারপরে হলো ক্যালোডীয় সভ্যতা। আমার প্রিয় শিক্ষার্থীরা, উত্তরটা আমি কেন বলে দিলাম, টাইমটাকে একটু আসলে সেভ করার জন্য। সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাশোরীয় সভ্যতা, ক্যালোডীয় সভ্যতা, 4টা সভ্যতা। এই 4টা সভ্যতা থেকে খুব সংক্ষেপে আমি পরীক্ষায় আসা, বিশেষ পরীক্ষা এবং প্রাইমারি পরীক্ষা, এনটিএসসি পরীক্ষা আসা কিছু প্রশ্ন বলি। যেমন সুমেরীয় সভ্যতায় কি আবিষ্কার হয়? চাকা আবিষ্কার হয়। আমি স্যার আপনাকে একটা ঘটনা বলি। আমি 2014 সালে বিসিএস এর ক্লাস নিচ্ছিলাম ফার্ম গেটে, তখন অনলাইন ছিল না। তো আমি বললাম খাতায় লেখো সুমেরীয় সভ্যতায় চাকা আবিষ্কার হয়। তো ফার্স্ট বেঞ্চের এক ছেলে বলতেছে চাকা আবিষ্কার স্যার, এটাও পড়তে হবে? মানে ওর কাছে চাকা আবিষ্কার কোনো আবিষ্কারই মনে হচ্ছে না, অথচ চাকা আবিষ্কার কত ইম্পর্টেন্ট। বিষয়টা হলো এরকম যে আমার যদি কখনো ভবিষ্যতে আমার নাতিকে আমি যদি বলি আরে আমরা তো মোবাইল ফোন ছাড়া চলছে, ওরা বিশ্বাসই করবে না। বিষয়টা এরকম। সো চাকা আবিষ্কার সুমেরীয় সভ্যতা হয়, এবং এটা বিসিএস এ আসে একটা প্রশ্ন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট সুমেরীয় সভ্যতায়। আচ্ছা, যোগ বিয়োগ গুণ ভাগ গণিতের 4টা গুরুত্বপূর্ণ অংশ। এই পাটিগণিতের গুণ পদ্ধতিটা আবিষ্কার হয় কোথায়? সুমেরীয় সভ্যতায়। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, আমরা সবাই এই জিনিসটা শুনেছি, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটা জিনিস বলি, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানটা আসলে ক্যালোডীয় সভ্যতায় আবিষ্কার হয়। ব্যাবিলনের সভ্যতা, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কেন বলা হয়? কারণ ক্যালোডীয় সভ্যতা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতার কি একটি অংশ। এজন্য ক্যালোডীয় সভ্যতাকে আধুনিক ব্যাবিলনীয় সভ্যতাও কি বলা হয়ে থাকে। এই ব্যাবিলনীয় সভ্যতার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত আইন এর প্রচলন হয় ব্যাবিলনীয় সভ্যতায়। মানে আইন যে লেখা হবে এটা মূলত ব্যাবিলনীয় সভ্যতায় হয়, কারণ মৌখিক কথার তো কোনো ভিত্তি নেই। এই জন্য তো এখন কলমা পড়ার পাশাপাশি রেজিস্ট্রিও হয়। তো এজন্য ব্যাবিলনীয় সভ্যতায় লিখিত আইনের প্রচলন হয়। কে করে? হাম্মুরাবি করে প্রথম লিখিত আইনের প্রচলন। এখন আরেকটা জিনিস আসি, এটা নিয়ে বলি, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। স্যার আমি ছোটবেলায় মনে করতাম কি ঝুলন্ত উদ্যান মানে আকাশে উড়ে এরকম কোন উদ্যান। আসলে আমরা মনে করতাম এটা হলো ঠিক ওরা যেটা করতো, ওদের চারপাশে মাটি দিয়ে ওরা এটাকে স্তূপ করতো, করে মাটির উপরে তারা গাছ লাগাতো, মাটিটা পাহাড়ের মতো উঁচু করতো, গাছ লাগালে যাতে মাটিটা ধরে থাকে, এবং ওখানে তারা বসে তারা দেখতো দূর থেকে কেউ তাদের এলাকায় ঢুকে কিনা। তো বাহিরের মানুষ যখন যেত দেখতো আকাশে কিছু গাছ উড়ে, কিছু বাগান আছে, বসার জায়গা আছে, তখন এটাকে ওরা নাম দিয়ে দিল ঝুলন্ত উদ্যান। সো ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আসলে এটা ক্যালোডীয় সভ্যতায় হয়, এবং এই ঝুলন্ত উদ্যান যিনি তৈরি করে ওনার নাম হলো নেবুচাঁদ নেজার। নেবুচাঁদ নেজার। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত যতগুলো প্রশ্ন বললাম সব বিসিএস পরীক্ষা এবং প্রাইমারি পরীক্ষা আসে। এবং আরো 3টা গুরুত্বপূর্ণ বিষয় বলি। অ্যাশোরীয় সভ্যতায় 360 ডিগ্রি কোণ আবিষ্কার হয়। 360 ডিগ্রি কোণ পৃথিবীতে আবিষ্কার হয় কোন সভ্যতায়? অ্যাশোরীয় সভ্যতায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, আমরা যে কথাটা বলি অক্ষাংশ দ্রাঘিমাংশ, ভূগোল ক্লাসে বোঝাবো আমরা ইনশাআল্লাহ ভালোভাবে। এই অ্যাশোরীয় সভ্যতায় আবিষ্কার হয়। গোলাগুলি মানে গোলন্দাজ বাহিনী, মারামারির কথা আসলে অ্যাশোরীয় সভ্যতা হবে, প্রচুর মারামারি হতো পৃথিবীতে। গোলন্দাজ বাহিনী আবিষ্কার, আগে কত কি হয়ে গেছে তাই না? আগে কত কি জানার আগে কত কিছু ঘটে গেছে, আমরা জানার আগে, ওরা জানার আগেই। তারপর আমরা চলে যাই। এখানে মোটামুটি 10 to 15 কোশ্চেন। এত শর্ট টাইম, এই শর্ট টাইমে এগুলা যে বলতেছে, এগুলা সভ্যতা নিয়ে আলোচনা করতে গেলে তো একটা ক্লাস পুরো চলে যাবে। আমি যে প্রিপারেশন আলোচনা করলাম কত শর্ট টাইমে কি যে টাফ, মানে দ্রুত বল। আপনার যে 2টা কোশ্চেন আলোচনা হলো কত শর্ট টাইমে। স্যার আমি একটু স্যার একটা মিনিট সময় নিব। এখানে ইরাকের এই বিষয়টা, ইরাক নিয়ে একটা সাধারণ জ্ঞান বলি। ইরাক 19তম প্রদেশ হিসেবে কুয়েতকে দখল করে ফেলেছিল। সাদ্দাম হোসেনকে কিছু অর্থ দেয়, ইরাক কুয়েত ধার দেয়, সেই ধার চাওয়ার পরে ইরাক কুয়েতকে আক্রমণ করে, সেই কারণে উপসাগরীয় যুদ্ধ হয়, যেটা 86 দিন ব্যাপী। ইরাক এবং ইরানের মধ্যে একটা দ্বন্দ্ব আছে কোন জলাধার নিয়ে? শাতিল আরব। আপনি যদি বাংলাদেশের সাধারণ জ্ঞান ঘাটেন তাহলে দেখবেন আন্তর্জাতিক থেকে এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসছে। ইরাক এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে কোন জলাধার নিয়ে? আমরা বলবো শাতিল আরব জলাধার নিয়ে। এবং 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত দীর্ঘ 8 বছর ব্যাপী এই জলাধারটা নিয়ে যুদ্ধ হয়। আমরা প্রথম সৈন্য পাঠাই ইউনিমগ মিশনে, এটা হলো ইরাক ইরান মিশন ইউনিমগ। প্রিয় শিক্ষার্থীরা, মাথায় নিশ্চয়ই আর একটা প্রশ্ন আসছে, বাংলাদেশ বর্তমানে সৈন্য পাঠানোতে কততম? 3য়তম। ঠিক আছে,
কতগুলো তো ইনফরমেশন না, কতগুলো হলো না, মানে এখানে না হলো এই একটা প্রশ্নের মধ্যে 10 থেকে 12টা তথ্য গেছে যেগুলো পরীক্ষা আসার পর তারও বেশি হবে, আরো বেশি হবে। ওকে, তারপরটা কি আছে স্যার ইউরেশিয়া কান্ট্রি বলে ইউরোপের এখন থাক, এটাই মেলাগুলো হচ্ছে মনে রাখতে পারবে না। আচ্ছা, তারপরটা কি আছে? কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? দেখি আপনারা একটু উত্তর দেন, ইউরোপের রুটির ঝুড়ি কোনটাকে বলা হয়? এর মধ্যে আমি 4টা নিয়ে একটু এমন হতে পারে যেটা নিয়ে যুদ্ধ হচ্ছে, তাই না? এটা খুবই কমন, আমি খুব সহজ জিনিস বললাম, দ্রুত শেষ করে দাও। জার্মানি হচ্ছে, জার্মানি আমরা জানি একটা সময় দুই ভাগে ভাগ ছিল, একটা হলো পূর্ব জার্মানি, একটা হলো পশ্চিম জার্মানি। জার্মানি দুই ভাগে ভাগ হয় কেন? জার্মানি দুই ভাগে ভাগ করা হয় সমাজতন্ত্র এবং পুঁজিবাদ নীতির কারণে। বার্লিন দেয়াল ভাঙার পরে জার্মানি এক হয়েছে। জার্মানির কথা আসলে হিটলারের কথা আসে। হিটলার একটা কোটেশন বলি, এটা প্রায় পরীক্ষা আসে, ইফ ইউ ওয়ান্ট টু টেক এ ডিসিশন, think 1000 times after taking a decision, never turn back even if you get 1000 difficulties। যদি তুমি কোনো সিদ্ধান্ত নাও, 1000 বার ভেবে নাও, সিদ্ধান্ত নেওয়ার পরে পেছনে ফেরা যাবে না। এটা হিটলার বলেছে। হিটলার জন্মগ্রহণ করে অস্ট্রেলিয়াতে। ইতালি পৃথিবীতে বিখ্যাত কেন? বুট জুতার মতো যে দেশটাকে দেখা যায় সেটাকে বলা হয় ইটালি। আমরা জানি পৃথিবীতে মানচিত্রে বুট জুতার মতো দেখা যায় ইটালিকে। ইটালিকে একটা ছিদ্রায়িত রাষ্ট্র বলে, কারণ তার ভেতরে ভ্যাটিকান আছে। ভ্যাটিকান পৃথিবীর সবচেয়ে প্রাচীন, পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে প্রাচীন রাষ্ট্র আমরা অনেকে গ্রিস মনে করি। নো, এটা হলো সান মেরিনো। সান মেরিনো হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন রাষ্ট্র। ভ্যাটিকান এবং সান মেরিনো থাকার কারণে ইটালিকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। বিসিএস এ আসা প্রশ্ন হয় দুইটা। আচ্ছা, পোল্যান্ড, জার্মানি পোল্যান্ড আক্রমণ করার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আর রুটির ঝুড়ি বলা হয় উত্তরটা কাকে? সবাই দিয়ে দিয়েছে দেখলাম। রুটির ঝুড়ি বলা হয় আসলে ইউক্রেনকে, কারণ প্রচুর পরিমাণে গম উৎপাদন হয় পৃথিবী। আমরা কত কিছু শুনলাম না, এটা মজা হলো না? এটা আমি একটু স্যার বেশি বললাম, যে অনেকগুলো অনেক ফাস্ট শুনলাম আমরা আজকে, তো অনেক তথ্য হবে। আর বাকি যে স্যাররা আছে সব স্যাররা তো কিছু কিছু বলবে এবং খুবই মজা হবে। এটা আমরা খুব দ্রুত একটু কয়েকটা জিনিস জানিয়ে দেই যে 47তম 48তম বিশেষের সর্বশেষ আপডেট তো আমরা সবাই জানি যে 47তম পরীক্ষা হচ্ছে কবে। 48তম তো বিশেষ স্বাস্থ্য নিয়ে হচ্ছে এবং 3000 পদের বিজ্ঞাপন হয়েছে শুধু বিশেষ স্বাস্থ্য নিয়ে। আমরা 48-এ কোনো ব্যাচ দেই নাই। 48 আমরা যেহেতু সময় নাই, মানে 1.5 মাসেরও কম সময় পাওয়া গেছে, তার মধ্যে মাঝখানে ঈদ আছে। সো এটা দিয়ে একটা মানে এই 1 মাস 1.5 মাসে বিসিএস এ কোনো স্টুডেন্ট তৈরি করা যাবে না, যে কারণে 48তম বিসিএস আমরা ভর্তি নিচ্ছি না। বাট 47-এ আমরা একটা ব্যাচ দিয়েছি, লাস্ট একটা ব্যাচ দিয়েছি 47তমর জন্য। এই বিসিএস এর ভর্তির জন্য 47তমর জন্য যদি কেউ ভর্তি হয়, এখানে ভর্তির লিঙ্ক দেয়া আছে। এখানে সময় তো একদম কম, আমরা দ্রুত চলে যাব, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির উপর চলে যাব। কিন্তু 47-এর জন্য একটা বিগ একটা অফার হচ্ছে, মানে এখন সারটা বলে দিই নাকি? আমরা ওই যে আগের পর্বে সার নিয়ে অনেক ব্যাপার ছিল, যে একটা এই ঈদ উপলক্ষে একটা মেগা সারের বিষয়টা, যেটা আমরা প্রতি ঈদে করি, এটাও আজকেতে শুরু হচ্ছে। গুড নিউজ হচ্ছে যে ফ্রম টুডে, আজকে থেকে ভাই, যেটা হচ্ছে সবার জন্য আমাদের যত কোর্স আছে ঈদ আনন্দের মধ্যে, যত কোর্স, অর্থাৎ আজকেও বোধহয় ভর্তি হয়েছে, এই সারটা পায় নাই। এখন থেকেই এই মুহূর্তে থেকে যারা ভর্তি হবে সবাই একেবারে ঈদ পর্যন্ত যারা ভর্তি হবে একদম 60% আমাদের সবচেয়ে বড় সার, যে কোনো কোর্সে ভর্তি হইলে 60% সার পাওয়া যাবে। তো এই কোর্সে 60% সারের মধ্যে এটা ছিল 5000 টাকা কোর্স ফি, এখন সারের পর মাত্র 2000 টাকা কোর্স ফি, অর্থাৎ 5000 টাকা কোর্সে এটা 2000 টাকা করা যাবে। এখানে যে পরীক্ষার আগের যে মানে এই যে 60% যে মেগা সার দেয়া আছে, পরীক্ষার আগে এই ব্যাচের মধ্যে একদম সাজেশনমূলক ক্লাসগুলো সাররা নেবেন, এই সাররা নেবেন। শেষ মুহূর্তে প্রস্তুতি আমার মনে হয় ঝালিয়ে নেওয়ার জন্য এটা ভালো হবে। বাট 48-এ আমাদের কোনো ব্যাচ নাই। 49তম বিশেষ একটা ব্যাচ আছে, ছোট্ট একটা বিজ্ঞাপন হয়ে যাচ্ছে, বাট বিজ্ঞাপনটা কাজে লাগবে, যারা বিশেষ পরীক্ষা সামনে দেবে তাদের কাজে লাগবে। এটার পরেই আমাদের প্রাইমারি এবং এনটিআরসি পরীক্ষার যে সামনেই সার্কুলার হবে, একটা বড় সার্কুলার, দুটারই একটা বড় সার্কুলার আসতেছে। মানে এটা যদি কেউ যদি বসে অবহেলা করে, এতগুলো সার্কুলার, প্রতি সপ্তাহে 11 ব্রিগেডের সার্কুলার হচ্ছে, ব্যাংকের সার্কুলার হচ্ছে, এগুলো যদি কেউ সময় নষ্ট করে চাকরি না পায় এর মধ্যে, তার পক্ষে চাকরি বড় টাফ হবে। 49তম যেটা হবে, এইটা কখন হবে ভাই? এই যে 49তম, 48তম তো স্পেশাল হইলো, তুমি তো জানো বিষয়টা। স্পেশাল বিশেষ অলওয়েজ স্পেশাল, অর্থাৎ স্পেশাল বিশেষকে মূল বিশেষের সাথে কাউন্ট করা যাবে না। মাঝখানে একটা বাড়তি বিশেষ, যেমন 39তম হইলো, তারপরে 42তম ছিল স্পেশাল ছিল ডাক্তারদের জন্য, মাঝখানে একটা বিশেষ ঢুকিয়ে দিছে। অর্থাৎ 48তম বিশেষটা নভেম্বরে সার্কুলারের কথা ছিল, ওই নভেম্বরেই 49তম বিজ্ঞাপনটা হয়ে যাবে। অর্থাৎ এই যে এই নভেম্বর, সামনে নভেম্বর আসতেছে না, এই নভেম্বরে 49তম বিজ্ঞাপনটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে 49 যদি এটা হয়, যারা এখন সেকেন্ড ইয়ারে পড়ে তারা 50তমের জন্য প্রস্তুতি নেবে। 50তম কি হবে? পরের বছর নভেম্বরে। তার মানে ওইটার জন্য 1 বছরের একটা বেশি সময় আছে। তার মানে 49তমের জন্য কিন্তু সময় নাই হাতে, খুবই কম সময় আছে।
সো যারা বুঝবে তারা এখন থেকে প্রস্তুতি নেবে, কারণ বিশেষটা আমরা যে 47-48 বিশেষে কোনো ভর্তি নিচ্ছি না, কারণ সময় নাই, এত কম সময় আমরা পড়াতে পারবো না। এই জন্য 49তম যারা মানে যারা আসলে বিশেষ ক্যাডারের ক্ষেত্রে প্রস্তুতি নিতে চায় তাদেরকে এইটাতে ভর্তি হতে হবে 49তমতে। আর এইটার জন্য ওই যে বললাম যে বিগ স্যার আমাদের সর্বোচ্চ স্যার আমরা দিচ্ছি, 60% যেটা ছিল 14,000 টাকা কোর্স ফি, এটা কিন্তু 14,000 টাকা কোর্স ফি, এইটা এখন মাত্র 5600 টাকা। মানে এই জাস্ট এই ঈদের উপলক্ষে এটা পার হয়ে গেলে এই ছাড় আর পাওয়া যাবে না, যেটা আমরা আসলে এটা দিতে পারি না, আমাদের হয় না। যেটা হয় যে আমাদের যে ক্লাস বা যে সিস্টেমে যেগুলো সার্ভিসটা দেয়, যে খরচ অনেক বেশি, প্রায় 200 জন আমাদের এমপ্লয়ি, যেভাবে সার্ভিস দেওয়া হয়, যত পরীক্ষা নেওয়া হয়, যত বাড়ির কাজ দেওয়া হয়, এবং এই কাজগুলো মানে আমাদের মানে পরীক্ষার প্রশ্ন তৈরি করে এখানে আছে প্রায় 28 জন। সো একটা বিগ টিম। সো এই টিমের যে কাজটা, সেই কারণে আমাদের এর থেকে নিচে আর নেওয়া যায় না, আর 1 বছরের বেশি সময়। আরটা হচ্ছে এটা প্রিলি রিটার্ন কম্বাইন, প্রিলিয়াস এর মধ্যে রিটার্নও আছে, দুটো একসাথে। সো এগুলোর বিজ্ঞাপন নিয়ে আমরা একটা কথা বললাম, ভর্তির লিঙ্কটা নিচে দেওয়া আছে। এই যে বিগ স্যার 60% স্যার, এটাকে অবশ্যই এটা গ্রহণ করতে হবে, বা এটা সুযোগটা হাতছাড়া করা যাবে না। আমরা এবার আবার ক্লাসে চলে যাই নাকি? আর এইভাবে আমাদের বাকিগুলো স্যার বলা আছে, আমরা কি একবার বলে দিব? 1 মিনিট লাগবে, হ্যাঁ, তাহলে বলে দেই বেটার। তাহলে আমরা যদি বলি যে 47তম বিশেষ যেটা চলতেছে, এটা 5,000 টাকা রেগুলার ফি, এই যে বড় স্যার এটার জন্য 2,000 টাকা হয়ে যাবে। 49তম যেটা আসতেছে 1 বছর বেশি সময় পাওয়া যাচ্ছে, 14,000 টাকা মূল ফি, এখন ভর্তি হলে মাত্র 5600 টাকা। আর ঈদ উপলক্ষে আর কি প্রাইমারিতে হচ্ছে যে ব্যাচটা আছে এটা 5,000 টাকা মূল ফি, এখন ভর্তি হলে মাত্র 2400 টাকা। তারপরে এনটিআরসি প্রিলিতে স্পেশাল লাইভ ব্যাচ, এনটিআরসিতে 5,000 টাকা মূল ফি, এখন ভর্তি হলে মাত্র 2,000 টাকা। তারপরে আমাদের 11-20 গ্রেডের যে গোল্ড লাইভ ব্যাচ, এটা 5,000 টাকা, এখন ভর্তি হলে মাত্র 2,000 টাকা। তারপরে ব্যাংক জবের মধ্যে 6,000 টাকা, এখন ভর্তি হলে 2400 টাকা। সো এইটা একটা বিগ একটা অফার। এটার সাথে আমাদের যে ও এর সাথে দুটো আর সাথে গিফট আছে, যারা এটা কোর্স নেবে এর সাথে কোর্সের সাথে গিফট আছে। গিফট হচ্ছে যে আমাদের মানে সব স্যারদের রেকর্ড করা, সব স্যারদের রেকর্ড ক্লাস আছে, সব স্যাররা যে প্রিমিয়াম রেকর্ড কোর্সের রেকর্ড ক্লাসটা একটা গিফট। এটা কিন্তু লাইভ ক্লাস থেকে রেকর্ড তা না, আলাদা রেকর্ড করা হয়েছে। আর তার সাথে মানে আমাদের একটা লাইভ এক্সাম ব্যাচ আছে, ওই কোর্সের যে কোর্সে ভর্তি হবে ওই কোর্সে লাইভ এক্সাম ব্যাচ আছে, ওই লাইভ এক্সাম ব্যাচটা কমপ্লিটলি ফ্রি। এগুলো হচ্ছে এই কোর্সের সাথে এতগুলো জিনিস, 60% ছাড় তো আছে, তার সাথে এই জিনিসগুলো গিফট। সো আমরা দারুণ একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম। আবার আমাদের মূল আলোচনা চলে আসে, এখন আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি নিয়ে আলোচনা করবো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। কে করবে আলোচনাটা? সো থ্যাংক ইউ আমাদের প্রিয় সালাম ভাইকে, খুব মজা মানুষ, প্রিয় অব্রকে যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন আলোচনা করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। এরপর আমরা প্রাইমারি আলোচনা করব, তারপরে আমাদের আলোচনা হবে এনটিআরসি। আর প্রাইমারি আলোচনা করবে তারা বিদ্যার জাহাজ বলবো আমি, আর তাদের সাথে আমি কিছুই না, আমাকে এখন ভাগতে হবে এখান থেকে। হ্যাঁ, এখানে আমাদের প্রিয় রফিক স্যার আছে, আমাদের অব্র আছে, জাহাজ এগুলা মানে এত জানে এই প্রাইমারি এবং ইন্টারমিডিয়েট এত তথ্য এদের কাছে। আমাদের ফুজাইল বাংলার জাহাজ, মানে এই আলোচনাটা অনেক জমবে আমি শিওর। সো তারপরে আমাদের এনটিআরসি আলোচনা হবে, তারপরে 11-20 গ্রেডের আবার আমাদের আরো সারা যুক্ত হবে, তারপরে আরো আছে না, ব্যাংক আছে, খাদ্য আছে। তো শেষ পর্যন্ত থাকতে হবে, বাসাতে বসে থেকে অনলাইনে ক্লাসগুলো করা। আমার মনে হয় যে খুব এই সময়টা খুব দারুণ কাটবে। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আরো বেশি ধন্যবাদ এই ঈদের একটা গিফট সবাইকে দেওয়ার জন্য। ছেলেমেয়েরা যেন আমাদের সাথে সবসময় যুক্ত হতে পারে স্যার, এই জন্য প্রত্যেক ঈদই আমরা এটা করি, কিন্তু যারা আজকেই ভর্তি হয়েছে তারা তো অনেক মানে মন খারাপ করে। কিন্তু স্যার যারা সামনে হবে, এটা ডিসকাউন্টের ব্যাপারটা এরকম থাকে, এটা সবসময় থাকে না। জি স্যার, এটা সীমিত সময়ের জন্য, শুধু গত ঈদে ছিল আর এই ঈদে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকে আছে স্যার ঈদে কখন স্যার দিবে এই জন্য ভর্তি হয় নাই স্যার, ওনাদের জন্য শুভকামনা। আসলে এটা যে আমরাও যেমন চেষ্টা করি তারাও চেষ্টা করি। জি স্যার, ওকে, হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। অবশ্যই এই যে আসন্ন প্রাইমারি সময় নষ্ট করব না। হ্যাঁ, জি স্যার, আসন্ন প্রাইমারি নিয়োগ পরীক্ষা, এখানে দুইটা বিষয় আগেই বলে রাখি যে আপনাদের গ্রেডেশনের একটা পরিবর্তন হয়েছে। আর আগে 13তম গ্রেডের যে প্রশ্নগুলো করতো যে ধাপে, আর আশা করছি এখন ঠিক ওই ধাপে না করলেও একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন করবে। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্যার, প্রতিযোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি। এই জন্য আপনাকে কাটমার্ক যে কোনো মূল্যেই হোক 75-এ কি করে 70 রাখা যায়, এখন থেকে প্ল্যান যেন এটাই। জি স্যার, অবশ্যই স্যার আরেকটা বিষয়, পরীক্ষা দেওয়ার পর প্রথম দিন যদি 70 থাকে, তৃতীয় দিন আসবে 65-তে, তৃতীয় দিন আসে 60-এ চলে আসবে। এইটা যেন না হয়, এই জন্য আপনাকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।
আচ্ছা স্যার শুরুতে আমরা প্রশ্ন পড়ানোর শুরুতে কিছু তথ্য বলতে চাই প্রাইমারি জি, থেকে, জি, স্যার। কারণ প্রশ্ন তো ওরা দেখবেই, দেখবেই। সমাধান করবেই। জি। প্রাইমারি থেকে বেশ কয়েকটি তথ্য আমরা যদি একটু ছোট্ট করে আলোচনা করতে চাই, যে তথ্যগুলো দেখা যাচ্ছে অনেকেরই হয়তোবা অজানা থাকতে পারে, আবার স্যার। এখন তো অনলাইনের যুগ, বিভিন্ন জায়গায় তথ্যগুলো ঘোরাফেরা করে। হ্যাঁ, আসলে অথেন্টিক কোন তথ্যগুলো, এই তথ্যগুলো আমাদের অফিসার আপনাদেরকে এখন উপস্থাপন করবেন। স্যার, প্রথম একটা কোশ্চিন থাকে যে স্যার প্রথম কোশ্চিন সার্কুলার কবে আসবে, এটা একদম মনে করেন যে ওদের একটা মৌলিক প্রশ্ন, যে সার্কুলার কবে আসবে। জি। তো এটা আসলে কবে আসবে, এটা আমি আপনি যে যতই বলি না কেন, যতই ফেসবুকে পোস্ট করি, যতই এই করি, আসলে এটা কোনোটাই একদম অ্যাকুরেট এক্স্যাক্টলি কোনো টাইম না। কখন তবে একটা আইডিয়া, অনুমান নির্ভর বলা যায় যে আপনারা হয়তোবা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সার্কুলারটা পেয়ে যাবেন, অনুমান নির্ভর। হয়তোবা ঈদের পরেও পেতে পারে, আবার দেখা যাচ্ছে যে 2 মাস পরেও 2 মাস পরেও হতে পারে। কিন্তু এখন যদি কেউ বলে যে অমুক দিনই হবে, তাহলে তার প্রাথমিক অধিদপ্তরের হতে হবে সে, আর সে যদি হয়, আসলে এখনো আবার অধিদপ্তর যদি সরাসরি প্রকাশ না করে, এটা কিন্তু বলা যাবে না স্যার। এটাই স্যার। না, এখন যদি কেউ হয়, এখন অধিদপ্তর কর্তৃপক্ষ যদি কেউ বলে গোপনে, তাহলে এটা বলতে ভিন্ন পারে। কথা। আবার যদি স্যার কোন দরবেশ বাবা যদি বলে, সেটা ভিন্ন কথা। এখন তো বাংলাদেশে দরবেশের অভাব নাই। জি, অবশ্যই। তো এটা হচ্ছে মাথায় রাখতে হবে যে ফার্স্ট অফ অল সার্কুলারটা আসবে, অতি শীঘ্রই আসবে, আশা করা যাচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে আমরা সার্কুলার পেয়ে যাব, 1 নাম্বার। 2 নাম্বার যে কোশ্চিনটা, আরেকটা স্যার, ওই যে অনেকের প্রশ্ন, স্যার আসলে আমরা কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবো। পূর্বে যা ছিল এখনো তাই থাকবে, অর্থাৎ স্নাতক পাশ করে আবেদন করতে পারবো। স্নাতক বললে অনেকে বুঝি না, যারা 4 বছরে অনার্স করেছেন তারাও পারবেন, যারা 3 বছরের ডিগ্রি করছেন তারাও পারবেন, সিম্পল কথা। হ্যাঁ, এখানে মাস্টার্স বাধ্যতামূলক না। জি, অবশ্যই মাস্টার্স বাধ্যতামূলক নয় এখানে। ওকে, একটা গেল। এবার আরেকটা প্রশ্ন থাকে যে স্যার হচ্ছে যে কত নম্বরের পরীক্ষা হবে। জি, 100-র মধ্যে কত নম্বরে আমাদের পরীক্ষা হবে? পরীক্ষা পদ্ধতি অপরিবর্তিত আছে আগের মতোই, 75 প্রিলি আর 25 হচ্ছে ভাইভা। আরেকটা প্রশ্ন স্যার, যে কিছুদিন আগে ছিল ময়মনসিংহ এর কোন একটা ডিসি নাকি যেন বলেছিল, জামালপুরের ডিসি, জি, জি। এটা হচ্ছে ডিসিদের সম্মেলনে উনি একটা মতামত দিয়েছিলেন যে আসলে এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আরেকটু কি করে মানে স্বচ্ছ করা যায়, সেজন্য প্রিলির সাথে লিখিতটাকে যুক্ত করা যায় কিনা, এই বিষয়ে শুধু ওই জামালপুরের তৎকালীন ডিসি শুধু একটা তথ্য দিয়েছিলেন। আসলে এটা এখনো কার্যকর হয়নি, এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা কার্যকর হবে বলে এরকম কোনো ইতিবাচক মন্তব্য তারা করেনি। তার মানে আমরা বুঝতে পারি লিখিত হচ্ছে না। ওইটা বলেই তো কনফিউশন বাধা দিয়েছে যে স্যার প্রিলি নাকি শুধু প্রিলি হবে, নাকি প্রিলি পর রিটেন হবে। এটা যাই হোক, শুধু প্রিলি হবে, রিটেন হবে না, এই মোটামুটি তথ্য। আর একটা তথ্য হচ্ছে ওশান স্যার বলবে, এটা আমি ওশান স্যারকে বলতে পারি। ওশান স্যারের কাছে জিজ্ঞাসা করতে চাই, স্যার মোটামুটি কত পদে সার্কুলার আসতে পারে আনুমানিক? এটা তো পত্রিকা আমরা অনেক পদ দেখেছি, 50,000 দেখেছি, 44,000 দেখেছি। তো এখানে যে বিষয়টি, যে আমরা জানি যে সাধারণ শিক্ষক যে পদে, এখানে 8,043টি পদ আছে অলরেডি। তো আগামী জুন মাস পর্যন্ত শিক্ষা অধিদপ্তর শূন্য পদের তালিকা চেয়েছে, তো সেই তালিকা অনুযায়ী 10,000 থেকে 12,000 হতে পারে। মানে আমরা আনুমানিক বলছি যে 10 থেকে 12,000 হয়তোবা আপনার মানে বিজ্ঞপ্তি পেতে পারেন। আর এর সাথে যুক্ত হবে 5,166 পদে শারীরিক শিক্ষা আর হলো চারুকারু। তো ওটা তো দেখা যাচ্ছে সবাই আবেদন করবে না, সবাই পারবেও না আবেদন করতে, আলাদা কোর্স নাকি সঙ্গীত, শারীরিক সঙ্গীত আর কি একসঙ্গে মিলিয়ে আর কি। আচ্ছা। জি, অবশ্যই। তো এই হচ্ছে ব্যাপার, যে যতই বলুক না কেন 20,000, 30,000, 50,000 শূন্য পদ আছে, নিয়োগ আসতে আসলে এত হবে না, কখনোই হবে না। যদি পদ শূন্য থাকেও তবুও এই নিয়োগ প্রক্রিয়াটা 2 থেকে 3 ধাপে নিবে, জি অবশ্যই, একবারে কখনোই নিবে না। অবশ্যই। এটা হচ্ছে মূল কথা। তো আপনারা এটা রাখেন, আমরা আনুমানিক বলছি যে এই যে 10 থেকে 12,000 এই সমস্ত পদগুলোতে আপনাদের সার্কুলার আসবে বলে আশাবাদী আমরা। তো বেশ কিছু তথ্য কিন্তু আমরা বলে দিলাম। এবার আসেন আমরা স্যার একটু যাই যে বাংলা মানে আমাদের প্রাইমারিতে যে সমস্ত প্রশ্নগুলো বিগত দিনে এসেছিল, এখান থেকে বাছাই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। আমাদের প্রথমেই আমাদের শ্রদ্ধেয় ফুজাইল স্যারকে স্যার আছেন, উনি আলোচনা করবেন। দেখুন, এই প্রশ্নটা শুধু প্রাইমারিতে আসছে 2023 সালের প্রথম ধাপে আসছে। প্রাইমারিতে প্রথম ধাপে 2023 সালে আসছে। এর আগে আসছে 6 বার, বিসিএস আসছে 2 বার, সেম প্রশ্ন। এটা হচ্ছে আসাদের ষাট কবিতার লেখক কে? এই আসাদের ষাট, আসাদটা আসলে কে একটু আলোচনা করি। আসাদের ষাট কবিতার লেখক হচ্ছেন বাংলাদেশের জাতীয়তাবাদী একজন বিখ্যাত কবি। উনি মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক অনেকগুলো সাহিত্য রচনা করেছেন, অনেকগুলো কবিতা রচনা করেছেন। অর্থাৎ আপনাদের প্রাইমারি ভাই যে কটা কবিতা আবৃত্তি করতে বলা হয়, তার মধ্যে যদি প্রথম সারির 5 জন কবি বা লেখক কবির কবিতা যদি আবৃত্তি করতে চান, তাহলে আমরা একজনকে পাই ওনার মধ্যে থেকে। যারা উত্তর জানেন ওনারা একটু উত্তর দিয়ে দিবেন। এখন আসুন, 1969-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ 20 জানুয়ারি 1969 সাল মারা যান আসাদ নামে একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে। ইতিহাসে পড়ালেখা করে সে মাস্টার্সে পড়তেছিল, আইন নেই।
যখন এই যে 69-এর গণ অভ্যুত্থান হলো পাকিস্তান সরকারের বিরুদ্ধে, সেই আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে ওই নেতৃবৃন্দদেরকে মুক্ত করার জন্য যে গণ অভ্যুত্থানটা হলো, 24-এ একটা গণ অভ্যুত্থান হয়েছে, ঠিক অনেকটা এই ধাঁচেরই একটা গণ অভ্যুত্থান ছিল। এই গণ অভ্যুত্থানে প্রথম যে ছেলেটা মারা যায় স্যার, এই হচ্ছে আসাদ। এই আসাদ যখন মারা যাওয়ার পর এই আসাদের শার্টকে হাতে নিয়ে ছেলেরা আন্দোলন শুরু করে দিল। এই আসাদের নামে আমাদের ঢাকা শহরে একটা বিখ্যাত গেট আছে, তৎকালীন এটার নাম ছিল আইয়ুব গেট। সেই আইয়ুব গেটের নাম পরিবর্তন করে পরবর্তীতে রাখা হয়েছে আসাদ গেট। এই আসাদের শার্টকে নিয়ে সর্বপ্রথম কোন একজন ব্যক্তি জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কবিতা লিখলেন, তার নাম হচ্ছে শামসুর রহমান। স্যার তাহলে তো এটা অনেকটা বর্তমানে যে আমাদের যে আবু সাইদের মতোই হয়ে গেছে। হ্যাঁ, দেখুন আসলে আবু সাইদ যেরকম হঠাৎ করে এই 24-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ, ওনার ভিডিওটা যারা দেখেছেন, কে কোন দল মত সাপোর্ট করেন আমি সেটা দেখতে চাই না। এই ছেলেটা যখন মারা গেল তখন বাংলাদেশে যে অবস্থানটা ছিল তার, যে খুবই একটা ভাইটাল ঘটনা। ভিডিওটা এত বেশি ভাইরাল হয়েছিল, স্বভাবতই অনেকের মনকে একবার হৃদয়কে নাড়া দিয়েছে। আসাদ ছেলেটার ঘটনাটা সেম ছিল। এই আসাদ ছেলেটার ঘটনা সেম হওয়ার কারণে পরবর্তীতে পাকিস্তান সরকার আমাদের এই নেতৃবৃন্দের 35 জনের পুরোপুরি আসামিকে সবাইকে বেকসুর খালাস ঘোষণা করলে, তখন পরবর্তীতে শামসুর রহমান কবিতা লিখলেন এই আসাদের শার্ট। তাহলে একটা বিখ্যাত ইতিহাস আমরা শেষ করলাম একটা কবিতা। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তীতে আরেকটা প্রশ্ন দেখি, বাংলা সাহিত্যের সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোথায়? অপশন আমি আপনাকে বলে দিচ্ছি, টাঙ্গাইল, পাবনা, ফেনী, কুষ্টিয়া। আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করুন। দেখুন, কবি সাহিত্যিকদের জন্মস্থান খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট বিসিএস এর একটা প্রশ্ন আসছে, বীর সিংহ গ্রামে জন্মগ্রহণ করেছেন কে? গত বিসিএস এর প্রশ্নটা আসছে, 46তম বিসিএস এ গ্রামের নাম আসছে। এর আগে আসছে কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন কে? বঙ্কিমচন্দ্র কোথায় জন্মগ্রহণ করেছেন? শামসুর রহমানের জন্মস্থানও এসেছে। যে বেশ কয়েকজন কবি সাহিত্যিকের জন্মস্থান আসছে। আবার এখানে প্রশ্নটা আমরা দেখতে পাই, এই প্রশ্নটা আসছে তৃতীয় ধাপ, 2019 সালে আসছে, যে সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোথায়, কোন জেলায়? আবার বিসিএস এ এই প্রশ্নটা আসছে কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন, ঠিক কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন। এখানে 3টা জেলা আছে, 3টা জেলার মধ্যে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেছেন এমন কবি সাহিত্যিকের সংখ্যা অসংখ্য। তার মধ্যে একজন যেহেতু কবির নাম বলছে, প্রিন্সিপাল ইব্রাহিম খা, উনি জন্মগ্রহণ করেছেন টাঙ্গাইল। তিনি একটা বিখ্যাত কলেজের একটা অধ্যক্ষ ছিলেন, ইব্রাহিম খা। পাবনা জেলায় জন্মগ্রহণ করেছেন বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক যিনি, প্রমথ চৌধুরী। তিনি জন্মগ্রহণ করেছেন পাবনা জেলা। এখন এই অপশনগুলো দেখলে আপনার এখানে একটা বিষয় মাথায় আসবে, যে এই অপশনগুলো থেকে কে কোথায় জন্মগ্রহণ করেছে। ফেনীর মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন 2 ভাই, শহীদুল্লাহ কাইসার ও মোহাম্মদ জহিরুল্লাহ খ্যাত জহির রেহান। এরা 2 জন সহোদর ছিলেন। শহীদুল্লাহ কাইসার দুজনই গায়েব হয়ে গেছে। হ্যাঁ, 2 জনকেই গুম করা হয়। কেন গুম করা হয় এই ইতিহাস আমরা আজকে আলোচনা করব না। শহীদুল্লাহ কাইসার ও জহির রায়হান, তারা 2 জন সহোদর ছিলেন। এই শহীদুল্লাহ কাইসারকে, ওনাকে গুম করা হয় 14ই ডিসেম্বর 1971। আর ওনার খোঁজ করতে গিয়ে 30 জানুয়ারিতে উনিও হারিয়েছেন। এখানে একটা কারণ আছে, এই কারণটার একটু হিন্টস বলে দেই। আমাদের মুক্তিযুদ্ধের যে কয়জন সেক্টর কমান্ডার ছিলেন, একজন সেক্টর কমান্ডারকে কোনো খেতাবি দেওয়া হয়নি। 9 নং সেক্টরের একজন সেক্টর কমান্ডার ছিলেন, হ্যাঁ, নাম বলতে যাচ্ছি না, নাম দেখে জানেন কিনা আপনারা। 2 জন সেক্টর কমান্ডার ছিলেন 9 নং সেক্টরে। মেজর জলিল, ওনাকে কোন সেক্টর কমান্ডার হওয়ার পরেও মুক্তিযুদ্ধের খেতাবি দেয় নাই। বিষয়টা অনেকটা এরকম যে তুমি কোনো যুদ্ধই করো নাই, বিষয়টা অনেকটা এই টাইপের। কেন করেছে আমরা সেটা আজকে আলোচনা করবো না, সেটা আমাদের অব্র স্যার বা সাজ্জাদ স্যার ক্লাসে আলোচনা করবেন। অনেকটা ঠিক এই টাইপের। জহির রেহান যখন খুঁজতে বের হলো, তখন তাকেও হত্যা করা হয়, হত্যা মানে গুম করে দেওয়া হয়। আর কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন আমাদের বিখ্যাত বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক, প্রথম মুসলিম নাট্যকার, বাংলা সাহিত্যের একজন বিখ্যাত ব্যক্তি। উনি আলোচিত যেমন, সমালোচিতও তেমন। গত বছর একটা প্রশ্ন আসছে, কোন সাহিত্যের জন্য বেটা 1 বছর জেল খেটেছিলেন? গো জীবন। গরুকে কেন্দ্র করে হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা তৈরি করেছিলেন উনি। এখানে একটা ঘটনা বলে দেই, যে হিন্দুরা গরুকে গো মাতা মনে করে, আর কুরবানির সময় মুসলিমরা গরু কুরবানি দেয়। এটাকে নিয়ে একটা দাঙ্গা তৈরি করলে পরবর্তীতে এই দাঙ্গার কারণে যখন দাঙ্গাটা বৃহৎ আকারে ছড়িয়ে পড়ে, টাঙ্গাইলের ধর্মসভা থেকে ওনাকে মুরতাদ ঘোষণা করে, যে এই বেটা ধর্ম থেকে বেরিয়ে গেছে, এরা যেখানে পাও ধরো, পিটাও আর মারো। তখন এই তৎকালীন সরকার, ব্রিটিশ সরকার ওনাকে কি করেছে, 1 বছরের জেল দিয়েছিল, গু জীবন। অর্থাৎ ওনার প্রত্যেকটা সাহিত্যকর্মই গুরুত্বপূর্ণ। কে আলোচিত এবং সমালোচিত, কে মীর মোশাররফ হোসেন। উনি জন্মগ্রহণ করেছেন কুষ্টিয়া জেলায়। অনেকগুলো তথ্য জানতে পারলাম আমরা এই একটা প্রশ্নের মধ্য দিয়ে।
আচ্ছা স্যার, তাহলে পরবর্তী প্রশ্ন আলোচনা করবেন কি আমাদের রফিক স্যার? ম্যাথ গণিত। চলে আসছে। ম্যাথ হ্যাঁ। চলে এসেছে। হ্যাঁ, এখন আসুন। জি, অবশ্যই। ম্যাথের আমাদের বিদ্যাবাড়ির দুইজন শিক্ষক আছেন, একজন হচ্ছেন টাইটানিক, আরেকজন হচ্ছেন কি আরেকজন হচ্ছে সাবমেরিন। 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 হ্যাঁ, দুইজনই হচ্ছে ম্যাথের বস। তাহলে আমরা এখন যাব ম্যাথের আলোচনাগুলো আমরা কন্টিনিউ করব। যারা উত্তর দিতে পারেন ওনারা স্যার ব্যাখ্যা করার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এটা খুবই সহজ একটা প্রশ্ন, যেটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনেক আগের প্রশ্ন, 2001 সালে এসেছিল। হ্যাঁ স্যার আপনারা দুজন আলোচনা করেন, আমি একটু ক্লাসে ঢুকবো। আচ্ছা ঠিক আছে, আপনার তো ক্লাস ঠিক রয়েছে। আছে স্যার। ঠিক আছে। ওকে, যাই হোক আমরা চলে আসি এখানে। আমাদের যে কোশ্চিনটা রয়েছে যে √3 এর পাওয়ার 6 এর মান কত। এই যে কোশ্চিন গুলো, এগুলো আসলে কঠিন কিছু না, চাইলে তো ডিরেক্টলি বলাই যায়। হ্যাঁ, যে আসলে কি হবে উত্তর। অনেকে বলে দিচ্ছেন, যে অনেকে আনসার করে দিচ্ছেন, থ্যাংক ইউ। কিন্তু কেউ 9 লিখেছেন, কেউ আবার কি লিখেছেন, সি মানে 27 লিখেছেন, 27 লিখেছে আর অনেকে। লেখেন সবই লেখেন, 18 কেউ লেখেন, 81 কেউ লেখেন, সবই লেখেন। তো সবগুলাই লিখেন, সমস্যা নেই। এখন এই যে অংশটুকু যে এখানে রয়েছে, আসলে রাইট অ্যান্সারটা কি হবে সেটা তো আপনারা জানেন, অনেকে রাইট অ্যান্সার করেছেন। আমরা একটু ভাঙার চেষ্টা করি। হ্যাঁ, তো আমাদের কাছে যদিও হাতুড়ি নাই যে হাতুড়ি দিয়ে ভাঙবো, আমরা আসলে কলমের খোঁচাতে ভাঙার চেষ্টা করি। যে যখন রুট থাকে, রুট যে কোনো কিছুর উপরে যখন রুট থাকে, তো ফ্যাক্টটা হচ্ছে মনে করেন যে এই যে √3 ধরি। হ্যাঁ, তো √3 মানেটা কি? √3 মানে হচ্ছে 3 এর পাওয়ার হবে হাফ। এটা আবার কিউব রুট থাকতে পারে, এই এটাকে বলা হয় কিউব রুট। হ্যাঁ, তো কিউব রুট থাকলে হবে 3 এর পাওয়ার 1/3। যদি আপনার এখানে 4 রুট থাকতো তাহলে কি আসতো? 3 এর পাওয়ার আসতো 1/4। তো এগুলো তো নাই, এগুলো আমার দরকার নাই, তবুও আমি বলে দিলাম যে অনেকের সুবিধা হবে। এখানে √3, তাহলে এখানে দেখেন √3 এর পাওয়ার 6 আছে, তো আপনি কি করবেন? 3 এর পাওয়ার হবে হাফ, আর তার সাথে আছে 6। এখন এই 6টা কি হাফের পাওয়ার 6? না, হাফের পাওয়ার কিন্তু 6 না, ওটা গুণাকার। পাওয়ার পরটা গুণাকার থাকবে, গুণাকার। এবার এই যে 2 দিয়ে যদি 6 কে কাটি তাহলে হবে কত? 3 × 6, তাহলে 3 এর পাওয়ার থাকলো 3। 3 এর পাওয়ার 3 মানে 3 আছে কয়বার? 3 আছে 3 বার। আমি যদি ভেঙে ভেঙে লিখি, দেখেন 3 3 3, তাহলে 3 3 × 9, 3 9 হবে 27। এটা হচ্ছে রাইট অ্যান্সার। এই যে 27 পেয়ে গেলাম। ওকে, এটা মোটামুটি সবাই অ্যান্সার কিন্তু করেছেন, বাট এগুলো খুব ফাস্ট অ্যান্সার করতে হবে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন দেখে আসি। আর কি রয়েছে? আরেকটা ম্যাথ রয়েছে আমাদের এখানে, এই যেটা প্রশ্ন। হ্যাঁ, এটা ওই সূচক থেকেই রাখা হয়েছে। দেখেন এই কোশ্চিনটা রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হ্যাঁ, যেখানে সেট হচ্ছে পদ্মা সেট ছিল, যেটা 2009 সালে কোশ্চিন এসেছিল। কোশ্চিনটা কি? এ এর পাওয়ার পি এবং তার সাথে আছে কিউ মাইনাস আর। এর পাওয়ার কিউ মাইনাস আর, মানে পাওয়ার আছে আর মাইনাস পি। a⁴ এর পাওয়ার আছে p মাইনাস কিউ। এটা সমান হোয়াট? তাহলে এটা সমান আসলে হোয়াট হবে, কি হবে দেখে আসি। হ্যাঁ, সূচকের ক্ষেত্রে দেখবেন একটা ফর্মুলা আছে, যে আমরা জানি, আমরা যে একটু আগে যে আমরা করলাম, যে একটু ভেঙে ভেঙে করি। দেখেন যে এই যে a গুণন a, তার মানে আমরা কি লিখি? এটা a কিউব লিখি, তাই তো? এখন a কিউবটা কিভাবে হচ্ছে? এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে। আসলে পরবর্তীতে যেটা হয়, যখন বেজ, এটাকে বলা হয় বেজ, এটাকে বলা হয় পাওয়ার, তো বেজ যখন সেম থাকে তখন এই পাওয়ার গুলো আসলে যোগ হয়, তখন কিন্তু এর পাওয়ার 3টা হয়। তো এখানে সেম কাহিনী করব। তো তার পূর্বে যেটা আছে আমাদের গুণ আকার আছে, গুণটা করে দিই। এর পাওয়ার, এটা গুণ আছে না, পি কিউ, এর গুণ করে দিই, পি কিউ মাইনাস পি আর গুণন এর পাওয়ার আছে এখানে কিউ আর মাইনাস পি কিউ, আবার গুণন আছে এ আর পি মাইনাস কিউ আর, এই যে এটা রয়েছে। এইবার দেখেন সবগুলো যেহেতু গুণ আকার আছে, তাহলে আমরা কি করতে পারি? যখন বেজ গুণ একই থাকে, নিতে পারি, পাওয়ার আকারে সব যোগ করে দিব। তাহলে দেখেন পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস আর পি মাইনাস কিউ আর। একটু এলোমেলো হয়তো হয়েছে, তো আপনি দেখেন কাটতে পারেন কিনা। হ্যাঁ, আমাদের কাটতে খুব ভালো লাগে, বুঝছেন? আমরা কাটি, আসেন। এই যে পি কিউ, এই যে পি কিউ মাইনাস প্লাস কাটেন, এই যে মাইনাস পি আর, এই যে প্লাস পি আর মানে আর পি, একই কথা। হ্যাঁ, দুটো গুণাকার তো, কাটেন। এই যে কিউ আর, এই যে মাইনাস কিউ আর, কাটেন। তাহলে কাটলে এবার কি থাকলো? দেখা যাচ্ছে কিছুই নাই, এবার থাকবে আসলে 0। কিছু না থাকলে কি থাকে? 0 থাকে। আর যে কোনো কিছুর পাওয়ার 0 দিলে সেটা হয়ে যায় 1। এর পাওয়ার 0 মানে 1, মনে করেন যে বি এর পাওয়ার 0 হচ্ছে 1, আবার 1 এর পাওয়ার 0 মানে 1। আপনি এখানে 2 এর পাওয়ার 0 দেন, এটা 1 হবে। আবার আপনি যদি মনে করেন যে সান্ডা থাকে, এই সান্ডার পাওয়ার 0 দেন, তবুও কিন্তু সান্ডা 1 হয়ে যাবে, বুঝছেন? মানে সান্ডার পাওয়ার যদি 1 দেন, সান্ডাও কিন্তু, মানে সান্ডার পাওয়ার 0 দিলে সান্ডাও কিন্তু আপনার 1 হয়ে যাবে, বুঝছেন? তো মনে রাখতে হবে, যে কোনো কিছুর পাওয়ার, যাই পাওয়ার দেয়া হোক না কেন, ওখানে যা কিছু থাকুক, যে কোনো সংখ্যা থাকুক, যে কোনো সংখ্যার পাওয়ার 0 দিলে ওটা 1 হয়ে যাবে। ব্যাস, আমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ,
আশা করি এটা খুবই সুন্দর বুঝতে পেরেছেন। নেক্সট প্রশ্ন দেখেন, আমাদের রোশন স্যার এবার আলোচনা করবে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা খুবই চমৎকার একটা প্রশ্ন। সেটি হচ্ছে মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি কোন কর্তা? বৃষ্টি আসলে কোন কর্তা? এটা আসলে বৃষ্টি বলতে কোনো মেয়ে বৃষ্টি না, এটা হচ্ছে আকাশ থেকে যে বৃষ্টি পড়ে। আচ্ছা রোশন স্যার, একটা প্রশ্ন আছে আমার, বুঝছেন আমি বাংলা কম বুঝি। এই কর্তা মানে আমরা জানি যারা ক্রিয়া সম্পাদন করে, ক্রিয়া সম্পাদন করে সেই হচ্ছে কর্তা। এটা কি যে কোনো কিছুই হতে পারে? হ্যাঁ হতে পারে। কলম কি কর্তা হতে পারে? হ্যাঁ হতে পারে। হ্যাঁ হ্যাঁ বলেন। কলমও কর্তা, এটা তো আমার কর্তা জানা হতে ছিল পারে, না। তবে কর্তার অনেকগুলো প্রকার আছে, সেটা যে কোন ধরনের কর্তা হবে সেটার উপর নির্ভর করে। কলমও কর্তা হতে পারে, যেমন বৃষ্টিটা এখানে দেখেন কর্তা, বৃষ্টি তো কোনো ব্যক্তি না, মানে ও তো একা একাই পড়ছে। ও একা একা পড়ছে। এবার বুঝছি, এটা হ্যাঁ, বুঝতে- ঠিক আছে। এখন দেখেন তো এটি কোন ধরনের আসলে কর্তা। এখানে 4টি অপশন আছে, প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, মুখ্য কর্তা, আর একটা হচ্ছে বেতিহার কর্তা। তো বেতিহার আমরা যেমন দেখেছি, বেতিহার বহুব্রীহি দেখেছি, বেতিহার দেখেছি, তাই না? যেমন দেখেন আমরা যদি বলি রাজায় রাজায় যুদ্ধ করে, হ্যাঁ, এটা এটা খেয়াল ছিল, করেন, হ্যাঁ। রাজায় 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 কি করে? যুদ্ধ করে। এখন খেয়াল করেন এখানে কাজটা করতেছে কে? রাজা করতেছে। রাজার সাথে রাজা একই শব্দ যখন পরপর আসে সেটাকে আমরা সাধারণত বেতিহার বলে থাকি। এই যে আবার ওই যে বাঘে মহিষে এক ঘাটে হ্যাঁ, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, হ্যাঁ, হ্যাঁ। এরকম ব্যাপারটা। তাহলে দেখেন যে রাজা রাজা দুইবার পরপর দুইবার এসেছে, তাহলে এই যে কর্তাটা দেখেন, এই কর্তাটার নাম হচ্ছে বেতিহার কর্তা। আর একটা আছে মুখ্য কর্তা। মুখ্য কর্তা মানে আমরা বুঝি যিনি কাজটা করেন। যেমন আমি এই যে ক্লাসটি এখন প্রশ্নটি বুঝিয়ে দিচ্ছি, তাহলে আমি এখানে কি হব? অবশ্যই মুখ্য কর্তা হব। ওশান স্যার আমাদের মুখ্য কর্তা, বুঝছেন? আর একটা হলো প্রযোজক কর্তা আর প্রযোজক কর্তা। এটা যদি আমরা বুঝতে যাই তাহলে দেখি যে বিয়ে বাড়িতে কি থাকে? বর থাকে আর কনে থাকে। বর কনেকে বিয়ে করে, করায় কে? মাঝখানে একজন থাকে, তার নাম হচ্ছে কাজী। দেখেন বিয়ে জিনিসটা করাচ্ছে কে? বিয়ে করতেছে বর কনেকে বিয়ে করে, অথবা কনে বরকে বিয়ে করতেছে, কিন্তু এই বিয়েটা করায় কে? করায় হচ্ছে কাজী। তাহলে দেখেন করতেছে বর কনে, এই কাজটা করতেছে বর কনে, করাচ্ছে কে? কাজী। যে করাচ্ছে সে হলো প্রযোজক কর্তা, আর করতেছে কে? করতেছে হচ্ছে বর এবং কনে, এটা হলো কি? প্রযোজ্য কর্তা। যেমন আমি যদি বলি, একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিই, যে শিক্ষক ছাত্রদের বাংলা শেখায়। যেহেতু আমি বাংলা নিচ্ছি, ছাত্রদের কি শেখায়? বাংলা শেখায়। শিক্ষক ছাত্রদেরকে বাংলা শেখায়। খেয়াল করেন বাংলা শিখতেছে কে? বাংলা মূলত শিখতেছে ছাত্ররা, কিন্তু শেখাচ্ছে কে? শেখাচ্ছে হচ্ছে শিক্ষক। তাহলে এখানে দেখেন কর্তা কিন্তু দুইজন আছে, একজন নিজে করতেছে আর একজন কি করতেছে? সেই কাজটাকে করাচ্ছে। তাহলে যিনি করায় তার নাম হচ্ছে প্রযোজক কর্তা, তিনি করায় নিচ্ছেন। আর যে করতেছে সে হচ্ছে কি? প্রযোজ্য কর্তা। তাহলে ছাত্ররা হবে প্রযোজ্য কর্তা। কিন্তু এখানে দেখেন মুষলধারে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি তো কেউ তো কারো সাহায্য নিয়ে তো বৃষ্টি পড়তেছে না, বৃষ্টি নিজে নিজে পড়তেছে, সে একা একা পড়তেছে। যেহেতু সে একা একা পড়তেছে, নিজে নিজে করতেছে, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটা কি হবে? অবশ্যই মুখ্য কর্তা হবে। বাহ, খুব সুন্দর ওশান স্যার। আমি একটু আপনার সঙ্গে যুক্ত হতে চাই এখানে। জি অবশ্যই। এই প্রযোজক আর প্রযোজ্য প্রযোজ্য কর্তা, কর্তা। আমার মুভি দেখার খুব শখ। জি, আমি অবশ্যই। মুভি দেখি, প্রায় মাঝে মাঝে মুভি জি, দেখি অবশ্যই। আমি, মানে হাজার ব্যস্ত থাকলে মুভি আমি ঠিকই দেখি। তো জি। ফ্যাক্ট হচ্ছে মুভি দেখালেই দেখা যাচ্ছে যে প্রযোজনায় থাকে। হ্যাঁ হ্যাঁ, প্রযোজনায় থাকে। হ্যাঁ, প্রযোজনায়। তো মানে ফ্যাক্টটা হচ্ছে ওই পুরো মুভিটা সে কিন্তু প্রযোজনা করেছে, প্রযোজনা, ডিরেকশন দিয়েছে। অভিনয় করতেছে নায়ক নায়িকারা। ডিরেক্টরটা কিন্তু আবার আলাদা। হ্যাঁ, ডিরেক্টর আলাদা। মানে জি, অবশ্যই। কে কিভাবে অভিনয় করবে সেটা হচ্ছে ডিরেকশনে দেয়। ডিরেকশন আর প্রযোজনা মানে মুভিটা কিভাবে কোথায় কোন স্টেপ আসবে না আসবে, এটা হচ্ছে প্রযোজনা যেটা আসবে। প্রযোজনা দেয়। তার মানে মুভির যারা প্রযোজনা করে, এদের প্রযোজনায় লেখা থাকে নাম, হ্যাঁ, যে অমুক প্রযোজনায়। তমুক হ্যান ত্যান। জি, হ্যাঁ, অবশ্যই। আর যারা নায়ক বা নায়িকা যে অভিনয়গুলো করছে তারা তাহলে প্রযোজ্য কর্তা জি, অবশ্যই। নাকি অন্য কিছু? না, অবশ্যই। ঠিক আছে, যে অভিনয় হ্যাঁ, করতেছে। আমি বুঝতে পারছি ওশান স্যারের বিষয়টা। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, আশা করি আপনারাও বুঝতে পারছেন। এত আচ্ছা। সুন্দর করে বুঝিয়েছে স্যার, না বুঝে পেয়ে তাহলে যে যাবে। প্রযোজনা করেছে সে হচ্ছে প্রযোজক কর্তা, আর যিনি ডিরেক্টর দিচ্ছেন তিনি হবেন প্রযোজ্য কর্তা। খুব আর সুন্দর, যারা অভিনয় করবে তারা হচ্ছে মুখ্য কর্তা, তারা তো অভিনয়টা করতেছে। বাহ, খুব সুন্দর, হাততালি। খুব সুন্দর একটা মানে টপিকস, যেটা অনেকের মাথায় প্যাঁচ থাকে আর কি। হ্যাঁ, জি, অবশ্যই। আচ্ছা নেক্সট প্রশ্ন। আচ্ছা, প্রাইমারি নিয়ে আমি যে কোশ্চেন গুলোর কথা বলা হয়েছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ সর্বশেষ আপডেট যেটা, এটা কিন্তু অলরেডি আমরা বলে দিয়েছি, হ্যাঁ, শুরুতেই বলে দিয়েছি এই কোশ্চেন গুলো, যে সার্কুলার কবে হতে পারে এটা আমরা আনুমানিক একটা সময় বলছি। সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যেই সার্কুলারটা আসার সম্ভাবনা রয়েছে। জি, অবশ্যই। ঈদের পরেও আসতে পারে, আমি বললাম 2-3 মাস, দেখে 2-3 সপ্তাহের মধ্যে পেয়ে গেছেন, এটাও হতে পারে, জি, অবশ্যই। অসম্ভব কিছু না। হ্যাঁ, কতদিন পর পরীক্ষা হতে পারে? সার্কুলার যখন আসবে, সার্কুলার আসবে কিন্তু সব একসাথে আসবে না,
সার্কুলারটা গত বছর না, মানে গত যে নিয়োগ প্রক্রিয়াটা যেভাবে হয়েছে বিভাগ ওয়াইজ, এই বছরও সেই বিভাগ ওয়াইজই আসবে এবং বিভাগ ভিত্তিকই পরীক্ষা হবে। সো তার কারণে বলতে পারি যে কোনো বিভাগে আসুক না কেন, প্রথমেই যে বিভাগের সার্কুলারটা আসবে তার একটু বেশি সময় পাবে, তারপরে এগুলো কম সময় পাবে। তো আমরা এভারেজে বলতে পারি মিনিমাম যে অ্যাটলিস্ট মানে সার্কুলার হওয়ার মিনিমাম 3 থেকে 4 মাস টাইম পাবেই মিনিমাম। এটা হচ্ছে সর্বনিম্ন। হ্যাঁ, আর পরীক্ষা যদি পিছিয়ে যায় তো পিছাবে ওইটা। সর্বনিম্ন সার্কুলার হয়ে গেলে, সার্কুলার হওয়ার পর থেকে মোটামুটি ভাবে আপনার হচ্ছে যে 3 থেকে 4 মাস আপনারা পাবেন। ঠিক আছে? জি অবশ্যই। আর এই মুহূর্তে করণীয় কি ওশান স্যার তাহলে? আচ্ছা, এই মুহূর্তে কি করণীয়? এই মুহূর্তে যেটা করণীয়, যেহেতু সামনে ঈদ আসতেছে, ঈদের আনন্দে নিজেকে গা ভাসিয়ে দেওয়া। একদম, এটা হচ্ছে আমাদের কাজ। ঈদের মধ্যে মনে করেন যে কুরবানি দিতে হবে, বুঝছেন? জি অবশ্যই। আবার ফ্যাক্টটা হচ্ছে যে ঈদের যে আনন্দে মনে করেন যে একটু বেশি বেশি করে আনন্দটাকে ছড়াইতে হবে। কিন্তু এর মধ্যে একটা বিষয় রয়েছে, আনন্দ অবশ্যই করব, তবে এখন পর্যন্ত যারা চাকরির জন্য আমরা চেষ্টা করছি, হ্যাঁ, যারা এখনো চাকরির কোনো নাম লেখাইতে পারি নাই, যে অমুক কোনো চাকরি হয়েছে আনতেন, তাদের ক্ষেত্রে ঈদটা কিন্তু একটু হলেও কষ্টদায়ক, বেদনাদায়ক। কেননা আপনি যখন গ্রামে যাবেন, গ্রামে গেলেই কিন্তু ওই যে অমুকের ছেলে এত মেধাবী, কি হইল, ও তো কিছুই করে না, ঢাকা তুলে কি করে না করে, অবশ্যই এত পড়লো কিছুই করতে পারলো না, কিন্তু তার থেকেও মুখের বেটাই ভালো, সারাদিন ঘুরে বেড়াইছে, যে এখন ব্যবসা করে খাইতেছে। ব্যাপারটা কিন্তু এরকমই আসে। হ্যাঁ, এই যে আত্মীয় স্বজনের যে তীক্ষ্ণ কথাবার্তা গুলো আসে, এটা কিন্তু মানে সহ্য করাটা কিন্তু আসলে যায় না। আমরা অনেকেই বলি এটা সহ্য করতে হবে, হজম করতে হবে। ভাই, যার আসলে কথাগুলো কানে আসে সে কিন্তু ভালো বোঝে আসলে তার কি হচ্ছে, আরেকজন যতই বলুক না কেন। এই জন্য এই যে সময়টা, এই সময়টাকে কাজে লাগাতে হবে। এই ঈদের ছুটিতে অনেকেই কিন্তু গা ভাসিয়ে দিবে, অনেকেই ঘুরবে ফিরবে, হ্যাঁ, কিন্তু আপনি যদি দিন শেষে একটু পড়াশোনার প্রতি মনোযোগী থাকেন, একটু সময় যদি দেন, আপনি কিন্তু এগিয়ে যাবেন অনেকটা বেশি। ওকে, আর এই মুহূর্তে করণীয়র জন্য আসলে অনেক কিছু আছে, এই মুহূর্তে করার অনেক কাজ আছে, কিন্তু অনেক কিছু এত কিছু করা যাবে না একসাথে। এই মুহূর্তে করণীয়র মধ্যে প্রথম যে করণীয়টা হচ্ছে আপনাকে নির্দিষ্ট একটা সিলেবাস ধরে আগাতে হবে। এটা হচ্ছে ফার্স্ট করণীয়, একটা নির্দিষ্ট টার্গেট রাখতে হবে। হ্যাঁ, আমার টার্গেট প্রাইমারি, মিশন হবে মানে প্রাইমারি মিশন, আমার মিশন কি, আমার মিশন প্রাইমারি। হ্যাঁ, যেভাবেই হোক না কেন আমি প্রাইমারিতে উত্তীর্ণ হতে হবে, এটা মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর মাথায় রাখতে হবে যে এবার যদি একজন নেয়, একজনই আমি হব, একজনই আমি হব, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। হ্যাঁ, সার্কুলার 40,000 দিল নাকি 10,000 দিল এটা দেখার দরকার নাই, আমার দরকার একটা পদ দরকার। এটাই, হ্যাঁ, এটা মাথায় রাখবেন, ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। আপনার সফল হওয়ার জন্য মানে জাস্ট দুইটা বিষয় কনসেপ্ট রাখতে হবে। এক নাম্বার, আপনার লক্ষ্য স্থির রাখতে হবে। হ্যাঁ, কিছুই না পাওয়ার থেকে দেরিতে পাওয়া হলেও তো সেটা ভালো, অবশ্যই এটা মাথায় রাখবেন। হ্যাঁ, হয়তো ওই যে ডোনাল্ড ট্রাম্প দেখেন 85 বছর বয়সে গিয়েও প্রেসিডেন্ট হয়েছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে হিলারি ক্লিনটন কিন্তু হতে পারে নাই। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে আমি যদি জাস্টিন ট্রুডোর কথা বলি, হ্যাঁ, জাস্টিন ট্রুডো উনি কিন্তু 25 বছর, কত না 25 না কত কাছাকাছি এরকমই হবে, এরকম একটা ছিল। যেমন ইমানুয়েল ম্যাক্রো, হ্যাঁ, অল্প বয়সে হয়েছে, অল্প বয়সে। মানে আপনার রিজিকে যেটা আছে আপনি কিন্তু সেটা ওই সময়ই পাবেন। হ্যাঁ, ওই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, তো ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে, এতটুকুই। আচ্ছা, আর আমাদের ঈদ উপলক্ষে আমাদের প্রাইমারিতে রয়েছে স্পেশাল ডিসকাউন্ট। মানে মনে করেন যে এটা প্রাইমারির যে সার্কুলার মানে শুরু করার পর থেকে বিদ্যালয় যত কোর্স চালিয়েছে প্রাইমারি ইতিহাসে এটা হচ্ছে সেরা ছাড়। অর্থাৎ এই যে মানে মাত্র 6,000 টাকার কোর্সটা আমরা পাচ্ছি এখন মাত্র 2400 টাকা। এর থেকে কমে আমার মনে হয় না যে প্রাইমারিতে আর কখনো বিদ্যালয়ে ভর্তি নিয়েছে, মানে লং কোর্সে। হ্যাঁ, লং কোর্সে, এটা তো লং কোর্স, অ্যাডভান্স কোর্স, এখানে প্রায় আপনারা ক্লাস পাবেন, প্রায় 80টা ক্লাস পাবেন, অনেকগুলো সলভ ক্লাস পাবেন। হ্যাঁ, বিভিন্ন মানে এখানে যে রেকর্ড ক্লাসগুলো থাকবে সেটা ফ্রি পাবেন, এক্সাম পাচ্ছেন ফ্রি, এক্সাম ব্যাচ ফ্রি পাবে। তো এত কম টাকায় প্রাইমারিতে কখনোই ভর্তি বিদ্যালয় করায় নাই, এবং এটা হচ্ছে এই জন্য বললাম যে বিদ্যালয় ইতিহাসে সব থেকে মানে সেরা ছাড় দেওয়া হয়েছে, 60% ডিসকাউন্ট। জি অবশ্যই, এটা হচ্ছে বিদ্যাবাড়ির পক্ষ থেকে কুরবানি উপলক্ষে একটা কুরবানি উপলক্ষে 6,000 টাকার কোর্স ফি মাত্র 2400 টাকায়। এটাই। ওকে, আমরা নেক্সট কথা বলবো, আমরা একটু দ্রুত গতিতে আগাবো, নিবন্ধন নিয়ে কথা বলবো। নিবন্ধন নিয়ে কথা বলার শুরুতে আমরা আমাদের হচ্ছে শ্রদ্ধেয় শাওন স্যারকে আমরা ডেকে নিব। শাওন স্যার চলে আসবেন আমাদের সাথে, আমাদের সঙ্গে যোগদান করবে শাওন স্যার। আমাদের শাওন স্যারকে নিয়ে নিই, অনেকে শাওন স্যারকে খোঁজাখুঁজি করছিল যে শাওন স্যার কই। জি অবশ্যই। আচ্ছা, আমরা নিবন্ধন নিয়ে কথা বলতে যাই, তো নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে, আমি যদি একটু প্রশ্নগুলো নিয়ে প্রথমেই আমরা যদি কথা বলতে চাই। হ্যাঁ, আমি যদি প্রশ্নগুলো নিয়ে কথা বলতে চাই যে আসলে এই যে শাওন স্যার, আপনাকে যদি কোশ্চেনটা করি, আপনি এটা খুব ভালো জানেন যে এই নিবন্ধনের সার্কুলার কবে হতে পারে। প্রথম প্রশ্ন, ওদের মৌলিক প্রশ্ন এটা,
আচ্ছা, নিবন্ধনের সার্কুলারের ক্ষেত্রে যদি আমি বলি, নিবন্ধনের আমরা দেখলাম প্রাইমারিতে কিছুদিন খুব একটা হাইপ উঠলো যে সার্কুলার আসবে, কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি নিবন্ধন খুবই চালু। নিবন্ধনের নিবন্ধন মানে আমি যদি বলি অনেক চালু। তাহলে আমার কাছে মনে হয় যে জুলাই আমার মনে হয় না যে পার হতে পারে নিবন্ধন। আমার জুলাইয়ের দেখেন মধ্যে এটা কিন্তু খুব নিবন্ধনের শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই 18তম। এই আর মাসেই, এর পাশাপাশি এটাও কিন্তু খুব দ্রুত প্রকাশিত হবে জুন মাসে। গণবিজ্ঞপ্তি খুব দ্রুত হয়ে যায়। এটা জুনে হবে, এটা নিশ্চিত। এটা হচ্ছে জুনে হবে, এটাও জুনে হবে। এটা 100% বলাই যায়। এটা দুটোই মানে এটা এই ফলাফলটা ঈদের আগে আসার কথা। 4 তারিখের 4 কথা তারিখে বলা একটা আছে। 4 তারিখ ঘোষণা দিয়েছে, জি অবশ্যই। না হলেও জুন মাসে তো হবেই, নিশ্চিত থাকেন। হ্যাঁ, জি, অবশ্যই। আর ফলাফলের পরে এটা দেরি করবে, এটা রেডি হয়ে আছে, মানে ফলাফল দিবে আর এটা দিয়ে দিবে, ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝছেন, রেডি হয়ে আছে। আর এটা যখন দিয়ে দিবে তখন এটা প্রসেসিং এ চলে আসবে। জি অবশ্যই। বুঝতে পেরেছেন? মানে একটা চেইন তো, কারণ 18তম নিবন্ধনে নিয়োগ না নিয়ে তো আপনাকে 19তম জন্য সার্কুলার দিবে না, তাই না? আমরা যতই বলি না কেন, আসলে পসিবল তো না। না, অবশ্যই। কারণ এরা তো অপেক্ষা করবে আমাদের নিয়োগ হোক। আর আপনারা অনেকে চাচ্ছেন যে 19তম সার্কুলার দিক, ওদের নিয়োগ না নিয়ে কিভাবে সার্কুলার দিবে নতুন সার্কুলার, বলেন? তোদের তো নিয়োগ দিতে হবে, তাই না? তো এই নিয়োগটা খুব দ্রুত হয়ে গেলে দেখা যাচ্ছে আমরা এটা বলতে পারি মোটামুটি জুন মাস, এটা চলে যাবে জুন মাসে, তো দেখা যাচ্ছে জুলাই আগস্ট জুলাই আগস্টের মধ্যে মোটা বা না, আশা করি সেপ্টেম্বর যাবে না। সেপ্টেম্বরে যাবে না। হ্যাঁ, এর আগেও হতে পারে। হ্যাঁ, যেমন গত বছর যখন 17তমতে ভাইবা চলছিল, খেয়াল করেন, 17তম যখন ভাইবা চলছিল তখন কিন্তু 18তমতে সার্কুলার দিয়েছে। জি অবশ্যই। আর 18তম ভাইবা তো শেষ হয়ে গেছে, আজকে শেষ হয়েছে। যে আজকে শেষ হয়েছে। মানে এর আগে ভাইবা দিতে পারেনি, হ্যাঁ। তাদের করে নতুন করে ভাইবা নিয়ে আজকে ভাইবা শেষ হলো নিবন্ধনের। হ্যাঁ, সো আমরা বলতে পারি 19তম সার্কুলারও খুব লেট করবে না। মানে প্রাইমারি নিবন্ধন মনে করেন একই সুতোয় গাঁথা হয়ে গেছে, মানে দুটার মধ্যে কে আগে আসবে কে পরে আসবে এটা বলা কঠিন। প্রতিযোগিতা আছে, দৌড় প্রতিযোগিতা, যার গতি বেশি সে আগে আসবে, এটা হচ্ছে বিষয়টা ব্যাপার। এরকম। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি সার্কুলারটা আসে তাহলে কতদিন পর পরীক্ষা হতে পারে, হ্যাঁ, এই কোশ্চেনটা থাকে। তো এখানে নিবন্ধনের ক্ষেত্রে কিন্তু টাইমটা যে অনেক বেশি পাওয়া যায় তা কিন্তু না। প্রিলিমিনারিতে কিন্তু টাইম এভারেজে টাইম 3 থেকে 4 মাসই থাকে, কিন্তু এর মধ্যে কিন্তু পরীক্ষাটা হয়ে যায়। 3 থেকে 4 মাস। আর ওই যে আবারও এই মুহূর্তে করণীয়, এই মুহূর্তে হচ্ছে ঈদে আনন্দ করতে হবে। কি স্যার? কুরবানি দিক আগে, কোরবানি দিতে হবে না? হ্যাঁ, কুরবানি দিক। এই যে অনেকে কুরবানি হয়ে যাবে। আচ্ছা, এটা শাওন স্যার বলবে। হ্যাঁ, অবশ্যই বলবো। শাওন স্যার এই মুহূর্তে তারা কি করবে যারা নিবন্ধন প্রার্থী আছেন? নিবন্ধন প্রার্থী কিন্তু অনেক প্রকারের আছে, আমি একটু আলোচনা করি। আপনারা অনেকে আছেন, অনেকে আছে স্যার জব করছি, আমার বয়স 30 পার হয়ে গেছে। হ্যাঁ, ও এখানে একটা কথা আছে, একটা চমৎকার কথা আছে, এটা কিন্তু বলতে হয়। ওশান স্যার বলেন এটা। আচ্ছা, সেই বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে নিবন্ধনে আবেদন করা যায় 35 বছর বয়স পর্যন্ত, এবং গণবিজ্ঞপ্তিতেও আবেদন করা যায় তো 35 পর্যন্তই। এই 35 পার হলে কিন্তু আর কেউ আবেদন করতে পারতো না। তো 19তম নিবন্ধন যারা দিবেন তাদের জন্য সুখবর হচ্ছে 35 পর্যন্ত আপনি সার্কুলারে আবেদন করতে পারবেন, কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন যে কোনো বয়সে, বাধা থাকবে না। মানে আগে যেটা ছিল আমি একটু এক্সপ্লেন করি, যে 35 বছর বয়সে একদিন বাকি আছে আপনি নিবন্ধনে আবেদন করতে পারবেন। পরীক্ষাও দিলেন, কিন্তু এই যে আবেদন করলেন, পরীক্ষা দিলেন, পরীক্ষা ফলাফল হলো, রিটেন হলো, ভাইবা হলো, গণবিজ্ঞপ্তি দেখলেন আপনার বয়স 37 হয়ে গেছে, শেষ। আপনি কিন্তু আর গণবিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন না। জি অবশ্যই। তার মানে এটার মানে হচ্ছে যে কারো যদি একদিন আগেও সার্কুলার একদিন আগেও বয়স থাকে, সে আবেদন করতে পারলে 40-এ গিয়েও যদি তার গণবিজ্ঞপ্তি আসে তাহলে 40 এসে এখন এটা পাবে। মানে এটা একটু পরিবর্তন করেছে এবং আমি মনে করি এটা খুবই ভালো একটা মানে যুগোপযোগী সিদ্ধান্ত হয়েছে। কারণ আবেদন করাচ্ছেন 35 বছর আর আপনি 2-3 বছর লাগায় দিচ্ছেন পরীক্ষা শেষ করতে করতে, বয়স কি 32 বছরের কিন্তু পাচ্ছে না, অনেক থাকবে না। এটা খুবই ভালো হয়েছে যে যারা এবার বয়স দেখা যাচ্ছে 35 বছর এখনো সম্পূর্ণ হয় নাই, পড়ে নাই। হ্যাঁ, আবার সার্কুলারের ক্ষেত্রে দেখবেন ওই একটু ডেটটা কিন্তু পিছিয়ে দেয়, মানে 1 মাস যে অমুক টাইমে 35 বছর হতে হবে এরকম একটু ব্যাক ডেট দেয়। হ্যাঁ, হালকা, খুব বেশি যে অনেক দূর দেয় তা কিন্তু। তো এই জন্য মাথা রাখবেন, খুবই মানে আপনাদের জন্য সুখবর এটা যে বয়সের যে বাধাটা থাকছে না, বয়সের বাধা থাকছে না, শুধু আবেদনের জন্য যোগ্যতা 35 বছর। এটা কিন্তু অনেক বড় পাওয়া, 3 বছর। এর মানে কিন্তু আবার এই নয় যে সেই প্রথম থেকে যারা দিয়েছে তারা পারবে, ব্যাপারটা এটা 19তম থেকে শুরু হবে, এটা 19তম থেকে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে আমাদের এখানে শুরু করি। আমাদের এখানে নিবন্ধনের যে আমাদের কোর্সটা রয়েছে, নিবন্ধনের ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা আরেকটা বিগ ডিসকাউন্ট, যেখানে 5000 টাকার কোর্স ফি আমরা পাচ্ছি মাত্র 2000 টাকায় কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে বিদ্যাবাড়ি আপনাদের জন্য ঈদ উপহার দিচ্ছে। হ্যাঁ, এই যে 60% ডিসকাউন্ট, এর পাশাপাশি কিন্তু আরো 2টা অফার রয়েছে। জি অবশ্যই। স্যার, একটা হচ্ছে আমাদের প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস। আচ্ছা স্যার, এই যে রেকর্ডেড ক্লাস যে গিফট করা হচ্ছে, এটা আসলে তাদের উপকার কিভাবে লাগবে?
উপকার হচ্ছে আমাদের এখানে যারা ভর্তি হচ্ছে হওয়ার পরে কিন্তু আমরা রেকর্ড ক্লাসটা তাকে দিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। এতে করে ক্লাস শুরু হওয়ার আগের এই যে মাঝামাঝি সময়টা সে কিন্তু আমাদের পুরো ক্লাসটাকে দেখে নিতে পারছে। তার মানে সে যখন ক্লাসে ঢুকবে তার আগেই অ্যাডভান্স হয়ে গেল, অর্থাৎ সে কিছুটা জেনে তারপর ক্লাসে ঢুকবে। এর মাধ্যমে সে আর ওই চোখে গিয়ে সরষে ফুল দেখার একটা ব্যাপার থাকে, কিছুই বুঝি না, কিছুই জানি না, কিছুই মানে বুঝতেছি না, এরকম থাকবে না। সে মোটামুটি জ্ঞান নিয়ে থাকবে যে এটা আমি এই সাবজেক্টের এই পড়াগুলো পড়াচ্ছে স্যারেরা। এটা সবচেয়ে বড় উপকার হবে তাদের জন্য আর কি। মানে দেখা যাচ্ছে অনেকে আছে যে লাইভ ক্লাসে সরাসরি চলে আসে, হ্যাঁ, চলে জুম আসে। লাইভ ক্লাসে, কিছুই তা বোঝে না। আগে স্যার কি পড়াবে না পড়াবে কিছুই বুঝি না। বোঝে না। বোঝে না এটা। হ্যাঁ, তো তাদের জন্য এটা খুবই উপকার যে যে ক্লাসটা হবে সেই ক্লাসের রেকর্ড থাকবে, হ্যাঁ। ওরা আগে রেকর্ডটা দেখে নেবে, আগে দেখবে তারপর ক্লাসে যাবে। তাই না? রেকর্ড দেখার পরে নিজেরাই বাসা চেষ্টা করতে পারে হ্যাঁ। যে আমি তো রেকর্ড দেখলাম, দেখি বাসা কতটুকু চেষ্টা পারি। করি, তারপরে ক্লাসে এরপরে আবার ঢুকলে- ক্লাসে আসলে কিন্তু একদম ওই টপিকসটা একদম মনে করেন যে ছাপাকির কিরা হয়ে যাইবো, মানে ব্যাপারটা বুঝছে, মানে একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটাই বিষয়। ওকে, আমরা একটু যদি চলে যাই 11 থেকে 20 গ্রেড, জি, অবশ্যই। 11 থেকে 20 গ্রেডে চলে আসি। 11 থেকে 20 গ্রেডে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন রয়েছে। হ্যাঁ, জি, এই অবশ্যই। কোশ্চিনটা থেকে শুরু করি। প্রথমেই আছে হর্ষণ শব্দের অর্থ কি? এটা তো ওশান বাংলা স্যার, স্যারের। হর্ষণ, ওশান স্যার হর্ষণ হর্ষণ। পড়ান। হর্ষণ শব্দের অর্থ কি? এটা হচ্ছে শব্দের অর্থ থেকে এসেছে। হর্ষণ শব্দের অর্থ কি? মূলত হর্ষণ যে শব্দটি, এটি এসেছে মূলত হর্ষ থেকে, তাই না? হর্ষ, এখান থেকে মূলত এসেছে হর্ষণ শব্দ, তাই না? এখন দেখেন যে হর্ষণ শব্দের অর্থ কি। এখানে 4টি অপশন আছে, দেখা, হাসা, চাষ করা, আর একটা হলো আনন্দ। আনন্দ। এটা বলেই দেই যে হর্ষ বলতে কি বুঝি? আমরা আনন্দ বুঝি, প্রমোদ বুঝি, খুশি বলি, এই অর্থ প্রকাশ করে। তাহলে আমরা বলতেই পারি যে হর্ষণ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। আনন্দ। এটা এটা হচ্ছে আপনাদের মেমোরাইজিং একটা পার্ট, এটা আসলে বোঝার কিছু না, এটা পড়েই আপনাদের মনে রাখতে হবে। এবার আসি গণিতে। হায় হায়, এটা তো কঠিন ম্যাথ। উৎপাদকে আসছে, উৎপাদক স্যারকে আমরা ডাকবো, স্যার আসেন। না, আচ্ছা স্যার, এটা হচ্ছে সোহাগ স্যার ছিল, সোহাগ স্যার লজ্জা পাচ্ছে, সোহাগ স্যার আসবে না। স্যার আসেন, স্যার আসেন, স্যার আসেন। আচ্ছা স্যার, ম্যাথটা করিয়ে দেন স্যার। আসলে আমাদের এসালম স্যার যা বলেছেন, সোহাগ স্যার আসলে লজ্জা পেয়ে গেছেন। আচ্ছা, আমরা দেখি এখানে উৎপাদক রয়েছে। উৎপাদক আসলে কিন্তু আমাদের একটা ভয় কাজ করে, উৎপাদক এটা কি জানি কি কঠিন হবে। হ্যাঁ, জি, আর এই যে দেখেন দেখা যাচ্ছে x² - 2ax + a + b * a - b। আপনারা যারা পারবেন তারা রাইট অ্যান্সার করে ফেলেন। হ্যাঁ, আর আমি যখন দেখি উৎপাদকগুলো একটু বড় বড় হয়, এখানে উৎপাদকে x² x এর ঘাত কতগুলো? 2টা। তো 2টা কিন্তু আছে এখানে, এই যে একটা, এই যে একটা, একটা 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 একটা, মানে প্রত্যেকটাতে কিন্তু 2টা করে রয়েছে এখানে। যতগুলা ঘাত থাকবে ঠিক ততগুলাই থাকবে। তো আপনারা দেখি একটু মানে অনেক তো অ্যান্সার করেছেন, রাইট অ্যান্সার পূরণ করেছেন, তাই না? এটা একটু পূরণ করবেন যে আসলে অ্যান্সারটা কি হতে পারে, এটা একটু জানাবেন। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর আমরা উৎপাদকে যারা ভয় পাই তারা একটু ফোকাস করব আসলে এই যে ম্যাথটা আমি মানে কোনো মানে খুব একটা সময় নষ্ট না করে কিভাবে আসলে মুখে মুখে এই ক্যালকুলেশনটা করে অ্যান্সারটা করতে পারি। হ্যাঁ, এটা দেখার চেষ্টা করব। ওকে, চলেন তাহলে আমরা দেখে আসি। এই যে এখানে ফার্স্ট অফ অল আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানে কোনো কিছু গুণ আকারে রাখা যাবে না। আপনি কোনো কিছু গুণ আকার রাখবেন না। গুণ আকার আছে না এখানে, এটা গুণ করে দেন। তাহলে হবে কি? এখানে গুণ করলে x² - 2ax + a + b * a - b এর সূত্রটা পড়বো। তো আমাদের এটা খুবই কমন এবং পপুলার যে ফর্মুলাটা, সেটা হচ্ছে কি a² - b²। আমরা আর কিছু জানি না জানি, এই সূত্র সবাই জানি। জি, অবশ্যই। এখন কথা হচ্ছে এই যে গুণ কিন্তু আমরা করে দিয়েছি। এখন আমি যেটা বলেছিলাম যে গুণ রাখা যাবে না, গুণ করে রাখলাম না। সাইড প্লিজ। হ্যাঁ, ওনারা বলেছে সাইড প্লিজ। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এবার আমরা হচ্ছে যে দেখি আসলে কিভাবে এটা দেখব। প্রথমেই আমরা এখানে খেয়াল করব উৎপাদকটা হচ্ছে এমন দুটা রাশিমালা যে দুটা গুণ করলে কিন্তু আবার এটা ফেরত পেতে হবে। আমি যদি এই ক নাম্বার গুণ করি, এটা গুণ করি, গুণ করলে এটা আমাকে ফেরত পেতে হবে। যেটা সম্পূর্ণটা মিলে যাবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। এখন আমি অপশন টেস্ট করব। আমি কিন্তু এক লাইনও লিখবো না এখন। হ্যাঁ, ওই এক লাইন লিখছি, ওটাই এনাফ, শেষ। এবার দেখেন আমি কোনটা নিব। এই যে x² আছে, x হবে, ওটা নিয়ে লাভ নাই। আমি ওই দেখেন আছে আমার -b²। হ্যাঁ, প্লাস মাইনাস চিহ্নটা নিতে হবে। হ্যাঁ, প্লাস আছে নাকি মাইনাস আছে ওটাও ধরতে হবে আপনাকে। তো -b²। আসেন এই যে এখানে আছে +b আর এখানে আছে -b, গুণ করলে কি হবে? গুণ করলে -b² হবে। এটা অ্যান্সার হতে পারে কারণ মিলে যাচ্ছে। আবার দেখেন এখানেও আছে -b, এখানেও আছে আমার +b, গুণ করলে হবে -b², এটাও অ্যান্সার হতে পারে। এখানে দেখেন এখানে আছে -b, এখানে আছে মাইনাস মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, +b²। তো এখানে কিন্তু +b² নাই, তার মানে এটা অ্যান্সার হবেই না, আগে কাটা এটা। এবার আবার দেখেন -b, এই যে -b, এটাও -b², এটাও কিন্তু অ্যান্সার হতে পারে। তো দেখেন আমি প্রথম দেখাতে কিন্তু 4টা অপশন থেকে একটা অপশন কেটে দিলাম।
তো একটা অপশন কেটে গেল, আমার গ নাম্বার আউট, গ নাম্বার আর আমি নিব না। এবার আমি নিব পরবর্তী যে আমার দুটো থাকলো এই দুটো। হ্যাঁ, তো এবার কি দেখবো, এই যে স্কোয়ার দেখেন এখানে আছে কি প্লাস এ স্কোয়ার, এখানে কি আছে মাইনাস এ আর প্লাস এ, তাহলে মাইনাস আর প্লাস এ মাইনাস এ স্কোয়ার হয়ে গেল। এটা কি আছে এখানে? এটা তো হবে না, এটা বাতিল। এবার দেখেন চারটার মধ্যে দুটো কিন্তু কাটছি, আর একটা কাটতে পারলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবো আমি। হ্যাঁ, এই দেখেন মাইনাস এ কি হইলো, এটা প্লাস এ স্কোয়ার, এটা অ্যান্সার হতে পারে, বলবো না যে এটা অ্যান্সার, এটা অ্যান্সার হতে পারে। আবার দেখেন প্লাস এ মাইনাস এ, তাহলে কি হলো মাইনাস এ স্কোয়ার, এটা কি আছে এখানে মাইনাস কিন্তু না, এটা কাটেন। দেখেন আমি কিন্তু তিনটা কাটছি। হ্যাঁ, মানে ফ্যাক্ট হতে আমি উত্তর বের করি না, আমি আগে কাটছি যে কোনটা হতে পারবে না। এবার কিন্তু আমি এটা দাগাতেই পারি, কি বলেন? মিলে গেছে আমার। এবার ওইটা গুণ করলে সবগুলোই মিলে যাবে, বুঝতে পেরেছেন? খুব সিম্পলি কিন্তু আমরা মানে এটাকে ক্যালকুলেশন না করে কিন্তু করলাম। আমি তো ওটা ক্যালকুলেশন করে করতে যাইতাম, দেখা যাচ্ছে কোন ফর্মুলা হবে, কি করব না করব, একটা কনফিউজ, আমরা ভুল করে ফেলতাম। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে আমি যদি মাইনাস বি স্কোয়ার না ধরে প্রথমে এ স্কোয়ার ধরতাম, আমার কিন্তু একবারে এক চান্সে কিন্তু অ্যান্সার পেয়ে যেতাম। হ্যাঁ, একবারই, বুঝতে পেরেছেন? আরো মানে প্র্যাকটিস করতে করতে আরো বেশি কৌশলী হয়ে যাবে। এখন ফ্যাক্টটা আমি মাইনাস বি স্কোয়ার ধরে দেখাইলাম, আমি যদি ফার্স্টে এ স্কোয়ার ধরতাম তাই আমি কেন এ স্কোয়ার ধরবো, একটা প্রশ্ন আসতে পারতো। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে আপনারা যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন, আপনারা আমাকে দেখলেই বুঝবেন যে এটা ধরা লাগবে। হ্যাঁ, এটা ধরতে হবে, বুঝতে পেরেছেন? আর হঠাৎ করে দেখছেন আমি এজন্য শেষ থেকে শুরু করেছি, কারণ শুরু থেকে শুরু করে লাভ নাই, কারণ এক্স তো মিলে যাবে, অলওয়েজ মিলবে, এটা মিলবে। আর মাইনাস 2ax, তাহলে a আর x গুণ করতে হবে, এক্স তো কোথাও x তো নাই আপাতত, না আছে যে x এখানকার x ওখানকার a গুণ করতে হবে, এরকম ব্যাপারটা। তো ওটা দুইটা গুণ করতে হবে। হ্যাঁ, ওটা কষ্টকর হবে, এজন্য শেষ থেকে শুরু করলে বা যেটা একই রিপিট থাকবে এগুলো গুণ করাটা হচ্ছে সহজলভ্য। তো আশা করি বুঝতে পেরেছেন, এই হচ্ছে উৎপাদকের অংশটুকু ছিল। ওকে, আমাদের নেক্সট দেখি আর কি প্রশ্ন রয়েছে। ও আরেকটা, আচ্ছা সেম টাইপের। হ্যাঁ, এবার আপনাদের জন্য এবার প্র্যাকটিস। হ্যাঁ, সেম টাইপের ম্যাথ দেখেন, আরেকটা দেখলে মনে হবে যে কঠিন প্রশ্ন। প্রশ্ন দেখেন a-1 অনেকে আছে কিন্তু, তো আগেই বলেছি যে আমরা কোনো কিছু গুণ আকার রাখবো না, গুণ করে দিব। তাহলে কি হবে এখানে ax স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 2a স্কয়ার xy প্লাস ay স্কয়ার প্লাস y স্কয়ার, এই তো এটা হয়ে গেল। এখন আপনি এখান থেকে মনে করেন যে কোনটা ধরবেন সেটা বাছাই করবেন আগে। হ্যাঁ, আপনি যদি মনে হয় স্যার আমি y প্লাস y স্কয়ার ধরবো, ধরতে পারেন। আপনি যদি মনে হয় স্যার না স্যার দেখেন সবগুলো প্লাস, একটাই ভিন্ন আছে, কোনটা ভিন্ন আছে বলেন দেখি? এই যে মাইনাস এক্স স্কয়ার, ওখানে শুধু মাইনাসটা রয়েছে, তো আগে ওইটাকে সাইজ করি। দেখেন এবার আপনি মাইনাস এক্স স্কয়ার দেখেন, এই যে এক্স আর এক্স কি হবে এখানে প্লাস এক্স স্কয়ার, অ্যান্সার হবে এটা বাদ। এই যে এক্স, এই যে এক্স প্লাস বাদ এক্স স্কয়ার বাদ, এই দেখেন এক্স, এই যে এক্স কি হইলো, এটাও কিন্তু প্লাস এক্স স্কয়ার, এটাও বাতিল। এই দেখেন মানে যেটা ব্যতিক্রম থাকবে ওটা ধরলে পেয়ে যাবো আমি অ্যান্সার, এটাই। মানে কিন্তু এই প্রশ্ন যদি আমি রিটেন আকারে করতে যাই, এটা কিন্তু আমি বলি এটা মেবি 35 বিসিএস এর রিটেনের কোশ্চেন। আচ্ছা, আমি ভুল সম্মত বলছি না, তবুও মিস্টেক হতে পারে আমার। তবে বিসিএস এ এসেছে, বিসিএস এর লিখিত পরীক্ষা আসছে এই কোশ্চেনটা। জি অবশ্যই। তো বিসিএস এর লিখিত যদি প্রাইমারিতে বা অন্য কোনো পরীক্ষাতে, হ্যাঁ 11 থেকে 20 গ্রেডের এমসিকিউ পরীক্ষায় তো গায়ে রাগ লাগবে না, এত বড় প্রশ্ন দিতে এমসিকিউ পরীক্ষায় যারা পারে তারা কিন্তু পারবে। হ্যাঁ, তো এইজন্য কিছু কিছু ট্রিক জানতে হবে। চোখের পলকে এক ঝলকে সমাধান হয়ে গেছে, ওকে এক ঝলকেই হয়ে গেল। আচ্ছা, আবার নেক্সট, এবার এই যে হচ্ছে যে শাওন স্যারকে আমরা ডাকবো। হ্যাঁ, আচ্ছা শাওন স্যার, আমি এটা জাস্ট আমরা তো সবাই মোটামুটি কম বেশি জিকে পারি, তারপরে সাম্প্রতিক সময় স্যার যেটা আমাদের ভারতের সাথে বাংলাদেশ, বাংলাদেশের সাথে পাকিস্তান, পাকিস্তানের সাথে ভারতের মধ্যে দ্বন্দ্বটা চলে আসতেছিল, এই যে 7 সিস্টার্স এবং সীমান্ত নিয়ে। এই সীমান্ত থেকে আপনাদের আজকেও আমি দেখলাম গ্রামীণ ব্যাংকে গতকাল যেটা পরীক্ষা হচ্ছে সেখানে প্রশ্ন ছিল, এর আগে শুক্রবারে পরীক্ষায় প্রশ্ন ছিল। এই জন্য আমি দুটা প্রশ্ন নিয়েছি, খুবই সহজ, কিন্তু বুঝতে হবে আসলে কি চাইছে। দেখেন, ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই, আমাকে বুঝতে হবে ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই। অনেক ক্ষেত্রে আমরা যেটা ভুল করে ফেলি যে ভারতের এই যে আমাদের রাজ্যের সাথে এটা দেওয়া আছে, 7 সিস্টার্স এর ব্যাপারটা কিন্তু এখানে ইনভলভ, অর্থাৎ এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে 7 সিস্টার্স এর কথা বারবার বলতেছিল, এখানে কিন্তু 7 সিস্টার্স এর ব্যাপারটা ইনভলভ। 7 সিস্টার্স এর কথা আসলে আমার বাবরের কথা মনে পড়ে, বাবরের কথা আর বাবরের কথা মনে পড়লে আমার সেই সম্রাজ্ঞীর কথা মনে পড়ে, 13,000 17,000 15,000। হ্যাঁ, সম্রাজ্ঞী এতগুলো। আমি অবশ্য বাবরকে অনেক ভালোবাসি, পছন্দ, যে আমার
সম্রাট মানে সাম্রাজ্য না থাকে, আমার জন্য ওশান সম্রাজ্ঞী ভাই, থাকে। ওশান ভাই এটা আমার খুব ইচ্ছা। ওশান মানে ভাই ব্যাপারটা হচ্ছে যে যখনই বাবার কথা আসে তখনই মানে ব্যাপারটা চলে আসে উই আর লুকিং ফর শত্রুস। We are looking for শত্রুস। এটা আর কি। যাই হোক, মজা করে So, বললাম। এই সেভেন সিস্টার্স থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, এই জন্য স্যার এই প্রশ্নটা নেওয়া খুবই আর গুরুত্বপূর্ণ। সেভেন সিস্টার্স শুধু না, মানে এই যে সীমান্তবর্তী, হ্যাঁ, সীমান্তবর্তী, এটা সীমানা important। নিয়ে খুব মানে বর্তমানে আমরা দেখি বাংলাদেশের সাথে সীমানা নিয়ে প্রচন্ড দ্বন্দ্ব। আজকে কোন পরীক্ষা? আজকে সম্ভবত একটা পরীক্ষা নিরাপদ নিরাপদ জ্বালা খাদ্যতে দুইটা প্রশ্ন হ্যাঁ, আসছে। সীমান্ত নিয়ে। নিরাপদ খাদ্যতে নাকি অন্যতে, একটা পরীক্ষা আমি দেখেছি, কোশ্চেনটা দেখেছি। হ্যাঁ, দুইটা প্রশ্ন এখানে আসছে। হ্যাঁ, গতকালকেও কিন্তু আসছিল আপনার গ্রামীণ ব্যাংকের জন্য যে প্রশ্নটা হলো না, সেখানে। এটা বিবিএস আসছে, সরি আমি ভুল বললাম, বিবিএস আসছে। আচ্ছা, এই ব্যাপারগুলো আমরা দেখতেছি সাম্প্রতিক সময়। আসলে প্রশ্ন তো পাচ্ছে না স্যার, আসলে সত্যি কথা বলতে মুক্তিযুদ্ধের পার্টটাকে যদি আমরা একটু স্কিপ করে যাই, প্রশ্ন অনেকটা স্কিপ করা হয়েছে মুক্তিযুদ্ধের পর। তো সেহেতু আমাদের এখন সাম্প্রতিক ভারতের সাথে দ্বন্দ্বের জন্য এটা আসে। আমার মনে হয় সবাই উত্তর করেছে। এটা উত্তর হচ্ছে, আমরা যদি দেখি এটাকে সুন্দর করে স্যার মনে রাখা যায় যে ভারতের সাথে আমাদের যে সীমান্ত, এটাকে আমিত্রি ম্যাপ দিয়ে মনে রাখা যায়। এই আমিত্রি ম্যাপ যদি কেউ মনে রাখতে পারে, ভারতের সাথে আমাদের সীমান্ত আছে কয়টা রাজ্যের? 5টা রাজ্যের। এর মধ্যে 4টা রাজ্য হচ্ছে সেভেন সিস্টার্স ভুক্ত, আর একটা রাজ্য হচ্ছে সেভেন সিস্টার্স এর বাইরে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে আতে হচ্ছে আসাম। যদি আমরা দেখি তাহলে এখানে কি আছে? আসাম অলরেডি আছে, তার মানে এটা কাটা। তাহলে ত্রিতে হচ্ছে ত্রিপুরাও মেবি ওখানে আছে, তাহলে ত্রিপুরাও কাটা। তারপরে আর এই মিতে আছে কি? মিজোরাম এখানে নেই, তার মানে মিজোরাম যেহেতু নেই, এটা বাদ দিলাম আমরা। তারপরে কি আছে? মেতে মেঘালয়, স্যার মেঘালয় তো মনে হয় আছে, তাহলে মেঘালয় বাদ পড়ে গেল। আর পথে হচ্ছে পশ্চিমবঙ্গ, তাহলে ওখানে পশ্চিমবঙ্গ যেহেতু নেই, তাহলে বাদ পড়তেছে স্যার তিনটায় তো কাটলে আমার অ্যানসার তো নাগাল্যান্ড হবে। নাগাল্যান্ড। অর্থাৎ নাগাল্যান্ড হচ্ছে এটার উত্তর, যে ভারতের সাথে বাংলাদেশের এটার কোনো সীমান্ত দৈর্ঘ্য বা সীমানা নেই। এটা কি সেভেন সিস্টারের মধ্যে পড়ে না? না, হ্যাঁ, এটা সেভেন সিস্টার্স এর মধ্যে পড়ে, কিন্তু এটার সাথে সীমানা নেই। মানে যে ভারতের সেভেন সিস্টার্স এর কোনটি বাংলাদেশ সীমান্তবর্তী? তিনটা নেই, শুধু একটা না, তিনটা নেই। নাগাল্যান্ড নাই, তারপর হচ্ছে অরুণাচল নেই, তারপর হচ্ছে আপনাদের মণিপুর নেই। এই তিনটার মধ্যে কোনো সীমানা নেই, 4টার সাথে সীমানা আছে। এর সাথে আরেকটা ব্যাপার মনে রাখবেন, মিয়ানমারের সাথেও কিন্তু বর্তমান চলছে। তো মিয়ানমারের সাথে কোন দুটার আমাদের সীমানা আছে? চীন এবং রাখাইন রাজ্যের সাথে আমাদের সীমানা দৈর্ঘ্য রয়েছে। এই চীন আবার 6 দীর্ঘ না। হ্যাঁ, এটা 6 দীর্ঘ না, এটা 6 ঋষিকার। আজকে আমি পড়িয়েছি যে চীনা বানান, যে চীনা বানান দীর্ঘইকার হবে না, দীর্ঘইকার হবে না, এটা হ্রস্বইকার। এখানে স্যার আরো একটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশের সাথে ভারতের কয়টা জেলার সম্পর্ক আছে? মিয়ানমারের সাথে কয়টা আছে? বাংলাদেশের সাথে 30টা, ভারতের 3টা হচ্ছে মিয়ানমারের। তার মধ্যে একটা মাত্র জেলা আছে ভারত এবং মিয়ানমার উভয়ের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে রাঙ্গামাটি। এই রাঙ্গামাটির কারণে আমাদের 32টা জেলা হচ্ছে সীমান্তবর্তী জেলা। এটা হচ্ছে এই প্রশ্ন। আরেকটা প্রশ্ন যদি আমি দেখি, এটাও খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা হয়তো বুঝবেন, সাম্প্রতিক সময়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের যদি মুক্তিযুদ্ধকে স্কিপ করে যাই, এটা হচ্ছে সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ। যুক্ত ফ্রন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যুক্ত ফ্রন্ট। তো যুক্ত ফ্রন্ট নিয়ে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে। প্রশ্ন হচ্ছে, যুক্ত ফ্রন্টের 21 দফার খসড়া প্রণয়ন করেন কে? এখানে দেখেন খসড়া, কিন্তু 21 দফা বলতে যুক্ত ফ্রন্ট যখন গঠিত হয়েছে, তারা আমরা যেমন এখন নির্বাচনে ইস্তেহার দেই, এই ইস্তেহার হচ্ছে তাদের একটা দফা। অর্থাৎ নির্বাচন করার আগে আমরা এটা করব, ওটা করব, মুখ করবো, তমুক করবো, পরে হয় হোক না হয় নাই, কিন্তু আমরা এটা দেই, তাই না? বিয়ের সময় তো অনেকে দেনমোহরের কথা বলেন, কিন্তু দেনমোহর কয়জন দেয়, তাই না স্যার? আপনি কি দেন না তাহলে? আমার মতো অনেকে হয়তো দেয়নি। তো দেনমোহরের কথা যেমন আমরা সবাই বলি, দেনমোহর তো সবাই আদায় করি না, তবে অবশ্যই জীবদ্দশায় চেষ্টা করবেন দেনমোহর শোধ করার জন্য, এটা ইসলামিক রুলস। এটার ক্ষেত্রে এটা 21 দফা দিয়েছিল। 21 দফা প্রণয়ন করেন কি? এখানে একজন মানুষ আছেন যিনি এটা করেছেন। আমরা সবাই জানি একে ফজলুল হক যুক্তফ্রন্টের দলীয় প্রধান ছিলেন, মাওলানা ভাসানী ছিলেন, হাবিবুর রহমান আর হচ্ছে আবুল মনসুর আহমেদ। আমরা প্রথমে বাদ দিয়ে দিতে পারি ফজলুল হক, ভাসানী, কারণ যারা এটা প্রণয়ন করে তারা এটার আবার নেতৃত্বে থাকে না। ঠিক আছে, যেমন স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করেছে একজন, কিন্তু ঘোষণাপত্র আবার জারি করেছে আরেকজন, এটা আবার কার্যকর করেছে আরেকজনের মাধ্যমে, অর্থাৎ অনেকগুলো ডিফারেন্স হবে। তাহলে আমরা প্রথমে যদি দুজন বাদ দিই, একে ফজলুল হক এবং ভাসানী, থেকে গেল কে? হাবিবুর রহমান এবং আবুল মনসুর আহমেদ। এটার উত্তরগুলো আমি পরে দেই। যুক্তফ্রন্ট নিয়ে যদি কথা বলি, গঠিত হয় কবে? এটা একটা স্যার অল্প একটু উত্তর দেই, কারণ একটার সাথে সম্পর্ক প্রশ্ন হয়। 1953 সালের 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়। 1953 সালের 4 ডিসেম্বর। এটা পরীক্ষা আসতে পারে প্রশ্ন। তারপরে একটা হচ্ছে মোট দল কতটি? দল আপনাদের এখানে অনেকের কাছে বলা আছে 5টি দল। 5টি দল হচ্ছে বাংলাপিডিয়ার মতে, তবে আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের মতে 4টি। সুতরাং আমাদের বোর্ড বই ফলো করতে হবে। বোর্ড বই ফলো করে আমাদের অবশ্যই 4টি দলকে এটাকে জাস্টিফাই করতে হবে, আসলে 4টি দিবেন। তারপরে সরকার গঠন হয় কবে? এটার মধ্যে আপনাদের অনেক কনফিউশন হয়।
সরকার গঠন এবং যুক্তফ্রন্ট গঠনের মধ্যে ডিফারেন্স আছে, অর্থাৎ নির্বাচন পরবর্তী সরকার গঠন হয়, এজন্য এটা 3রা এপ্রিল 1954 সাল সরকার গঠন হয়। আপনাদের প্রশ্ন ফাঁদে ফেলতে পারে এই প্রশ্নটায় যে যুক্তফ্রন্ট সরকার গঠন হয় কবে আর যুক্তফ্রন্ট গঠন হয় কবে, এই জায়গাটায় আপনাকে প্রশ্ন ফাঁদে ফেলতে পারে। যুক্তফ্রন্ট গঠন হয় 53 সালের 4 ডিসেম্বর আর সরকার গঠন হয় 3 এপ্রিল 1954 সাল, আর নির্বাচন হয় 1954 সালের 8 থেকে 12 মার্চ, 8 থেকে 12 মার্চ। আর প্রধান হিসেবে যে যিনি ছিলেন এটা হচ্ছে একে ফজলুল হক, কৃষক প্রজা পার্টি যিনি ছিলেন এই শেরেবাংলা একে ফজলুল হক এর প্রধান ছিলেন। এই তো মোটামুটি আপনাদের এখান থেকে দেখেন 8 থেকে 10টা প্রশ্ন। আশা করা যায় আগামী যে কোনো পরীক্ষা এনটিআরসি বলেন অথবা প্রাইমারি অথবা 11 থেকে 20 এবং বিসিএস ও নিতে পারেন, এই প্রশ্নটা আসতে পারে। যে কোনো প্রশ্ন যখন আমরা পড়বো যদি ব্যাখ্যা সহিত পড়া যায়, যে শাওন স্যার যেভাবে ব্যাখ্যা সহিত পড়ালো, দেখেন শুধু একটা প্রশ্নই না, মানে প্রশ্নের মধ্যে যে আসলে আরো অনেকগুলো লেজুর থাকে, হ্যাঁ এই যে এগুলো লেজুর বলা হয়, এই লেজুর গুলো যদি আপনি পড়েন তাহলে দেখা যাচ্ছে এই যে এজন্য বলা হয়, দেখবেন যে বিসিএস এও বলা হয়ে থাকে যে 60% প্রশ্ন রিপিট হয়। রিপিটটা কিন্তু ডিরেক্টলি না, এটা ইনডিরেক্টলি, মানে ব্যাখ্যা থেকেও আসতে পারে। হ্যাঁ, এইজন্য ব্যাখ্যাটা কিন্তু জানতে হবে। এটার ক্ষেত্রে এটাই বলি যে এইখান থেকে আসতে পারে। স্যার রফিক স্যার, আপনাদেরও উদ্দেশ্য বলা যে এই প্রশ্নগুলো একেবারে খুবই গুরুত্বপূর্ণ বর্তমানের জন্য, যেহেতু মুক্তিযুদ্ধ বাদ হয়ে যাচ্ছে বা মুক্তিযুদ্ধ কিছুটা স্কিপ করা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের বিষয়গুলোকে আনা হচ্ছে না, এই জন্য যুক্তফ্রন্টকে একটু বেশি করে সবাই পড়ে নেবেন। তো আমার মনে হয় আর প্রশ্ন এখানে নেই, এখন রফিক স্যারের কাছে আমি হ্যান্ড ওভার করবো। রফিক স্যার এগুলো নিয়ে আলোচনা এটা প্রথমেই দেখেন 11 থেকে 20তম গ্রেডের সর্বশেষ চাকরি আপডেট চলমান সার্কুলার। তো চলমান বর্তমানে অনেকগুলো সার্কুলারই রয়েছে, হয়তো পদসংখ্যাটা একটু কম হলো। আমরা শাওন স্যারের কাছে একটু জেনে আসি। আমরা মনে হয় সোহাগ স্যারকে এখন ডাকি, হ্যাঁ সোহাগ স্যারকে ওই যে সামনে আনার জন্য আসার অনুরোধ করেছে, শিক্ষার্থীরা অনুরোধ করেছে। স্যার আমরা অনুরোধ করছি না, শিক্ষার্থীরা অনুরোধ করেছে। হ্যাঁ, এবার তো চলে আসেন। আচ্ছা, আমাদের সোহাগ স্যারের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমরা সোহাগ স্যারকে শুভেচ্ছা বরণ করে নিলাম, ঠিক আছে? প্লিজ। তো আমরা যদি একটু শুরুতে যাই, ওশান স্যারের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে ওশান স্যার চলমান যে সকল সার্কুলার গুলো আছে একটু বলতে পারেন কিনা যে কোনগুলো রানিং রয়েছে এই মুহূর্তে? আচ্ছা, এই মুহূর্তে আমার সঠিক মনে নাই যে কি সার্কুলার চলতেছে। একটা মনে হয় রয়েছে পল্লী বিদ্যুৎ, একটা রয়েছে মেবি মহিলাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, অনেকগুলো পদ, 600 সামথিং পদ রয়েছে, শুধু মেয়েরা আবেদন করতে পারবে এখানে। আবার নতুন একটা সার্কুলার হয়েছে বেবি চকে, যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 210 পদে আবেদন আছে। হ্যাঁ, আরো কয়েকটা মানে রয়েছে সার্কুলার, তবে হয়তো অনেক বেশি মানে বড় বড় পদ না, ছোটখাটো মানে অল্প সংখ্যক পদ, ছোটখাটো মানে অল্প সংখ্যক পদে অনেকগুলো সার্কুলার রয়েছে। তো এইগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা যে অনবরত সার্কুলার আসতেই থাকে, মানে সব সময় কোনো না কোনো সার্কুলার আসে, আর মাঝে মাঝে তো আসে 1 থেকে 5 থেকে 7টা করে বড় বড় সার্কুলার। হ্যাঁ, বলা চলে যে সরকারি যে বন্ধগুলো থাকে শুক্র শনিবার প্রায় দিনই সার্কুলার থাকে 11 থেকে 20 গ্রেড। আর এই পরীক্ষা এখন এই যে আজকেও পরীক্ষা হয়েছে, গতকালও পরীক্ষা হয়েছে, পরীক্ষা চলমানই আছে এবং এটা চলবে, কিন্তু ঈদের পরেও পরীক্ষা চলবে। হ্যাঁ চলবে, মানে এটা এমন না যে সার্কুলার 6 মাস আগে হয়েছে 6 মাস পরে পরীক্ষা হবে, এরকম না। মানে এটার পরীক্ষা যে কবে হবে কেউ বলতে পারে না। ব্যাপারটা হচ্ছে যে দেখা যাচ্ছে আরো 2 বছর আগে সার্কুলার ছিল, সেটাও হতে পারে। মানে এই যে খাদ্য অধিদপ্তর কথা বলে, খাদ্যতেই কিন্তু দেখেন সেই সার্কুলার কিন্তু সেই 23 সালের পরীক্ষা কিন্তু এখনো নামগন্ধ নাই, আছে নামগন্ধ অবশ্য হয়েছে, টেন্ডার হয়েছে, সে বিষয়টা বলতে পারি আমরা। আর এই মুহূর্তে করণীয় বলতে এখানে এই মুহূর্তে করণীয় বলতে কিছুই নাই, করণীয় হচ্ছে আপনাকে পড়তে হবে। হ্যাঁ, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে আপনাকে নির্দিষ্ট সিলেবাস ধরে আগাইতে হবে। আর 11 থেকে 20তম গ্রেডের নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। কি আছে তাহলে স্যার? যেটা আছে লক্ষ্য রাখবেন, আপনার 4টা সাবজেক্ট, আমি যদি সাবজেক্টটা লিখি, ফার্স্ট অফ অল হচ্ছে বাংলা, শুধু এই সাবজেক্ট গুলো জানলেই হবে। ইংরেজি, কিন্তু কোন টপিক থেকে প্রশ্ন আসবে এরকম সিলেবাস কিন্তু নাই। যেমন বিসিএস এ আছে নির্দিষ্ট সিলেবাস, এখানে কিন্তু এই ধরনের কোনো সিলেবাস নাই। সাধারণ জ্ঞান এবং আরেকটা হচ্ছে যে সবার শেষে গণিত। এই যে এখন সাধারণ জ্ঞানের মধ্যে যে বিজ্ঞান আইসিটি থাকে অন্তর্ভুক্ত, হ্যাঁ এগুলো কিন্তু রয়েছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে দেখেন এই যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, সাধারণ জ্ঞানের মধ্যে বিজ্ঞান আইসিটি, ভূগোল, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সবই কিন্তু রয়েছে এখানে। তো ফ্যাক্টটা হচ্ছে আপনি যদি চাকরি পেতে চান, তো আসলে নির্দিষ্ট স্যার এই টপিকস গুলো পড়বো না, আপনাকে সম্পূর্ণ পড়তে হবে। কারণ পরীক্ষায় দেখা যাচ্ছে আপনি যে মনে করেন যে সে কথা পরীক্ষায় আজকে কোনো পরীক্ষাতে হয়তো বা মনে করেন কথায় যে কোনো সাহিত্য থেকে প্রশ্ন করে নাই, কিন্তু আগামীকাল পরীক্ষায় সাহিত্য থেকে প্রশ্ন করবে না, ওটা তো বলে নাই যে প্রশ্ন করবো না। 2 নম্বর যদি দেয়, আপনি 2 নম্বর জন্য টিকতে পারবেন না যদি না পারেন। সেটাই তো ফ্যাক্টটা হচ্ছে আপনাকে
ওই যে বেসিক থেকে জানতে হবে, হ্যাঁ, শুধুমাত্র 11 থেকে 20 গ্রেডের জন্য না। এই বেসিক থেকে প্রত্যেকটা, আপনি যে কোনো সরকারি চাকরি পরীক্ষা দিতে গেলে আপনাকে জানতে হবে বেসিক থেকে, আসলে একদম মূল বিষয়টাকে জানতে হবে। যে শুধু পরীক্ষার কমন উপযোগী আমি ম্যাথ গুলো করবো, স্যার অনেকে বলে স্যার আমার তো আগামী শুক্রবার পরীক্ষা, স্যার আমার একটু সাজেশন দেন, একটু সাজেশন দেন স্যার, কি পড়বো, তো কি কি আসবে, কি কি আসতে পারে স্যার একটু বলেন স্যার কি পড়বো। তো 7 দিনে পড়ে কি করবেন, 7 মাসে পড়ে তো শেষ করতে পারবেন না। 7 দিনে অবশ্যই কি আমাদের করবেন? বেসিক জানতে হবে। বেসিক যদি Basic আমার জানতে জানা হবে। থাকে তাহলে আমি সামনে যে পরীক্ষাগুলো হবে সেগুলো আমি খুব সহজেই। আচ্ছা, আমরা সোহাগ স্যারের কাছ থেকে শুনবো। সোহাগ স্যার আচ্ছা। বলেন, এখন এই যে ঈদের সামনে ছুটি রয়েছে, হ্যাঁ, অনেকেই বাড়ি যাবে, অলরেডি অনেকে গিয়েছে, কেউ কেউ বাড়ি গিয়েছেন কিনা, কে কে বাড়ি গিয়েছেন জানাবেন। হ্যাঁ, অলরেডি অনেকে গিয়েছে, এই ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে ওরা আনন্দ করবে কিভাবে বলেন, এটা একটু জানাবেন আপনি। আনন্দ করবে কি? ঈদের দিনে তো আনন্দ করবে, হ্যাঁ, ওই দিন না হয় পড়াশোনা বাদ থাকলে, কিন্তু কারো যদি এরকম যদি থাকে যে একটা থাকে যেমন তার জব লাগবেই লাগবে, হ্যাঁ, আমাকে কেরিয়ার বিল্ড করতেই হবে, তাহলে সে ঈদের পর দিন থেকেই পড়াশোনা করবে। কিন্তু এরকম না যে যদি গেস্ট আসে গেস্টের সামনে পড়বেন, তা না। পড়াশোনা যদি আপনি যদি মন থেকে করেন তাহলে ওইটা সময় বের হবেই। আর যেহেতু ঈদ সামনে, ঈদ, তো ঈদে তো আপনার অন্য কোনো অ্যাক্টিভিটি নাই, হ্যাঁ, কোনো বিদ্যাবাড়ি ক্লাসও নাই, বা অন্য অন্য ধরেন বিদ্যাবাড়িতে ভর্তি থাকে তাহলে বিদ্যাবাড়ির তো ক্লাস নাই, এবং অন্যান্য কোনো অফিস করলে বা কোনো যদি স্কুলে বা কোনো কলেজে আসেন সেখানেও কোনো ক্লাস নাই। ইভেন যদি আপনি কোনো অনার্স স্টুডেন্ট হয় সেখানেও তো কোনো ক্লাস নেই। তার মানে আপনি ইন বিটুইন আপনি 10 ডেজ ফ্রি থাকবেন। এই 10 ডেজটা আপনার সিলেবাস কিভাবে আপনি কভার করবেন সেভাবে আপনি রুটিন করে পড়তে পারেন, বুঝতে পেরেছেন? কারণ আপনার তো কাজ নেই তেমন, বিকেলবেলা হয়তো ঘুরলেন, কিন্তু সকালে দুপুরে বিশেষ করে রাতে আপনি টানা পড়তে পারেন, হ্যাঁ। আর যারা অনার্সে আছেন তারা এই সময় আপনারা আমাদের জব ওরিয়েন্টেড পড়াশোনা করতে পারেন। স্যার, আর স্যার ঈদ উপলক্ষে বলতে চাই, ঈদ উপলক্ষে বিদ্যাবাড়ির যে স্পেশাল যে ডিসকাউন্ট, আমাদের বিদ্যাবাড়ির সকল কোর্সে 60% মেগা ডিসকাউন্ট, মানে এটাই মনে হচ্ছে কি বিদ্যাবাড়ির মানে সর্বোচ্চ ডিসকাউন্ট, হ্যাঁ, বিগ অফার প্রোভাইড বাই বিদ্যাবাড়ি, হ্যাঁ। তো ফ্যাক্টটা হচ্ছে যে এই 60% ডিসকাউন্ট 11 থেকে 20তম গ্রেডের সর্বনিম্ন কোর্স ফি, আমি বলবো এটা, যে আপনি 5000 টাকার কোর্স ফি পাচ্ছেন মাত্র 2000 টাকা। তো 2000 টাকার কোর্স ফিটা আসলে এটা কিন্তু বলতে পারেন স্যার, এটা ঈদে আমি একটা প্যান্ট কিনতে গেলেও, যেমন স্যার গত দিনে আমি বসুন্ধরায় গিয়েছিলাম, তো দেখা যাচ্ছে যে ওই একটা প্যান্টের দামই দেখলাম যে 2490 টাকা, হ্যাঁ। তো আমার ভ্যাট তো আছে। তো ফ্যাক্টটা হচ্ছে যে নরমালি যেটা কথা, এটা প্যান্ট বা একটা শার্ট যেটাই বলি না কেন, মার্কেট শপিং তো হয়, হ্যাঁ, 2000 টাকা তো কম না, একদম যে খুবই কম তা তো না। কিন্তু কথা হচ্ছে আমি আমার এই শপিংটা যদি এখন না করে যদি আমার প্রতি ইনভেস্ট করি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনভেস্ট, নিজের প্রতি নিজেকে ইনভেস্ট করা, হ্যাঁ, ক্যারিয়ার ইনভেস্ট। তো আপনার ক্যারিয়ারের প্রতি আপনি ইনভেস্ট করলে আপনি মনে করেন যে এরকম মানে হাজার হাজার মনে করেন যে ঈদ করতে, মানে হাজার হাজার ঈদ মানে কি, এই ঈদে হাজার হাজার টাকা খরচ করতে পারবেন, অনুষ্ঠান করতে পারবেন, আপনার মনে করেন যে আনন্দ করতে পারবেন, ফুর্তি করতে পারবেন। তো ফ্যাক্টর এটাই কিন্তু লাইফে এটাই দরকার কিন্তু সবার আগে। তো আজকে আমি একটা ক্লাসে বলেছিলাম, এই যে আমার একটা ব্যাচে, যে আপনারা ঈদে আপনারা অভিমান করবেন যে এবার আমি আনন্দ করব না, নেক্সট ঈদ থেকে মানে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এবার আমার কোনো আনন্দ নাই, আমাকে একটা চাকরি দাও বা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, তারপর আমি ঈদের আনন্দ করবেন। এই অভিমানটা করবেন কার কাছে? আল্লাহর কাছে করবেন। দেখবেন যে অবশ্যই এই অভিমানটা করে এই সময়টাতে এই যে ইনভেস্ট করবেন, বাজে খরচ না করে, বাজে খরচ বলতে ঈদের একটু খরচ কম করে আর কি, পাশাপাশি এই সময়টাতে একটু বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন, আনন্দটাকে এক পাশে রেখে দিলেন আগামী বছরের জন্য। আচ্ছা, ইনশাআল্লাহ, মানে আগামী বছর থেকে আপনাদের ঈদ আরো অনেক বেশি ভালো কাটবে, এই দোয়া আমরা করতেছি, হ্যাঁ, বিশেষ করে হোসেন স্যার এটাই বলে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা দোয়া করি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এই 60% ডিসকাউন্ট আছে, যে 2000 টাকা ঠিক আছে, একটা বিগ অ্যামাউন্ট, বাট এটা ম্যানেজ করা কিন্তু আহামরি কিছু না। এই যে ডিসকাউন্ট, এটা কিন্তু যদি আপনার কাছে নাও থাকে তাহলে শপিং করে শেষই করে দিন, কিন্তু কারো কাছ থেকে নিয়েও আপনি কিন্তু এটা ভর্তি হতে পারেন। জি, প্রতিটা ব্যবসায় কিন্তু ইনভেস্ট করতে হয়, ইনভেস্ট ছাড়া ব্যবসা খুবই কম। আর এটা হচ্ছে লাইফের ক্যারিয়ার, নিজের জন্য। এটা কিন্তু আপনার ও ফ্রেন্ডের জন্য ইনভেস্ট করতেছেন না, বা আত্মীয় স্বজনের জন্য ইনভেস্ট করতেছেন না, কাউকে দানও করতেছেন না, ইভেন মা বাবার উপরও ইনভেস্ট করেছেন না, এটা নিজের উপর ইনভেস্ট করেছেন, নিজে মানে আপনার নিজে কিভাবে ক্যারিয়ার বিল্ড করবেন সেটার জন্য। তো এছাড়াও কিন্তু আমাদের আরো 2টা অফার আছে এর সাথে। হ্যাঁ, অবশ্যই 2টা অফার আছে। একটা অফার কি বলবো? হ্যাঁ শিওর। অফার হচ্ছে যে আপনি যে কোর্সে ভর্তি হবেন সেই কোর্সের 3000 টাকার সমমূল্য প্রিমিয়াম রেকর্ড কোর্স সম্পূর্ণ ফ্রি। আরেকটা বলেন।
আরেকটা কি হোসেন স্যার বলে দেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কোর্সে আপনি ভর্তি হবেন ওই কোর্সের জন্য আমাদের একটা লাইভ এক্সাম ব্যাচ আছে, সেই এক্সাম ব্যাচ সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ আপনি যে টপিকটা পড়বেন ওই টপিকের উপর ফ্রি ক্লাস এক্সাম দিতে পারবেন আপনি। একটা বিষয়। এক্স্যাক্টলি। জি, Okay. অবশ্যই। স্যার আমরা এই যে খাদ্য নিয়ে যদি কথা বলি, অনেকে খাদ্য নিয়ে জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, অবশ্যই। এই যে এনআই রাসেল, হ্যাঁ, উনি বলেছেন খাদ্য অধিদপ্তর নিয়ে কিছু। খাদ্য অধিদপ্তরের ক্ষেত্রে, খাদ্য অধিদপ্তরে আপনারা জানেন ইতিমধ্যেই খাদ্য অধিদপ্তরে কিন্তু টেন্ডার প্রকাশিত হয়েছে। হ্যাঁ, টেন্ডার হয়েছে, তো যার কারণে বলতে পারি যে আগামী 2-3 মাস এর মধ্যে হয়ে যেতে পারে। পরীক্ষা অনুষ্ঠিত হবে, দেখা যায় জুলাইয়ের শেষ অথবা অথবা আগস্টের আগস্টের শুরু। হ্যাঁ, এই যে জুলাই আগস্ট, হ্যাঁ, তো জুলাই মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। পরীক্ষা আশা করছি আমরা আগস্টে হবে। তবুও আমাদের টার্গেট থাকবে যে জুলাইয়ের যেন মাঝামাঝি সময়ে প্রিপারেশনটা ফুলফিল হয়। হ্যাঁ, মানে- এখন হাতে সময় আছে জুন মাস সম্পূর্ণ, আর জুলাই মাসে আমি ধরবো 15 দিন, মানে 45 দিন আমাকে 45 দিন। টার্গেট নিতে হবে। মানে যদিও আমরা 2 মাসে বেশি সময় পাবো, জি, অবশ্যই। 2 মাসের বেশি সময় মানে পাবো। আমরা ধরলাম যে 45 দিন সময় আছে, মানে কম করে, আমাদের কম পরীক্ষাটা করে স্যার এটা আমি বলতে পারি যে পরীক্ষাটা আমি যে লিখে দিচ্ছি এটা আগস্টে হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। বেশি। আগস্ট মাসে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা থাকবে এখানে। তো সব অনেকগুলো পদে পরীক্ষা, সবগুলো পদে একসঙ্গে পরীক্ষা হবে না, পর্যায়ক্রমিক হবে। পর্যায়ক্রমে হবে, তো অবশ্যই। এখন এই শেষ মুহূর্তে আমাদের বিদ্যাবাড়ি যেটা চালু করেছে খাদ্য মানে স্পেশাল খাদ্য নিয়োগ বুলেট লাইভ ব্যাচ, আমাদের 7 অলরেডি 6টা ব্যাচ ছিল আমাদের, এটা আমাদের সর্বশেষ ব্যাচ। এরপরে আর কোনো ব্যাচ আসবে না, এবং এই ব্যাচটি হবে সম্পূর্ণ সাজেশন ভিত্তিক ব্যাচ। আচ্ছা, অর্থাৎ পরীক্ষায় যা গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা গুরুত্বপূর্ণ টপিকস গুলো এখানে স্যার একটা চমৎকার কমেন্টস এসেছে, সেটা হচ্ছে আমেনা আফরিন থেকে এসেছে, যে উনি কসমেটিক্স টাকার মানে কসমেটিক্স কেনার টাকা জমিয়ে উনি এখানে কি ভর্তি হয়েছেন বাড়িতে কেউ জানে না। ওয়াও, মানে কত বড় একটা আত্মত্যাগ, মানে এটাই হচ্ছে কুরবানি। কুরবানি মানে তো হচ্ছে আত্মত্যাগ, নিজের জন্য আমি কি করলাম, ত্যাগ করলাম। ঠিক আছে কসমেটিক্স না কিনে আমি স্যার ওনার জন্য কি দোয়া করে দেন, জি, অবশ্যই, তাড়াতাড়ি অবশ্যই, অবশ্যই। তার ক্যারিয়ার রিস্ক করতে। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে যে ক্লাসগুলো হবে সাজেশন ভিত্তিক, এবং এখানে হবে ম্যারাথন ক্লাস। হ্যাঁ, অনেকে বলতে পারেন স্যার এই অল্প কয়েকদিনে কি কোর্স শেষ হবে কিনা। হ্যাঁ, এখানে পুরোটাই ম্যারাথন ক্লাস হবে, অর্থাৎ 4 ঘন্টা ব্যাপী ক্লাস হবে। যাদের যথেষ্ট ধৈর্য আছে কেবল তারাই যুক্ত হতে হবে এই ক্লাসে। জি, যাদের 4 ঘন্টা ব্যাপী ধৈর্য ক্লাস আছে, জি, এবং অবশ্যই। এই 4 ঘন্টা ব্যাপী যে ক্লাসগুলো হবে এখানে আপনার, আমি মনে করব কোনো ক্লাস আপনার বিন্দু পরিমাণ বোরিং লাগবে না। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, বোরিং লাগবে। বোরিং লাগবে না, এবং যখন মানে ক্লাসগুলো করবেন এবং পরীক্ষা যখন যাবেন, মূল পরীক্ষা যখন দিবেন, তখন আসলে রিয়েলাইজ করতে পারবেন যে আসলে বিদ্যালয়ের ক্লাসটা কতটুকু হেল্পফুল হয়েছে আপনার পরীক্ষার হলে। জি, অবশ্যই। এবং মজার বিষয়, আজকে 11 থেকে 20 গ্রেডের একটা ব্যাচে আমাদের একজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, তিনি বললেন গতকালকে পরীক্ষা দিয়েছেন। তো উনি বলেছেন যে এর আগেও বিদ্যাবাড়িতে কোনো একটা কোর্সে ভর্তি ছিলেন, এবার 11 থেকে 20 হয়েছেন। তো বলেছেন যে আমি যে ক্লাসগুলো করেছি, যে টপিকগুলো স্যাররা পড়াইছেন, সবগুলো দেখি যে ওই টপিকের মধ্যেই চলে আসে। বোর্ডে লিখে যে পড়িয়েছেন ওই বোর্ডের লেখাগুলো থেকেই চলে এসেছে। তো খাদ্যের কোর্স ফি হচ্ছে 1499 টাকা। হ্যাঁ, জি, অবশ্যই। এটা আমাদের ডিসকাউন্ট পর। হ্যাঁ, আচ্ছা, 1499 টাকা এখানে। আর আমাদের ব্যাংক জব, স্যার ব্যাংক জব এবার নিয়ে কথা আমাদের বলবো স্যার আমরা। চলে আসছেন। তো ব্যাংক জবের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ যে তথ্যটা স্যার, সেটা হচ্ছে যে সামনে কিন্তু এটা পরীক্ষার ডেট দিয়েছে সম্ভবত বাংলাদেশ ব্যাংকের জেনারেল সেটা হলো- অফিসার জেনারেল। হ্যাঁ, জেনারেল অফিসার 4 জুন মানে 4 জুলাই 4 জুলাই পরীক্ষা আবার হবে। আছে কয় তারিখ? 31 তারিখ। এবং সাথে আরেকটা বিষয় গতকাল- হলো 23 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের অ্যাডমিট কার্ডও প্রকাশ করছে, তার মানে সেটার পরীক্ষা হয়েছে। হ্যাঁ, 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 পরীক্ষা হবে। এই যে গতকাল লাস্ট ডেট ছিল 23 সাল ভিত্তিক 1554 এরকম হবে সিনিয়র অফিসারের, ব্যাংক সিনিয়র অফিসার, আর কিছু কি আর্থিক প্রতিষ্ঠান ছিল, ওইগুলোর লাস্ট মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লাস্ট ডেট ছিল গতকাল ছিল। হ্যাঁ, যারা তো করেছেন অবশ্যই মাশাআল্লাহ ভালো, তো তাদের কিন্তু পরীক্ষা কিন্তু ওয়েট করছে। হ্যাঁ, তো আপনাদের জন্য শুভকামনা ইনশাআল্লাহ। তো ইন বিটুইন সময় পাবেন হয়তো 1.5 মাস এরকম 2 মাস পেতে পারেন। তো আপনারা এর মধ্যে আমাদের ব্যাংকের কোর্সেও জয়েন হতে পারেন। স্যার আমরা একটু দেখে আসি যে কোন কি এটা কুইনাইন। নাইন তো ইংরেজি শব্দ বুঝলাম, এটা একটা সংখ্যা বলতে পারি বা অঙ্ক বলতে পারি, কুই জিনিসটা আবার কি? আচ্ছা, কুইনাইন এটা হচ্ছে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, সেটা হচ্ছে দ্বিজেন্দ্র লাল রায়ের। আপনি পড়েছেন কিনা আমি জানি না, সোহাগ স্যার হয়তো পড়েছেন। পড়ে শোনান একটু আমার। সেটা হচ্ছে সর্দার ডাক্তার, মাথা ভরা মাথা ভরা ডাক্তার, ডাক্তার, মাথা ভরা খিদে পেলে ডাক্তার। পানি খায় চিবিয়ে। চিবিয়ে। আর এই কবিতা হ্যাঁ। পড়ার পরে আমার এক হচ্ছে যে মানে পরিচিত আমাদের গ্রামে ছিল, জি, ওনার নাম ছিল হচ্ছে যে আক্তার। আক্তার। তো ওরা দেখলে আমরা খেয়া পাইতাম। যে সর্দার ডাক্তার। না, ওর মতো আবার টাকও ছিল, তো আমরা বলতাম এক ছিল আক্তার মাথা ভরা ডাক্তার। জি, অবশ্যই। তো এটা মনে পড়ে গেল আপনার এই কবিতা শুনে। ঠিক আছে, লাইভ তো যাই এখানে গেছে তো দুটো 4টা অপশন আছে, গ্রিক, পর্তুগিজ, ওলন্দাজ এবং পেরু। এটা একটা। তো এটা হচ্ছে ডিফারেন্ট একটা শব্দ। এই কুইনাইন শব্দটা আর কেউ ব্যবহার করেনি, একমাত্র দ্বিজেন্দ্র লাল রায় তার কবিতায় ব্যবহার করেছেন কুইনাইন, আর কোনো সাহিত্যে এটা পাওয়া যায় না। তো কুইনাইন যে শব্দটি, এটি হচ্ছে মূলত পেরু ভাষার শব্দ, যেটা আমাদের অনেকেরই অজানা। পেরু,
পেরু ভাষা পেরু তো সেই থাকলো অনেক মানে দূরের। পৃথিবীর সবথেকে দীর্ঘ রাষ্ট্র বলা হয়। ও সেটা তো হচ্ছে চিলি, চিলি। চিলির পাশে সরু হচ্ছে রাষ্ট্র। পেরু, পেরু, জি, সরু রাষ্ট্র। ফুটবল চিলির ভালো পাশে। খেলে। জি অবশ্যই ফুটবল ভালো খেলে। ফুটবল পেরু। সোহাগ স্যার কি ফ্যান নাকি? না পেরুর ফ্যান না, বাট হচ্ছে ওইটা হচ্ছে ল্যাটিন আমেরিকা না, ল্যাটিন আমেরিকার সবগুলো দেশই ফুটবল ভালো খেলে। জি, অবশ্যই। নেক্সট চলে যাই আমরা। এরপর দেখেন, জিনগত বৈশিষ্ট্য। আচ্ছা এরপর হচ্ছে আমাদের সোহাগ স্যারের সোহাগ কাছে স্যারের হচ্ছে। এটা সোহাগ স্যার। তো একজন জিজ্ঞেস করেছেন মোবারক হোসেন ভাই যে কামিল পাশ করে আরবি প্রভাষকে আবেদন করা যাবে কিনা। যাবে, আপনি কোরআনে পড়েন কামিল পাশ করেন, অথবা হাদিসে করেন, অথবা আদব বা সাহিত্যে করেন, অথবা যে কোনো সাবজেক্টে কামিল পড়েন না কেন, আপনি আবেদন করতে পারবেন আরবি প্রভাষকে। ওকে, দেখেন ব্যাংকের ম্যাথ এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে এটা আসছে আর কি, বিসিএস আসেনি, ব্যাংকে আসছে। হ্যাঁ, তো দিয়ে দিছে ব্যাংকে। তো ব্যাংকে আছে দ্য স্পিড অফ দ্য 3 কার্স ইজ ইন দ্য রেশিও এত। তাহলে এই যে 3টা কারের এখানে কিন্তু স্পিড, কিন্তু এটা কিন্তু অফ, এর স্পিডটা হচ্ছে মেইন। এই 3টা কারের স্পিড কি বলেন তো? এই যে এই 3টা আর কি কারের স্পিড। 3টা কারের স্পিড হচ্ছে, ধরেন প্রথম কারের স্পিড হচ্ছে 2, দ্বিতীয় কারের স্পিড 3, তৃতীয় কারের স্পিড হচ্ছে 4। দ্য রেশিও অফ দ্য টাইমস টেকেন বাই দিস কার্স টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স ইজ দ্য রেশিও অফ দ্য টাইমস আছে, টাইমের আছে। তার মানে বলেন যে এখানে ধরেন একটা 3টা কার, মানে কার হচ্ছে C1, C2, C3, এদের স্পিড দেওয়া আছে। স্পিড দেখেন, এদের কি দেওয়া আছে? স্পিড দেওয়া আছে। তো স্পিড দেওয়া আছে, স্পিড মানে তো জানেন বেগ দেওয়া আছে কত? 2, 3, 4, এটা দেওয়া আছে। আমাদের এখানে কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে সময়। তো সময়ের সাথে স্পিডের সম্পর্ক কি? স্পিড সমান কিন্তু ডিস্টেন্স বাই হচ্ছে টাইম। বুঝতে পারছেন? দেখেন আমরা ধরেন আমরা এই যে ঈদে বাড়ি যাব, ধরেন আমার বাড়ি বগুড়া, অথবা কেউ ধরেন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাবে, তাহলে কি আমরা ভ্যান রিক্সানে যাবে? বলেন, ভ্যান রিক্সানে যাবে না। কিনে যাবে? কারণ ভ্যান রিক্সানে গেলে অনেক সময় লাগবে, 2 দিনে যেতে পারবে কিনা সন্দেহ। কিন্তু বড় বাসে যাবেন, তাই না? আগেকার লোকেরা কিন্তু হেঁটে যেত। আগেকার লোকেরা হেঁটে যেত, লাগতো 3 দিন 2 দিন। হ্যাঁ, এখন আমরা তো স্মার্ট হয়ে গেছি, আমরা কি দ্রুত সময় যেতে চাই, তাই না? পারলে প্লেনে গেলে আরো ভালো। তো যাই হোক, আমরা যাব বড় গাড়িতে, যার বড় গাড়ির স্পিড বেশি। তার মানে যার স্পিড বেশি হয় তার সময় কম লাগে। বুঝতে পারছেন? তো স্পিডের সাথে টাইমের সম্পর্ক ভালো না, মানে কি দাকুরার সম্পর্ক, মানে স্পিড বাড়লে তার সময় কম লাগে, আবার স্পিড কমে গেলে সময় কি লাগে? বেশি লাগে। তো স্পিডের সাথে সময়ের সম্পর্ক উল্টো, তাই না? যে তাহলে 2 এর উল্টা কি বলেন তো? 2 এর উল্টা হচ্ছে হাফ, তাহলে এটা টাইম বের হবে। 3 এর উল্টা কি? 1/3। 4 এর উল্টা কি? 1/4। তাহলে এটাই তো রেশিও করেন, এখানে ধরেন রেশিও মনে করেন এটা, তাহলে হাফ, 1/3, 1/4। তো রেশিওতে আমরা সবসময় কি করি? পূর্ণ সংখ্যায় বলি। তা 2, 3, 4 দিয়ে ভাগ যেমন একটা সংখ্যাতে গুণ করে দেন, তাহলে গুণ করে দিলে এখানে কত হবে? 6 হবে। এটা কি হবে? এটা 4 হবে, এটা 3 হবে। তাহলে 6, 4, 3 হবে। এই 3টা কারের কি হচ্ছে? মানে স্যার টাইমের, মানে 6, 4, 3, মানে সিম্পল কনসেপ্ট যে 2, 3, 4 এর লসাগু করে গুণ করা লাগছে। হ্যাঁ, ওই তো এই যে 2, 3, 4 এর ভাগ যেমনকের সংখ্যাটা, 2, 3, 4 ভাগ যেমনকের সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা তাদের লসাগু। আপনি যদি এখানে 24 দিয়েও যদি গুণ করে দেন, তারপরে কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? একটু মন খারাপ করবে না, এই 3টা কার মন খারাপ করবে না। এই জন্যই তো আমরা মিনিমাম একটা সংখ্যা দিয়ে গুণ করে দিই, এটা হচ্ছে লসাগু। রবিক স্যার বললো, তো আমি মানলাম। থ্যাংক ইউ। তো এটা হচ্ছিল আমাদের ম্যাথ, দেখছেন 643। তো আরেকটা ম্যাথ আছে, তো এটা তো আমরা জানি যে এখানে হচ্ছে প্রবাবিলিটি ম্যাথ। এগুলো কিন্তু ব্যাংকে অনেক বেশি আসছে, অনেক রিপিটেশন ম্যাথ এগুলো। হ্যাঁ, তো ভুল করে লিখে দিচ্ছে বিসিএস, কিন্তু এটা ব্যাংকের ম্যাথ। দেয়ার আর 3 গ্রিন, 4 অরেঞ্জ অ্যান্ড 5 হোয়াইট কালার্স বাল্বস ইন এ ব্যাগ। বলছে যে এরকম 3টা গ্রিন, 4টা অরেঞ্জ এবং 5টা হোয়াইট বাল্ব কি একটা ব্যাগে আছে। ধরুন এটা একটা ব্যাগ মনে করেন, এখানে একটা ব্যাগ। এই ব্যাগের মধ্যে এই ব্যাগের মধ্যে গ্রিন আছে কয়টা? মনে করেন 3টা। তাহলে গ্রিন কোনটা কয়টা আছে? 3টা আছে। আর অরেঞ্জ আছে, ধরেন অরেঞ্জ আছে কয়টা? 4টা। আর হোয়াইট আছে কত? 5টা। এখন বলছে ইফ আ বাল্ব ইজ পিকড অ্যাট র্যান্ডম, যদি আমি একটা বাল্ব তুলে নিই এখান থেকে, র্যান্ডম মানে হচ্ছে না দেখে। বুঝতে পারছেন? যে ছোট বাচ্চা লটারি থাকে না, এটাকে একটা এর মধ্যে বক্সের মধ্যে থাকে, না দেখে তুলে, না দেখে তোলাটা বলে র্যান্ডমলি বলে, এলিমেন্ট ভাবে না দেখে। ওই যে গণিতের উচ্চতর যেটা আছে দৈবভাবে, আকস্মিক ভাবে আর দৈব ভাবে। হ্যাঁ, তো যদি আপনি না দেখে, ধরেন আমি এর মধ্যে হাত দিলাম, একটা মার্বেল উঠাবো, সেটা তো একটা মার্বেল তো হবে তো, হয় গ্রিন হবে, অথবা অরেঞ্জ হবে, অথবা হোয়াইট হবে। বলছে যে ওইটা গ্রিন অথবা হোয়াইট হওয়ার সম্ভাবনা কত। তো প্রবাবিলিটি নিয়ম অনুযায়ী
যেটা চাই সেটা উপরে রাখবেন। তাহলে বলছে গ্রিন অথবা হোয়াইট, তাহলে গ্রিন আছে কয়টা? 3টা, আর হোয়াইট আছে কয়টা? 5টা। তাহলে এই 8টা, 3 আর 5, 8টার মধ্যে একটা হবে না, এই জন্য এখানে 8 লিখবেন। আর টোটাল কত আছে? 5 4 3। তাহলে এই যে 8, এটা কি টোটাল 12টা থেকে আমার একটা হবে। অ্যাকচুয়ালি মূলত এই যে গ্রিন চাচ্ছে এবং হোয়াইট চাচ্ছে, বলে গ্রিন অথবা হোয়াইট। গ্রিন কয়টা আছে? 3টা, আর হোয়াইট কয়টা আছে? 5টা। তাহলে 8টা থেকে একটা হবে। এই জন্য আমরা ভালোবেসে লিখি 8C1। তাহলে এই 8টা থেকে যে একটা উঠালেন, তাহলে অ্যাকচুয়ালি কি টোটাল কি 12টা থেকে একটা উঠেছে, এটা 5C1 বলি, বুঝতে পেরেছেন? এটা ভালোবেসে লিখি আর কি। তো 8C1 মানে কত? 8, আর 12C1 মানে কত? 12। এটা কাটাকাটি করলে 2/3 হয়। তা আনসার ইজ 2/3। বুঝতে পেরেছেন? তো এইগুলো হচ্ছে অনেক বেশি আসে, অনেক বেশি। ব্যাংকে আসবে একটা ম্যাক্সিমাম আসবে। আচ্ছা, আমরা একটা কমেন্ট পড়ে আসি। শারমিন সিদ্দিক লিখেছেন, লাইভ ক্লাসগুলো করতে কি ওয়াইফাই কানেকশন লাগবেই নাকি মোবাইল ডাটা দিয়ে ক্লাসগুলো স্পষ্ট বোঝা যাবে? লাইভ ক্লাস করতে আপনি মোবাইল ডাটা দিয়েও করতে পারবেন, ওয়াইফাই ডাটা দিয়েও করতে পারবেন। হ্যাঁ, কোনো প্রবলেম নেই, জাস্ট ডাটা কানেকশন হলেই ইন্টারনেট হবে। সেবাটা যেভাবেই পাক না কেন, যেভাবেই আসুক না কেন, ইন্টারনেট থাকলেই আপনি করতে পারবেন। আমরা এখানে দেখে আসি যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে। স্যার, ওকে, এই যে প্রথমে তো আমরা বলেই দিলাম একটা যে সামনে ডেট আছে একটা 4 জুলাই, হুম। অনেক এসএমএস পেয়ে গেছে জি। অলরেডি, অনেক এসএমএস পেয়ে গেছে। মেবি ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড এখন ডাউনলোড হচ্ছে কিনা আমার জানা নাই, জি। সম্ভবত হতে পারে। ট্রাই করলে পেয়ে মজার যাবেন। বিষয় হচ্ছে ডুপ্লিকেট ডাউনলোড কার্ড, অ্যাডমিট কার্ড বলতে বোঝাচ্ছে যারা অ্যাডমিট কার্ড মনে করেন ডাউনলোড করেছেন, বা কোনো কারণে কম্পিউটার নষ্ট হয়ে গেছে, হার্ড ডিস্ক নষ্ট হয়ে, অত খুঁজে পাচ্ছে না, মোবাইল খুঁজে, অত মোবাইল হারাই গেছে, এই কারণে হয়তো ডুপ্লিকেট পাবে। বুঝতে পারছেন? তো অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে হয় আগে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে এই যে স্যার বললেন পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, স্যার আমি আরেকটা কথা বলে নিই। তো এইগুলো হচ্ছে আমরা মেইনলি গভর্নমেন্ট ব্যাংক এবং হচ্ছে অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউট এগুলোর কথা বলি। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমরা যে ব্যাংকের কোর্সটা করাই, এটা শুধু সরকারি ব্যাংকের জন্য না, এটা কিন্তু প্রাইভেট ব্যাংকের জন্য। প্রাইভেট ব্যাংকে তো অহরহ পরীক্ষা হচ্ছে, অহরহ পরীক্ষা হচ্ছে। তো এটাই মূলত আমাদের যে, যাই হোক, পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে অলরেডি একটা ডেট দিছে, কবে? সামনে 4 জুলাই। 4 জুলাই। আবার এই যে সিনিয়র অফিসার লাস্ট ডেট ছিল মানে গতকাল, এখন তো পরীক্ষা চলমান থাকে, মানে একদম কি মানে টু বি কন্টিনিউড, মানে আবার এই যে পরীক্ষা হবে। আবার এটা হয়ে গেলে আবার সার্কুলার আসবে। রিটার্ন হবে যে ইয়ার হচ্ছে যে সিনিয়র অফিসার পরীক্ষা হয়েছে না, এটা রিটার্ন পরীক্ষা ডেট দিয়েছে। ডেট দিয়েছে 20 তারিখ, এই 20 জুন। হ্যাঁ। এখন নিয়মিত করণে কি? তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা জানি 2022 সাল ভিত্তিক যে সার্কুলার গুলো ছিল, এগুলোর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে এবছরই। এবং আমরা যতটুকু জেনেছি 23 সালও আছে, 23 সাল নভেম্বরের আগে থেকে শুরু হয়ে যাবে। আর মানে অক্টোবর বা নভেম্বর মাস থেকে আমাদের 23 সালের যে পরীক্ষাগুলো সেগুলো শুরু হয়ে যাবে। তো স্যার একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা জানি যে 2022 সাল ভিত্তিক যে সার্কুলার ছিল, মোট পদ ছিল 3358টি, এবং 2023 সালে যে সার্কুলার ছিল 23 সাল ভিত্তিক, সেখানে ছিল আমরা জানি 4046টি পদের সার্কুলার হয়েছে। তো টোটাল যদি আমরা যোগ করি তাহলে এখানে দেখা যায় যে 7404টি পদের সার্কুলার কিন্তু আমরা পেয়েছি। এর মধ্য থেকে অলরেডি 974টা পদের সার্কুলার মানে পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে, মানে 22 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার যেটা ছিল এটা হয়ে গেছে। তাহলে এখান থেকে যদি আমরা করি, তারপরে এখানে আমরা দেখতে পারি প্রায় 6400 মতো, বা 6500 এর মতো বা 6400 প্লাস পদ কিন্তু এখনো পরীক্ষা হয় নাই, পরীক্ষা হয় না, পরীক্ষা Pending আছে। হবে। এখন যদি টার্গেট থাকে যে আমি আবেদন তো ব্যাংকে করেছি, অনেকে এমনি এমনি আবেদন করে, যেটা আবেদন করে রাখি, টাকা তো বেশি লাগে না, লাগে 200, আবেদনটা করে রাখি, পরে দেখবনি। জি। তো ব্যাপারটা হচ্ছে পরে দেখবনি না, এখন থেকেও যদি আপনি ব্যাংকের প্রস্তুতি শুরু করেন, 22 সাল ভিত্তিক হোক বা 23 সাল ভিত্তিক হোক, আপনার একটা চাকরি নিশ্চিত হয়ে যাবে। নিশ্চিত হয়ে যাবে। আপনি যদি কনফার্ম মানে লেগে থাকেন যে আমি যদি 6 মাস লেগে থাকবো ব্যাংকের পিছনে, ইনশাআল্লাহ আপনার চাকরি, ব্যাংকে চাকরি হবে। কারণ ব্যাংকে একটা সুবিধা হচ্ছে প্যানেল হয়, যেটা প্যানেল হয়, এবং দেখা যায় গুরুত্বপূর্ণ যে 974টা পদ ছিল, কারো সিএল হচ্ছে 1500 ভাইবার পরে, হ্যাঁ, তারও চাকরি হবে, চাকরি হয়ে যায়। কারণ 2 বছর 4 বছর পর অনেকে অন্যান্য অনেক চাকরি হয়, অনেকে ব্যাংকে চাকরি করতে চায় না, অনেক অন্যান্য চাকরি হয়ে যায়, চলে চাকরি হয়েছে, হয়তো বিশেষ হয়ে গেল, বিশেষ হয়ে গেল, অথবা বাংলাদেশ ব্যাংকে জবগুলো হয়ে যায়। হ্যাঁ, তো ফ্যাক্ট, অনেকে অফিসারে হয়, কারো সিনিয়র অফিসার হয়ে গেছে, সিনিয়র অফিসার হয়ে তো গেছে, ও ওখান থেকে চলে যায়। আবার কারো সিনিয়র অফিসার হয়, ওর এডিতে হয়ে গেছে, এডিতে হয়ে গেছে। তো এই জন্য প্যানেল হয়। এটা খুবই 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 আপনাদের জন্য মনে করেন যে এটা কি বলবো, এটা আশীর্বাদ, এটা আশীর্বাদ। আবার একটা হলো যে নবম দশম গ্রেড, কিন্তু নবম দশম গ্রেডে এত বেশি সার্কুলার কিন্তু অন্যান্য চাকরি কিন্তু হয় না। বিসিএস হয় নবম গ্রেডে অল্প কয়েকটা পদ, 400, তাও তো অনেক লং প্রসেস, সেটা, তাই না? এটা লং। কিন্তু এই ব্যাংকের পরীক্ষা হওয়ার পর থেকে কিন্তু 6 মাসের মধ্যে নিয়োগ হয়ে যায়। হ্যাঁ, একদম, মানে যেদিন প্রিলি হবে, প্রিলি হয়ে গেলে 6 মাসের মধ্যে নিয়োগ হয়ে যায়, এটাই। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে চলে আসি আমাদের ব্যাংক জবের ক্ষেত্রে। স্যার,
আমাদের বিদ্যাবাড়ি তো সকল কোর্সে ডিসকাউন্ট দিচ্ছে, ব্যাংক কোর্সে আমাদের ডিসকাউন্ট রয়েছে। ব্যাংক কোর্স কেন বাদ যাবে? ব্যাংক কোর্স তো স্পেশাল। এখানে বাংলাদেশ, এখানে বিদ্যাবাড়ি যারা ব্যাংকের ক্লাস নেয় তারা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, শুধু এডি আছেন, ডিডিও আছে। হ্যাঁ, তারা খুবই স্কিল, ইংলিশ, ম্যাথ, তারপর হচ্ছে সবাই বাংলাদেশ ব্যাংকের এডি। আরো যারা আছে তারা হচ্ছে খুবই স্কিল টিচার। তো এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পেমেন্ট হচ্ছে 6,000 টাকা, বাট আমাদের বিদ্যাবাড়ি এই মুহূর্তে স্যার ঈদ গিফট, হ্যাঁ এই মুহূর্তে কি কুরবানি ঈদ উপলক্ষে কুরবানি হাট অফারে আপনি ঈদ গিফট হিসেবে আপনি 2400 টাকায় পেয়ে যাবেন, এবং সাথে আরো কিছু ফ্রি পাচ্ছে, তাই না? ওই যে অ্যাজ ইউজুয়াল আপনার হচ্ছে যে আমাদের 3000 টাকার সমমূল্যের যে রেকর্ড ক্লাস এটা থাকবে, লাইভ এক্সাম এটাও থাকবে। তো এটা কিন্তু 2400 টাকায় ব্যাংক, তাও আবার বাংলাদেশ ব্যাংকের মানে সিনিয়র। স্যার আরেকটা কথা কিন্তু এখানে আছে, এটা বিশাল ব্যাপার। আমাদের এই কোর্সটা কিন্তু প্রিলি এবং রিটেন লিখিত কম্বাইন, কারণ এর সাথে আবার ভাইভাও যুক্ত আছে, ভাইবার ক্লাসও এখানে হয়, মানে ভাইবার হিন্টস। হ্যাঁ, ভাইবার হিন্টস এখানে দেয়া হয়। তাহলে তো একটা কথা আছে না যে অল ইন ওয়ান নাকি 3 in 1, এটা 3 in 1, হ্যাঁ 3 in 1 পুরো প্যাকেজ ব্যাংক প্যাকেজ, ব্যাংক প্যাকেজ পেয়ে যাবেন এখানে আপনি মাত্র 2400 টাকায়। তো এই হচ্ছে আমাদের অফার। এছাড়াও আমাদের যে সর্বশেষ, আমি যদি সবার মানে সবগুলো যদি একটু বলতে চাই স্যার, আমাদের টোটাল যে আমাদের যতগুলো কোর্স রয়েছে, এই কোর্সের ক্ষেত্রে দেখেন আমাদের যতগুলো কোর্স রয়েছে প্রত্যেকটা কোর্সে এই ঈদুল আজহা উপলক্ষে, কোরবানি ঈদ উপলক্ষে বিদ্যাবাড়ি একটা মহা ছাড়ের আয়োজন করেছে। মানে ছাড়ের ওপর মহা ছাড়, সিম্পল কথায় এই যে ছাড়, এই ছাড়টা কিন্তু বিদ্যাবাড়ি থেকে আর কখনো হয়তোবা পাবেন না, সর্বশেষ এই অফারটা। এখানে 47 এর যেহেতু পরীক্ষাটা পিছিয়েছে, এখনো 3 মাসের অধিক সময় আছে, আমরা জানি সেপ্টেম্বরে 19 তারিখ রয়েছে। হ্যাঁ, এটা হয়তোবা পিছাবে না। তো বিসিএস এ 47 বিসিএস স্পেশাল সাজেশন লাইভ ব্যাচ, এখানে সাজেশন ব্যাচ, যেখানে কোর্স ফি 5000 টাকা, বাট বর্তমানে ভর্তি হতে পারবে 2000 টাকায়। 2000 টাকায় মানে বিসিএস এর মতো একটা কোর্স সাজেশন, এবং এই ক্লাসগুলো কিন্তু 4 ঘন্টা ক্লাস, প্রত্যেকটা 4 ঘন্টা করে ক্লাস, বাট কোর্স মাত্র 2000 টাকায়। মানে এখানে টোটাল ক্লাস কতগুলো আছে? টোটাল হচ্ছে যে আমরা এখানে বলবো 60টা ক্লাস। হ্যাঁ, 60টা ক্লাস, টোটাল 4 ঘন্টা করে ক্লাস, অর্থাৎ আপনি দেখেন 240 ঘন্টা ক্লাস পাবেন। জি অবশ্যই। মানে আমি যদি একটু ভাবি যে 60টা মানে 2000 টাকা কোর্স ফি, 60টা করে ক্লাস, না এখানে ক্লাস হচ্ছে 120টা 4 ঘন্টা ক্লাস ধরছি আর কি। হ্যাঁ, মানে প্রতিটা ক্লাসই ধরছি আমি, টোটালি দেখছি আর কি। তো দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে 33 টাকা সামথিং, হ্যাঁ, পার ক্লাস। মানে 4 ঘন্টা ক্লাস করব মাত্র, মানে কি বলে এটা, 33 টাকা 33 পয়সা, মানে 34 টাকা যদি পার ক্লাস। হ্যাঁ, 4 ঘন্টা ক্লাস 34 টাকা। তো সিনেমা হলে 3 ঘন্টার মুভি দেখতে গেলেও কিন্তু স্যার কত টাকা লাগে স্যার? টিকিট অনেক টাকা লাগে, এখন গ্রামে দেখতে গেলেও 300-500, ব্যাপারটা দেখেন 3 ঘন্টার মুভি দেখতেও কিন্তু 4 ঘন্টার লাইফ চেঞ্জিং যে ক্লাসগুলো হবে আর কি। লাইফ চেঞ্জিং এটা একটা বিষয়। এরপরে 49 বিসিএস, হ্যাঁ, বেসিক টু অ্যাডভান্স, এটা দেখেন বেসিক টু অ্যাডভান্স লাইভ ব্যাচ। যারা অনেক দুর্বল, স্যার আসলে আমি বেসিক বুঝি না, আমি আসলে পারি না, কাটাকাটি করলাম, এটা অনেকেই বুঝি নাই, তো এই যে বেসিক বুঝি না, কাটাকাটি পাই না স্যার, নামও পাই না, অনেকে নামও পারে না স্যার। হ্যাঁ, এরকম বলে, হঠাৎ করে বলে 19 গুণ 7, 7 আর 19 কত হবে, অনেকে বলতে পারবো না। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে এরা একদমই খুবই লো কোয়ালিটি মনে করি, যারা অনার্স, এখন দেখা যাচ্ছে অনার্স আমরা 3rd ইয়ারে পড়ছি, অনেকে 4th ইয়ারে পড়ছি, বা শেষ হয়েছে কিন্তু চাকরির প্রস্তুতিটা আসলে জোরালো হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি বলবো এইটা একটা মানে মূল কোর্স হতে পারে তাদের ক্ষেত্রে। হ্যাঁ, যেখানে টোটাল 14,000 টাকা কোর্স ফি, বাট এই ঈদ উপলক্ষে পাচ্ছে মাত্র 5600 টাকায়। স্যার এখানে আরেকটা জিনিস আছে চমৎকার একটা, সেটা হচ্ছে এখানে শুধু প্রিলি হবে না, এর সাথে আবার 25টা লিখিত ক্লাস আছে। ওয়াও, দারুণ। এর সাথে 25টা লিখিত ক্লাস আছে, অর্থাৎ বিসিএস এ যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিতের ক্লাসও এখানে আছে। মানে প্রিলি এবং রিটেন একদম কম্বাইন্ড এখানে। হ্যাঁ, বাস। এবার প্রাইমারি স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ, হ্যাঁ, প্রাইমারি এটা ফি হচ্ছে 5000 টাকা, আপনি 60% ডিসকাউন্ট দেওয়ার পরে আপনার 2400 টাকা। এরপরে আমাদের নিবন্ধন এনটিআরসিএ, এরপরে 11 থেকে 20 গ্রেড ব্যাংক জব, প্রত্যেকটা কোর্স ফি হচ্ছে প্রত্যেকটা না সরি এনটিআরসি 11 থেকে 20 2000 টাকা, আর হচ্ছে 11 থেকে 20 টাকা 2000 টাকা, আর ব্যাংকে তো বললাম 2400 টাকা। আর এর সাথে তো স্পেশাল গিফট আছে প্রত্যেকটা ব্যাচেই, রেকর্ড ক্লাস থাকতেছে, পাশাপাশি লাইভ এক্সাম ব্যাচ, এই দুটো তো থাকতেছে। আমাদের সঙ্গে যোগাযোগ করার ওয়ে আছে, আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে 09644333300। হ্যাঁ, নাম্বারে হটলাইন করতে পারেন, অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের মূল বিষয়বস্তু। অনেক কথা বলে ফেলেছি, যেহেতু সামনে আমাদের ঈদ রয়েছে, তো সকলকেই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েই আমরা আজকে বিদায় নিব এখান থেকে। সবার ঈদ
ভালো কাটুক। ভালো কাটুক। তো শেষ মুহূর্তে সেটা সোহাগ স্যারের কাছে জানতে চাচ্ছি যেটা, যে স্যার এবার কি কুরবানি দিবেন, হাম্বা নাকি সান্ডা? হাম্বা। হাম্বা দিবেন। যাই হোক, হাম্বাই দেই, আমরা আর আগে এখানেই দিছি। বিদায় নিই নাকি? অবশ্যই। তো যাই হোক, আপনারা তো হাম্বাই দিচ্ছেন নাকি? হাম্বাই তো আর। স্যার ঠান্ডা দেওয়ার আমরা খুব তো এখন ইচ্ছা ছিল। সৌদিয়ান হইতে পারিনি আসলে, মানে আমরা হচ্ছে যে ঠান্ডা খুঁজে পাই নাই স্যার। পাইনি আর কি আমরা। মানে অর্ডার করলেই তো হতো, আলিবাবা এক্সপ্রেস পাঠিয়ে দিত। আচ্ছা, যাই হোক। তো যাই হোক, অফারটি থাকবে ঈদ জুড়ে, হ্যাঁ ঈদ জুড়েই থাকবে অফার। মানে ঈদের আনন্দটাকে আরেকটু ভাগাভাগি করার জন্যই কিন্তু বিদ্যাবাড়ি আপনাদের জন্য এই উপহারটা দিয়েছে। আমরা ঈদের খুশি যেন সবাই একত্রে একসঙ্গে এই খুশিতে আমরা শেয়ার করতে পারি সবার সাথে। একসাথে আর শপিংও ঈদের- হবে, আমি কোর্সে ভর্তিও হবে একই টাকা দিয়ে। আর একটু- ঈদের এই ছুটিতে কাজে লাগান, নিজেকে প্রিপেয়ার করেন, সামনে অনেকগুলো এক্সাম আছে, পড়াশোনা করেন। শুধু ঈদের দিন ছাড়া বাকি দিনগুলো ফুললি কাজে লাগান। ওকে, তো সবার ঈদে অনেক অনেক আনন্দ এবং মানে ভালো ভালো সময়টা কাটান এই কামনায় থাকবে। আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।